আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। উদ্ভাস একাডেমিক এবং অ্যাডমিশন কেয়ার কর্তৃক আয়োজিত ক্লাস 8 বার্ষিক পরীক্ষা প্রস্তুতি 2025 ফাইনাল রিভিশন ক্লাসের বিজ্ঞান বিষয়ের আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নূর মোহাম্মদ শাহেদ, পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজে। তোমরা আমাকে ঠিকঠাক মতো দেখতে এবং শুনতে পাচ্ছ কিনা সেটা আমাকে জানিয়ে দিও, এবং সব কিছু যদি ঠিকঠাক থাকে তবে চলো দেরি না করে আমরা ঝটপট আমাদের র্যাপিড ফায়ার ক্লাসটা শুরু করে ফেলি। ঠিক আছে? তো তোমাদের বিজ্ঞান বইয়ে কিছু চ্যাপ্টার আছে ফিজিক্স রিলেটেড, কিছু আছে কেমিস্ট্রি রিলেটেড, আর কিছু আছে বায়োলজি রিলেটেড। সো আজকে ক্লাসের শুরুতেই আমি বায়োলজি রিলেটেড চ্যাপ্টারগুলো নিয়ে কথাবার্তা বলবো এবং সে সম্পর্কিত যে ইম্পর্টেন্ট টপিকগুলো আছে এবং কী ধরনের প্রশ্ন আসতে পারে সেই বিষয়ে আলোচনা করব। এবং পরবর্তী অংশে তোমাদের মেশকাত ভাইয়া আসবে। ভাইয়া তোমাদের ফিজিক্স এবং কেমিস্ট্রি রিলেটেড যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো নিয়ে কথাবার্তা বলবে। তো যারা সালাম দিয়েছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো চলো শুরু করি তোমাদের প্রথম অধ্যায় নিয়ে। তো সারা দেশের বিভিন্ন স্কুলের বার্ষিক পরীক্ষার সিলেবাসে কিন্তু প্রথম অধ্যায়টা নেই বললেই চলে, অল্প কয়েকটা স্কুলের সিলেবাসে আছে। সো আমরা এটার পেছনে খুব বেশি সময় দিব না। তো আমরা শুরুতেই দেখে নেই প্রাণীর শ্রেণী বিন্যাসের যে ধাপগুলো আছে। তো আমরা জানি জগৎ, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি, এই 7টা ধাপে আমরা শ্রেণী বিন্যাস করে থাকি। তো শ্রেণী বিন্যাসের সংজ্ঞাটা আমাদের জন্য যারা জানা জরুরি। বিশাল ও বৈচিত্র্যময় প্রাণী জগৎকে সহজে সুশৃঙ্খলভাবে জানার জন্য এদেরকে বৈশিষ্ট্য অনুযায়ী ধাপে ধাপে ভাগ করার বা বিন্যস্ত করার পদ্ধতিকে শ্রেণীবিন্যাস বলে। তো এখানে হিকম্যান শ্রেণীবিন্যাসের ছবি আমরা দেখতে পাচ্ছি তোমাদের টেক্সট বইয়ের একটা পেজের অংশ এটা। প্রথমেই কি আছে, অ্যানিমেলিয়ার যে রাজ্য তাদের যে মেজর পর্ব তার শ্রেণীবিন্যাস। তো এখানে হচ্ছে দেখো 9টা পর্ব আছে, মেজর যে 9টা পর্ব সেগুলো দেওয়া আছে: পরিফেরা, নিরারিয়া, প্লাটিহেলমিনথিস, নেমাটোডা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মলাস্কা, কেনোডার্মাটা এবং কর্ডাটা। এর মধ্যে কর্ডাটা হচ্ছে নটোকর্ডযুক্ত আর বাকি সবাই নন কর্ডেড। কর্ডাটা পর্বকে 3টা উপপর্বে ভাগ করা হয়: ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা এবং ভার্টিব্রাটা। এর মধ্যে দেখো ভার্টিব্রাটা কারা? যারা মেরুদণ্ডী প্রাণী, অর্থাৎ যাদের ভার্টিব্রাল কলাম বা মেরুদণ্ড আছে। এই ভার্টিব্রাটাকে আমরা আবার 7টা শ্রেণীতে ভাগ করতে পারি। কি কি আছে? সাইক্লোস্টোমাটা, কনড্রেকথিস, অস্টিকথিস, উভচর সরীসৃপ, পক্ষিকুল এবং স্তন্যপায়ী। যে আমরা যারা মানুষ আমরা হচ্ছে স্তন্যপায়ী। এখান থেকে তোমার যে প্রশ্নগুলো আসতে পারে সেটা হচ্ছে যে উদ্দীপক দিয়ে দিল 2টা পর্বের মধ্যে কোনটা উন্নত কোনটা অনুন্নত, অথবা এটাকে কেন এই পর্বে রাখা হলো, এটাকে কেন ওই পর্বে রাখা হলো, অর্থাৎ দুটি ভিন্ন পর্বে রাখার কারণ বা ভিন্ন শ্রেণীতে রাখার কারণ ব্যাখ্যা করতে বলবে। ঠিক আছে? সো বৈশিষ্ট্যগুলো উদাহরণসহ আমরা খুব ভালো করে পড়ব। এরপর চলে আসি সংক্ষেপে যদি সবগুলো পর্বের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করতে যাই, সেক্ষেত্রে দেখো ফার্স্টে দেখো পরিফেরা। 1 নম্বরে যে পর্বটা আছে পরিফেরা। পোর শব্দের অর্থ ছিদ্র, ফেয়ার মানে বহন করা, তাহলে পরিফেরা মানে ছিদ্র বহনকারী প্রাণী। এরা সাধারণভাবে স্পঞ্জ নামে পরিচিত। তুমি মনে রাখবে যে এরা সরলতম বহুকোষী প্রাণী, এরা কোনো টিস্যু গঠন করবে না। ঠিক আছে? যেহেতু টিস্যু নেই, অঙ্গতন্ত্র কোনো কিছুই নেই, যেহেতু ছিদ্র আছে, ছিদ্র পথেই সব কিছু অক্সিজেন খাদ্যবস্তু ভেতরে প্রবেশ করবে। তো এক্সাম্পল হচ্ছে যে স্পঞ্জিলা স্কাইফা। শেষ। চলে আসো এখন নিডারিয়া। এর পূর্ব নাম ছিল সিলেন্টারেটা। ঠিক আছে? প্রধান যে কথাটা মনে রাখতে হবে, 2টি ভ্রূণীয় স্তর থাকবে, বাইরের স্তরকে বলবো একটোডার্ম, ভেতরে বলবো এন্ডোডার্ম। আর এদের দেহ গহ্বরটা সিলেন্টেরন। এই গহ্বর দিয়ে ওদের সব কাজ হবে, অর্থাৎ পরিপাক এবং পরিবহনের কাজ হবে। এরপর তুমি চলে আসো, এদের একটা বিশেষ কোষ থাকবে নিডোসাইট, এটা কিন্তু এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট। এর সাহায্যে এরা শিকার করা, আত্মরক্ষা, চলন ইত্যাদি কাজ করবে। এক্সাম্পল মনে রাখবো হাইড্রা, ওবেলিয়া। ওবেলিয়া ভুলে গেলেও হাইড্রাটা মনে রাখতেই হবে। চলে আসো প্লাটিহেলমিনথিস। প্লাটিস মানে চ্যাপ্টা, হেলমিন্থ মানে কৃমি। তাহলে প্লাটিহেলমিনথিস কি? চ্যাপ্টা কৃমি। তাহলে যে চ্যাপ্টা কৃমি নামে পরিচিত। বৈশিষ্ট্য মনে রাখবো, যেহেতু চ্যাপ্টা কৃমি নামেই বলছি তাহলে চ্যাপ্টা হবে। কি দ্বারা আবৃত? কিউটিকল দ্বারা আবৃত। মনে রাখবো চোষক থাকবে যাতে পোষক দেহ থেকে তারা খাদ্য গ্রহণ করতে পারে, আর আংটা থাকবে যার সাহায্যে এটা পোষক দেহের সাথে যুক্ত থাকবে। এরা বহি বা অন্ত যে কোনো ধরনের কি হবে? পরজীবী হবে, কারণ অন্য জীবের দেহে বাস করবে এবং তার শরীর থেকে খাদ্য গ্রহণ করবে। চলে আসো বিশেষ অঙ্গ থাকবে শিখাকোষ। এটা কিন্তু এই পর্বকে আইডেন্টিফাই করতে এবং একই সঙ্গে এমসিকিউর আনসার করতে তোমাকে হেল্প করবে, আর রেচনাঙ্গ হিসেবে কাজ করবে এটা। লাস্টে দেখো পৌষ্টিকতন্ত্র অসম্পূর্ণ বা অনুপস্থিত। এটা নট সো ইম্পর্টেন্ট, মেইনলি হচ্ছে শিখা অঙ্গ, এইটা হচ্ছে এমসিকিউ খুব কাজে দেয়। এখন চলে আসো উদাহরণ মনে রাখবো কি? যকৃৎ কৃমি, ফিতা কৃমি। বৈজ্ঞানিক নাম পারলে মনে রাখো, না পারলে স্কিপ করতে পারো, বাট বাংলা নামটা মনে রাখতেই হবে, যকৃৎ কৃমি, ফিতা কৃমি। ঠিক আছে? চলে আসো সামনে নেমাটোডা। ঠিক আছে? নেমা শব্দের অর্থ গোল, নেমাটোস শব্দের অর্থ গোল, আর টোডা মানে হচ্ছে সুতা। নেমা মানে এখানে বলছে সুতা, বাট অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে নেমাটোস মানে হচ্ছে গোল। তাহলে নেমাটোডা হচ্ছে গোল কৃমি, বাট তোমাদের বই এভাবে আছে, তোমরা এভাবেই লিখো, অসুবিধা নেই। তো এরা একসময় নেমার্থেলমিনথিস নামে পরিচিত ছিল। বৈশিষ্ট্য কি? দেহ নলাকার, পুরো ত্বক দ্বারা আবৃত, এক লিঙ্গ। ওটা অতটা ইম্পর্টেন্ট না, বাট পৌষ্টিক নালী সম্পূর্ণ, এটা মনে রাখবো। আরেকটা মনে রাখবো, এদের কোনো প্রকৃত সিলম নাই। এক্সাম্পল কি?
এক্সাম্পল দেখি যে গোল কৃমি আর হচ্ছে ফাইলেরিয়া কৃমি, এছাড়াও চোখের কৃমি। ঠিক আছে, চলে আসো অ্যানিলিডা। কেঁচো যোগ তো আমরা সবাই দেখেছি, ছোট ছোট অনেকগুলো খণ্ড জোড়া লেগে লেগে কোনো একটা প্রাণীর দেহ গঠিত হলে তাকে আমরা বলি খণ্ডকায়ন। তো এই পর্বের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে খণ্ডকায়ন, মানে হবে যেন আংটির মতো অনেকগুলো খণ্ড জোড়া লেগে লেগে প্রাণীটা তৈরি হয়েছে। তো এই অ্যানিলাস মানে হচ্ছে আংটি, এখানে আছে অ্যানাসলাস, বাট অ্যাকচুয়াল ওয়ার্ডটা হচ্ছে অ্যানিলাস। অ্যানিলাস শব্দের অর্থ হচ্ছে আংটি। এই আংটির মতো খণ্ডগুলো জোড়া লেগে লেগে কি তৈরি হয়, একটা অ্যানিলিডেট তৈরি হয়। তো দেখো বলছে দেহ নলাকার, এই যে খণ্ডকায়িত, কি থাকবে, খণ্ড থাকবে, প্রতিটি খণ্ডে একটা বিশেষ চলনাঙ্গ থাকবে যার নাম কি সিটা। এছাড়া এদের রেচন অঙ্গ থাকবে যার নাম কি নেফ্রিডিয়া। এটাই পর্বের প্রধান শনাক্তকারী বৈশিষ্ট্য। তো উদাহরণ আমরা জানি কেঁচো এবং জোক। চলে আসো আর্থ্রোপোডা। আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের দেহকে 3টা অঞ্চলে ভাগ করা যায় এবং এদের পায়ে জয়েন্ট বা সন্ধি থাকে। এটাই হচ্ছে এদের প্রধান শনাক্তকারী বৈশিষ্ট্য। কি বলেছে, বিভিন্ন অঞ্চল মস্তক, বক্ষ, উদরে ভাগ করে ফেলবো, সন্ধিযুক্ত উপাঙ্গ বিদ্যমান। সব ভুলে গেলেও এই দুইটা কথা মনে রাখতেই হবে, এটা হচ্ছে প্রধান শনাক্তকারী বৈশিষ্ট্য। এরপর আসো, এদের একজোড়া পুঞ্জাক্ষী থাকবে, অ্যান্টেনা থাকবে। অ্যান্টেনা হচ্ছে যে তেলা পোকা দেখছে না বা বিভিন্ন পোকায় দেখছে না, মাথায় সামনের দিকে উঁচা হয়ে থাকে, এটা হচ্ছে অ্যান্টেনা। আর এদের আবরণী কি দ্বারা তৈরি, কাইটিন দ্বারা তৈরি। মনে রাখতে পারলে ভালো, এমসিকিউ খুব বেশি ইম্পর্টেন্ট না। তবে মালপিজিয়ান নালিকা নামক রেচন অঙ্গ থাকে, আর দেহ গহ্বরের নাম কি, হিমোসিল। আর এই হিমোসিলেই কি থাকবে, ওদের রক্ত থাকবে, তাই বলা হচ্ছে রক্তপূর্ণ সিলম, বা কি থাকবে, হিমোসিল নামক গহ্বর থাকবে। ওকে, ঠিক আছে, সবাই আমাদের রেগুলার ব্যাচের স্টুডেন্ট, এই জন্য অনেক এক্সাইটেড। মনোযোগ দিয়ে ক্লাস করো, অনেক কিছু পড়তে হবে। সো আমরা কমেন্ট বক্সে খুব বেশি টাইম ওয়েস্ট করবো না, ঠিক আছে? ওকে, আসো এক্সাম্পল মনে রাখবো কি আমরা, প্রজাপতি, আরশোলা, চিংড়ি, কাঁকড়া। ঠিক আছে, যত ধরনের পোকা আছে সবাই। আসো সামনে যাই। মলাস্কা। মলাস্কা পর্বের সিগনেচার প্রাণী হিসেবে আমরা কাদেরকে চিনি, শামুক, ঝিনুক এদেরকে চিনি, তাই না? এই যে দেখো উদাহরণ, আমাদের সবার পরিচিত শামুক এবং ঝিনুক। তো দেখো মলাস্কা হচ্ছে প্রাণী জগতের দ্বিতীয় বৃহত্তম পর্ব। ঠিক আছে, দ্বিতীয় বৃহত্তম পর্ব। আর একটু আগে যে পড়ে আসলাম আর্থ্রোপোডা, এটা হচ্ছে প্রাণী জগতের বৃহত্তম পর্ব। ঠিক আছে, এমসিকিউর জন্য কিন্তু এই দুটো ভেরি 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 ইম্পর্টেন্ট। ওকে, আসো, চলে আসো সামনে যাই। কি বলেছে, মলাস্কা পর্বের দেহটা হবে অত্যন্ত নরম, ঠিক আছে, এবং খোলস দ্বারা আবৃত। তোমরা শামুক সবাই দেখেছো, ভেতরে নরম প্রাণীটা থাকে, বাহিরে শক্ত খোলসটা থাকে। এদের পা পেশিবহুল পা দিয়ে চলবে, ফুলকা অথবা ফুসফুস দিয়ে শ্বাসকার্য চালায়। মনে রাখবা, শামুককে পানিতেও পাওয়া যায়, স্থলেও পাওয়া যায়। যেহেতু পানিতে পাওয়া যায় তো বলবো ফুলকা, যেহেতু স্থলেও শ্বাস নিতে পারে সো ফুসফুস, তাহলে দুইটাই থাকতে পারে। চলে আসো একাইনোডার্মাটা। মনে রাখবা, একাইনোস শব্দের অর্থ কাটা আর ডার্মা শব্দের অর্থ ত্বক। তাহলে আর আটা মানে বহন করা, তাহলে একাইনোডার্মাটা ত্বকে কাটা বহনকারী প্রাণী। তো প্রথম কথা, দেহ ত্বক কেমন, এই যে কাটাযুক্ত, আর 5টা সমান খণ্ডে বিভক্ত, পানি সংবহন তন্ত্র থাকে। মনে রাখবে একাইনোডার্মাটা সবাই কেমন হবে, সামুদ্রিক হবে, সবাই সামুদ্রিক। তাহলে কি সারা শরীরের মধ্যেই পানি থাকবে, এই জন্য পানি সংবহন তন্ত্র থাকবে এবং বিশেষ নালীপদের সাহায্যে চলাচল করে। এরপর দেখো পূর্ণাঙ্গ প্রাণীতে এই যে উপর হয়ে থাকলে একটা প্রাণীর নিচের দিকের অংশকে বলি অঙ্কীয় দেশ। তা আমি যদি এখন উপর হয়ে থাকতাম, আমার দেহের সামনের অংশটা নিচের দিকে থাকতো না, তাহলে এটাকে বলবো অঙ্কীয় দেশ। উপরের এই যে পেছন দিকটাকে বলবো পৃষ্ঠীয় দেশ। তো দেখো পূর্ণাঙ্গ প্রাণীতে অঙ্কীয় এবং পৃষ্ঠদেশ নির্ণয় করা যায়, কিন্তু মাথা কোনটা সেটা আইডেন্টিফাই করা যায় না। ঠিক আছে, তোমরা স্টারফিশ দেখেছো সবাই, তারা মাছ এই যেরকম থাকে দেখতে। ঠিক আছে, এটার উপরের পৃষ্ঠ নিচের পৃষ্ঠ মানে পৃষ্ঠীয় দেশ অঙ্কীয় দেশ টের পাওয়া যায়, কিন্তু মাথা কোনটা ওইটা আইডেন্টিফাই করা যায় না। ইন্টারেস্টিং এক্সাম্পল কি, তারা মাছ, সমুদ্র শসা। লাস্টে চলে আসো কর্ডাটা পর্বের প্রাণী, আমাদের সাথে মিল সম্পন্ন। বলছিলাম 3টে উপপর্বে ভাগ করা হয়, কি কি আছে, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা। তো দেখো ইউরোকর্ডাটা, এদের মনে রাখবা ইউরোকর্ডাটা, ইউরো মানে লেজ, তাহলে লার্ভা দশায় শুধু লেজে নটোকর্ড থাকে। কোথায়, লেজে নটোকর্ড থাকে। প্রাথমিক অবস্থায় ফুলকা রন্ধ্র, স্নায়ুরজ্জ সবই থাকবে। এক্সাম্পল কি, অ্যাসিডিয়া। চলে আসো সেফালোকর্ডাটা, সেফালো মানে মাথা, তাহলে কোথায় থাকবে, আজীবন নটোকর্ড থাকবে। কোথায়, মাথায় তো থাকবেই, সারা দেহেই থাকবে। দেখতে কিসের মতো, মাছের মতো। মনে রাখবে এক্সাম্পল কি, ব্রাঙ্কিওস্টোমা। এক্সাম্পল কি, ব্রাঙ্কিওস্টোমা। ঠিক আছে শিশুরা, আসো সামনে দেখি ভার্টিব্রাটা। পূর্ণাঙ্গ প্রাণীতে নটোকর্ড কিসে পরিণত হবে, মেরুদণ্ডে পরিণত হয়। বাকি কারো মেরুদণ্ড নাই, তার মানে অনলি মেরুদণ্ডী প্রাণী কারা, ভার্টিব্রাটা। সো একটা কথা মনে রাখবা, সকল মেরুদণ্ডী প্রাণী কর্ডেট, কিন্তু সকল কর্ডেট কি না, মেরুদণ্ডী না। তো দেখো এদের কি যে মেরুদণ্ডী প্রাণী বলা হবে। এক্সাম্পল দেখো, ইলিশ মাছের কথা বলেছে, টেনুয়ালোসা ইলিশা। ওকে, সামনে যাই, চলেন দেখে আসি মেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিন্যাস। আমরা অলরেডি 7টা পর্ব সম্পর্কে জেনে গিয়েছি, তাই না? সরি, 7টা শ্রেণী সম্পর্কে জেনে গিয়েছি। তো এদের বৈশিষ্ট্যগুলো আমরা সবাই পড়বো, এখন আর বিস্তারিত আমাদের কথা বলার প্রয়োজন নেই। আর শ্রেণীবিন্যাসের যে 7টা ধাপ থাকে,
শ্রেণীবিন্যাসের যে 7টা ধাপ থাকে প্রতিটা ধাপকে আমরা কি বলি, একটা ট্যাক্সন বলি। শ্রেণীবিন্যাসের প্রতিটা ধাপ বা একককে আমরা কি বলি, ট্যাক্সন বলি। ঠিক আছে, ওকে সামনে যাই। শ্রেণীবিন্যাসের ইম্পর্টেন্সটা কি, রিটেনে কিন্তু আসে, সৃজনশীলের ঘ নম্বরে আসে। শ্রেণীবিন্যাসের ইম্পর্টেন্সটা কি, দেখো কি আছে, বিজ্ঞানসম্মত উপায়ে সহজে অল্প পরিশ্রমে অল্প সময়ে পৃথিবীর সকল উদ্ভিদ প্রাণী সম্পর্কে জানা যায়, একটা ইম্পর্টেন্স ডান। নতুন প্রজাতি শনাক্ত করতে পারবা, প্রাণীকুলের মধ্যে পারস্পরিক সম্পর্কের বিভিন্ন তথ্যপাত্র জানতে পারবা, এছাড়া ধীরে ধীরে প্রাণীকুলের মাঝে কি পরিবর্তন আসতেছে সেটা জানতে পারবা। লাস্টলি দেখো কি বলেছে, প্রাণীকুলকে একটা নির্দিষ্ট রীতিতে বা নিয়মে গোষ্ঠীভুক্ত বা ফ্যামিলিভুক্ত বা দলভুক্ত করতে পারবা এবং প্রাণী সম্পর্কে সামগ্রিক এবং পরিকল্পিত জ্ঞান অর্জন করতে পারবা। তার মানে এটা কিন্তু আমাদের সৃজনশীলের ঘ নাম্বারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 6টা পয়েন্ট আছে, তুমি চাইলে আরও বাড়াতে পারো, অ্যাটলিস্ট এই 6টা যেন থাকে। ওকে আসো সামনে যাই, যেহেতু বার্ষিকে নেই তাও রিভিশন হয়ে যাচ্ছে, সামনে যাও, আমরা নেক্সট অধ্যায় শুরু করে দিই। জীবের বৃদ্ধি বংশগতি, যাদের সিলেবাসে আছে এই চ্যাপ্টার তাদের জন্য মনে রাখবা ভেরি 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 ইম্পর্টেন্ট, খুবই 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 গুরুত্বপূর্ণ। শুরু করি চলো। কোষ বিভাজনের সংজ্ঞাটা যদি দেখি, দেখো এখানে একটা কোষ থেকে 2টা, তারপর থেকে আরও 2টা কোষ তৈরি হচ্ছে। তো কোষ বিভাজন কাকে বলে, যে প্রক্রিয়ায় একটা জীবের কোষ বিভক্তির মাধ্যমে একটা কোষ থেকে 2টা বা 4টা কোষে পরিণত হয় তাকেই আমরা কি বলি, কোষ বিভাজন বলি। একটা কোষ ছিল 2টা বা 4টা হয়ে গেছে। আসো সামনে যাই। কোষ বিভাজন কয় প্রকার, 3 প্রকার। কি কি, অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস। অ্যামাইটোসিসকে আমরা কি বলি, প্রত্যক্ষ কোষ বিভাজন বলি। কি বলি, প্রত্যক্ষ কোষ বিভাজন বলি। মাইটোসিসকে আমরা কি বলি, সমীকরণিক কোষ বিভাজন বলি। কি বলি, সমীকরণিক কোষ বিভাজন বলি বা ইকুয়েশনাল কোষ বিভাজন বলি। মিওসিসকে আমরা কি বলি, হ্রাসমূলক বা রিডাকশনাল সেল ডিভিশন বলি। কি বলি, হ্রাসমূলক বা রিডাকশনাল সেল ডিভিশন বলি। কেন, কারণ অ্যামাইটোসিসে কোনো জটিল মাধ্যমিক পর্যায়ে ছাড়াই একটা কোষ থেকে 2টা কোষ তৈরি হয়ে যায়, অনেকটা কিসের মতো, ব্যাকটেরিয়ার দ্বিবিভাজন বা বাইনারি ফিশনের মতো। কিন্তু মাইটোসিসে কি হবে, নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম জটিল মাধ্যমিক পর্যায়ের মাধ্যমে ধাপে ধাপে বিভাজিত হবে এবং অপত্য কোষ বা নতুন সৃষ্ট কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার হুবহু সমান থাকবে। এদের আকার আকৃতি গঠন বৈশিষ্ট্য কার মতো হবে, মাতৃকোষের মতোই হবে। তাই বলা হচ্ছে কি, সমীকরণিক কোষ বিভাজন। যেমনটা ঠিক সমীকরণের বাম পক্ষ এবং ডান পক্ষে কি থাকে, সমান থাকে। এরপর দেখো মিওসিস কোষ বিভাজন, এটাকে হ্রাসমূলক কেন বলছি, কারণ অপত্য বা নতুন কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার চেয়ে অর্ধেক হয়ে যায়। যেহেতু ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হ্রাস পায় তাই এটাকে বলা হচ্ছে হ্রাসমূলক বিভাজন। মনে রাখবে মাইটোসিস কোষ বিভাজনে নিউক্লিয়াস এবং ক্রোমোজোম উভয়ই একবার করে বিভাজিত হয়, কিন্তু মিওসিস কোষ বিভাজনে নিউক্লিয়াসের বিভাজন ঘটে একবার, ক্রোমোজোমের বিভাজন ঘটে একবার, কিন্তু নিউক্লিয়াসের বিভাজন কিন্তু 2বারই ঘটবে। ওকে আসো সামনে যাই। অ্যামাইটোসিস কোষ বিভাজন সংজ্ঞা অলরেডি বলে দিয়েছি যে একটি মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম মধ্যবর্তী কোনো জটিল পর্যায় ছাড়াই সরাসরি বিভক্ত হয়ে 2টি অপত্য কোষ সৃষ্টি করে, তাকেই কি বলবো, মাইটোসিস। অপর নাম অলরেডি বলেছি, প্রত্যক্ষ কোষ বিভাজন। মনে রাখবো কি, প্রত্যক্ষ বিভাজন বলবো আমরা এটাকে। তো মনে রাখবো কি, উদাহরণ হচ্ছে সকল এককোষী জীব, সকল এককোষী জীবের সংখ্যা বৃদ্ধি, এককোষী জীবের সংখ্যা বৃদ্ধি। হ্যাঁ, এককোষী জীবের সংখ্যা বৃদ্ধি কিভাবে হবে, এই অ্যামাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে। চলে আসো, স্টেপসগুলো দেখানো হয়েছে। একটা কোষ ছিল, লম্বা হবে, নিউক্লিয়াস সাইটোপ্লাজম। তো নিউক্লিয়াস ডাম্বেলের আকার ধারণ করবে, মাঝখানে ভাঁজ বা খাঁজের সৃষ্টি হবে, ভাঁজ গভীর হয়ে আলাদা হয়ে যাবে, কোনো জটিল মাধ্যমিক পর্যায়ে ছাড়াই কাজ শেষ। তো এটা খ নম্বরে দেয়, সুন্দর করে লিখে দিবা। চলে আসো মাইটোসিস কোষ বিভাজন, যে সংজ্ঞা অলরেডি আমরা পড়েছি। যে কোষ বিভাজন প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াস এবং ক্রোমোজোম বলেছিলাম আমরা কয়বার বিভাজিত হবে, বলো তো, কমেন্টে জানাও কয়বার বিভাজিত হবে। এই যে খেয়াল করো, একবার বিভাজিত হয়ে মাতৃকোষের সমাকৃতির সমগুণ সম্পন্ন সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট কয়টা অপত্য কোষ, 2টা। কয়টা অপত্য কোষ, 2টা অপত্য কোষে পরিণত হয়, তাকে কি বলে, মাইটোসিস বলে। এই যে শিশুরা কমেন্টে নিজেরা গল্প না করে এদিকে জানাও, অপর নামকে আমরা কি বলছি, সমীকরণিক কোষ বিভাজন। কি বলছি, সমীকরণিক। কি বলছি, সমীকরণিক বা ইকুয়েশনাল কোষ বিভাজন, তাই না? কারণ মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা কি আছে, সমান। মাতৃকোষও ডিপ্লয়েড, অপত্য কোষও কেমন, ডিপ্লয়েড। ডান কথাগুলা। আসো সামনে যাই, আসো সামনে যাই। কি আছে, কোথায় হয় মাইটোসিস, কোথায় হয়, এমসিকিউর জন্য কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট। মাইটোসিস কোথায় হবে, প্রকৃত নিউক্লিয়াস যুক্ত জীবের দেহকোষে। কোথায়, ডিপ্লয়েড জীবের দেহকোষে হবে। এছাড়াও উদ্ভিদের বর্ধনশীল অংশের ভাজক টিস্যু, অর্থাৎ মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমেই তো একটা গাছের ভাজক টিস্যু বিভাজন ঘটবে এবং গাছটা বড় হবে। তো বলেছে উদ্ভিদের বর্ধনশীল অংশের ভাজক টিস্যু, যেমন কাণ্ড, মূলের অগ্রভাগ, ভ্রূণমূল, ভ্রূণমুকুল, বর্ধনশীল পাতা, মুকুল, এসব জায়গায় মাইটোসিস হবে। চলে আসো মাইটোসিসের কী কী বৈশিষ্ট্য অলরেডি তুমি জানো, যেটা দেহকোষের বিভাজন,
নিউক্লিয়াসে একবার বিভাজিত হয়, সমগুণ সম্পন্ন 2টা কোষ তৈরি হয়, ক্রোমোজোম লম্বালম্বি 2 ভাগে ভাগ হয়, মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা সমান। এই জন্যই তো কি বলতেছি, সমীকরণিক বিভাজন বলছি, ঠিক আছে। ওকে শিশুরা, সামনে দেখো মাইটোসিস। তো এটার প্রসেস, এই স্টেপসগুলো কিন্তু রিটেনের জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট, আর এমসিকিউর জন্য খুবই ইজি। দুটো এমসিকিউ হচ্ছে, নিউক্লিয়াসের বিভাজনকে কি বলে, ক্যারিওকাইনেসিস। সাইটোপ্লাজমের বিভাজনকে কি বলে, সাইটোকাইনেসিস। এটা কিন্তু এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এরপর আসো ক্যারিওকাইনেসিসের যে 5টা ধাপ, এটা মনে হয় আমার চেয়ে তোমাদের ভালো মনে আছে। প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। আসো ডিটেইলে দেখে ফেলি। প্রোফেজ, কোষের যে নিউক্লিয়াস এটা আকারে বড় হবে, জল বিয়োজনের মাধ্যমে ক্রোমাটিন জালিকা ভেঙে যাবে, ভেঙে গিয়ে কিসে পরিণত হবে, ক্রোমোজোমে। ক্রোমোজোমে কি থাকবে, একটা করে সেন্ট্রোমিয়ার থাকবে এবং কি থাকবে, ক্রোমাটিড থাকবে, ঠিক আছে। তো দেখো কি বলছে, এটা সবচেয়ে দীর্ঘস্থায়ী ধাপ, এটা উদ্দীপকে আইডেন্টিফাই করতে কাজে লাগবে। নিউক্লিয়াস আকারে বড় হয় জানো, ক্রোমাটিন জালিকা ভেঙে গিয়ে ক্রোমোজোম তৈরি হয়, ক্রোমোজোমে লম্বালম্বি বিভক্ত হয়ে 2টি ক্রোমাটিড গঠন করে, আর এরা সেন্ট্রোমিয়ার নামক বিন্দুতে যুক্ত থাকে। তাহলে এটা সেন্ট্রোমিয়ার, এটা কি ক্রোমাটিড। আর একটা ক্রোমোজোমে তখন কয়টা করে ক্রোমাটিড থাকে, 2টা করে ক্রোমাটিড থাকে। আসো সামনে যাই, প্রোমেটাফেজ। এখানে নিউক্লিয়ার পর্দা এবং নিউক্লিয়াস প্রায় বিলুপ্ত হয়ে যায়, কথাটা খুবই গুরুত্বপূর্ণ। এরপর দেখো উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত স্পিন্ডল তন্তু সৃষ্টি হয় এবং স্পিন্ডল যন্ত্র তৈরি হবে স্পিন্ডল তন্তুগুলা মিলে। আর যেই স্পিন্ডল তন্তুর সাথে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার যুক্ত থাকে তাদেরকে বলে ট্র্যাকশন ফাইবার বা আকর্ষণ তন্তু। কি বলে, ট্র্যাকশন ফাইবার বা আকর্ষণ তন্তু, যেগুলো আমি স্টার দিচ্ছি। খুবই 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 ইম্পর্টেন্ট ফর জ্ঞানমূলক প্রশ্ন এবং এমসিকিউ। এরপর দেখো বিষুবীয় অঞ্চল থাকবে, মাঝখানের জায়গাটা, এই যে মাঝের যে জায়গাটা না, এটাকে আমরা বলি বিষুবীয় অঞ্চল, ঠিক আছে। আর দুই প্রান্তকে আমরা কি বলি, মেরু অঞ্চল বলি। এরপর দেখো প্রাণী কোষের সেন্ট্রিওল দুটির চারদিক থেকে বিচ্ছুরিত রশ্মির মতো একটা বিশেষ অ্যাস্টার রে আসবে। ধরো এটা হচ্ছে কি সেন্ট্রিওল, এটা আরেকটা সেন্ট্রিওল, এখান থেকে কিছু রশ্মি বিচ্ছুরিত হবে, এখান থেকে কিছু রশ্মি বিচ্ছুরিত হবে, এরা একটা আরেকটার সাথে মিলিত হয়ে কি তৈরি করবে, এই মাকো আকৃতির স্পিন্ডল যন্ত্র তৈরি করবে। শেষ, সামনে যাই। মেটাফেজ কি বলছে, ক্রোমোজোমগুলো স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে অর্থাৎ মাঝখান বরাবর চলে আসবে, এই যে ক্রোমোজোম চলে আসছে মাঝখানে, এবং সেন্ট্রোমিয়ারের সাথে ওই স্পিন্ডল তন্তু দিয়ে আটকে থাকবে। এই সময় ক্রোমোজোমগুলোকে সবচেয়ে খাটো মোটা দেখায়, ভেরি 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 ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য, কোন পর্যায়ে ক্রোমোজোমগুলোকে সবচেয়ে বেশি খাটো মোটা দেখায়, ঠিক আছে। ওকে, জল বিভাজন না ভাইয়া, জল বিয়োজন, মানে পানি বের হয়ে আসবে, ঠিক আছে। ওকে, সামনে যাই। দেখো অ্যানাফেজ, গতি পর্যায়ে, অর্থাৎ বিষুবীয় অঞ্চল থেকে ক্রোমোজোমগুলো মেরুর দিকে যাওয়া শুরু করবে, গতিশীল হবে। অর্থাৎ কি বলেছে দেখো, প্রতিটি ক্রোমোজোমের যে সেন্ট্রোমিয়ার এরা 2 ভাগে বিভক্ত হয়ে যাবে। কি হয়ে যাবে, 2 ভাগে বিভক্ত হয়ে যাবে। ফলে প্রত্যেকটা ক্রোমাটিডে একটা করে সেন্ট্রোমিয়ার থাকবে, এই সেন্ট্রোমিয়ারের সাথে একটা করে ক্রোমাটিড, এই সেন্ট্রোমিয়ারের সাথে একটা করে ক্রোমাটিড, তাহলে কি 2টা করে অপত্য ক্রোমোজোম বা শিশু ক্রোমোজোম তৈরি হয়ে গেল। তো দেখো বলেছে ক্রোমাটিডগুলো পরস্পর থেকে আলাদা হয়ে যাবে এবং অপত্য ক্রোমোজোম তৈরি করবে। আর এই যে ট্র্যাকশন ফাইবার বা আকর্ষণ তন্তু এরা সংকুচিত হবে। ধরো কীরকম, এই যেরকম ছিল আকর্ষণ ফাইবারগুলো এইভাবে ছিল, এরা এখন সংকুচিত হওয়া শুরু করবে। আগে তো এইভাবে যুক্ত ছিল, সংকুচিত হয়ে যাবে। এই সংকোচনের কারণে এই ট্র্যাকশন ফাইবারের সাথে যুক্ত ক্রোমোজোমগুলা বিপরীত মেরুর দিকে যাত্রা শুরু করবে। অর্ধেক যাবে উত্তর মেরুর দিকে, অর্ধেক যাবে দক্ষিণ মেরুর দিকে। এই যে অর্ধেক যাচ্ছে এই দিকে, বাকি অর্ধেক যাচ্ছে উপরের দিকে, তাহলে বিপরীত মেরুর দিকে যাত্রা শুরু করলো। এ সময় সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুসারে ক্রোমোজোমগুলোকে VLJ অথবা আই আকৃতির দেখায়, যাকে আমরা কি বলি, ভি হলে বলি এরকম যদি আকৃতি থাকে মেটাসেন্ট্রিক, ধরো এরকম আছে সাবমেটাসেন্ট্রিক, ধরো এরকম আছে অ্যাক্ট্রোসেন্ট্রিক, এবং ধরো এরকম আছে কি বলি, টেলোসেন্ট্রিক ক্রোমোজোম। VLJI অর্থাৎ মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্ট্রোসেন্ট্রিক এবং সবশেষে টেলোসেন্ট্রিক ক্রোমোজোম বলবো। ওকে, আসো সামনে যাই। টেলোফেজ, প্রান্ত পর্যায়। এখানে মনে রাখবা বিপরীত মেরুতে এসে পৌঁছাবে ক্রোমোজোমগুলা, এদেরকে ঘিরে পুনরায় নিউক্লিয়ার পর্দা এবং নিউক্লিয়াসের আবির্ভাব ঘটবে এবং প্রাণীকোষে একটা করে সেন্ট্রিওল সৃষ্টি হবে। কার ক্ষেত্রে, প্রাণীকোষের ক্ষেত্রে। ক্রোমোজোমগুলো সরু লম্বা হবে এবং পরস্পরের সাথে জট পাকিয়ে নিউক্লিয়ার রেটিকুলাম গঠন করবে। কি গঠন করবে, নিউক্লিয়ার রেটিকুলাম গঠন করবে। আর কোষের 2 মেরুতে 2টি অপত্য নিউক্লিয়ার সৃষ্টি হবে এবং ক্যারিওকাইনেসিসের কি ঘটবে, সমাপ্তি ঘটবে। ঠিক আছে, মনে রাখবে কোনটি সমাপ্তি পর্যায়ে, এটা। আসো সামনে যাই। আচ্ছা আসো সামনে যাই। কি বলেছে, সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিস কি আছে এখানে, সাইটোপ্লাজমের বিভাজন হবে। উদ্ভিদ কোষে একভাবে হবে, প্রাণী কোষে ভিন্নভাবে হবে। উদ্ভিদ কোষে কি হবে, মাঝখানে কোষ প্লেট তৈরি হবে। কিভাবে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে আসবে ফ্রাগমোপ্লাস্ট এবং গলগি বডি থেকে আসবে পেকটিন জাতীয় ভেসিকল।
এরা জমা হয়ে হয়ে মধ্যপর্দা বা কোষ প্লেট তৈরি করবে, এরপর কোষ প্রাচীর তৈরি হয়ে যাবে, শেষ। আর প্রাণী কোষের ক্ষেত্রে ওই যে অ্যামাইটোসিসের মতো মাঝখানে খাঁজ তৈরি হবে, এরপর আলাদা হয়ে দুটা কোষে পরিণত হয়ে যাবে। আসো সামনে যাই, আসো সামনে যাই। আচ্ছা ঠিক আছে, আসো খেয়াল করো, 9-10-এর স্টুডেন্ট যারা কমেন্ট করতেছো দুষ্টামি করো না, তোমাদের কিন্তু দেখে রাখতেছি, রেগুলার ক্লাসে ধরা হবে। আসো, মাইটোসিসের ইম্পর্টেন্স কি, ঠিক আছে? মাইটোসিসের ইম্পর্টেন্স হচ্ছে দেহের গঠন, দৈহিক বৃদ্ধি, অর্থাৎ দেহ গঠন এবং বৃদ্ধিতে ভূমিকা রাখবে, কোষের গুণাগুণ রক্ষা করবে, নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের ভারসাম্য রক্ষা করবে, ক্রোমোজোমের সংখ্যা গুণাগুণ ঠিকঠাক রাখবে এবং ক্রমাগত ক্ষয়পূরণ হবে, কোথাও ক্ষত সৃষ্টি হলে সেই ক্ষয়পূরণ হবে, ঠিক আছে? সো এই বিষয়গুলো আমরা মাথায় রাখবো রিটেনের সময়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট মাইটোসিসের গুরুত্ব। এরপর আসো মিওসিস। আমরা বলেছিলাম হ্রাসমূলক বিভাজন, তো দেখো বলেছে একটি মাতৃকোষ থেকে 4টি অপত্য কোষের সৃষ্টি হলে এবং নতুন অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হলে তাকে কি বলবো? মিওসিস বলবো। তো এই যে জনন মাতৃকোষ, সেখানে মিওসিস হলে দুই ধরনের জনন কোষ তৈরি হয়, স্ত্রীদের দেহে তৈরি হয় ডিম্বাণু, পুরুষের দেহে তৈরি হয় শুক্রাণু, নিষেকের ফলে তৈরি হয় জাইগোট। অর্থাৎ প্রজাতির ক্রোমোজোম সংখ্যার ধ্রুবতা রক্ষায় কার ভূমিকা আছে? প্রজাতির ক্রোমোজোম সংখ্যার ধ্রুবতা রক্ষায় মিওসিসের ভূমিকা আছে। বিস্তারিত ব্যাখ্যা করে লিখবে এবং এই প্রশ্নের আনসারই চিত্রটা দিয়ে দিবে, ঠিক আছে? তাহলেই আনসার খুব ভালো হবে। চলে আসো ডিপ্লয়েড কোষ এবং হ্যাপ্লয়েড কোষ বলতে কি বুঝি। দেখো এখানে সুন্দর করে বলে দিচ্ছে, যেমন আমাদের প্রত্যেকটা দেহকোষে 46টা ক্রোমোজোম আসে, এর মধ্যে 23টা আসছে বাবা থেকে, 23টা আসছে মায়ের থেকে। তো 23টা ক্রোমোজোমের একটা সেটকে যদি আমি এন দ্বারা প্রকাশ করি, তাহলে এই এন সংখ্যক ক্রোমোজোম থাকাকে আমরা বলি হ্যাপ্লয়েড অবস্থা। কি বলি? হ্যাপ্লয়েড অবস্থা। এটাকেও বলছি হ্যাপ্লয়েড অবস্থা, এটাকেও বলছি হ্যাপ্লয়েড অবস্থা। তাহলে হ্যাপ্লয়েড অবস্থার দুইটা কোষ মিলে যে ডিপ্লয়েড কোষটা তৈরি করতেছে, যেখানে কয়টা ক্রোমোজোম আছে? 46টা ক্রোমোজোম আছে, এরকম দশাকে আমরা বলছি ডিপ্লয়েড। তো দেখো বললো যে এই ক্রোমোজোমের 23টা করে দুইটা সেটে বিদ্যমান, যার এক সেট আসে মা থেকে, অন্য সেট আসে বাবা থেকে। এই দুই সেট ক্রোমোজোম থাকা অবস্থাকে বলি ডিপ্লয়েড, আর এক সেট থাকা অবস্থাকে বলি হ্যাপ্লয়েড, ঠিক আছে? হ্যাপ্লয়েড কারা? শুক্রাণু ডিম্বাণু। আর প্রতিটা দেহকোষ কেমন? ডিপ্লয়েড। ওকে ওকে, আসো সামনে যাই। কি আছে? মিওসিস। তো আমরা অলরেডি বলেছি এটাকে আমরা কি হিসেবে চিনি? হ্রাসমূলক বিভাজন বা রিডাকশনাল সেল ডিভিশন বলি। হ্রাসমূলক বিভাজন বা রিডাকশনাল সেল ডিভিশন বলবো। সংগঠনের স্থান জনন মাতৃকোষে, জনন মাতৃকোষে। কিন্তু সবার কি জনন মাতৃকোষে হবে? না। মনে রাখবো কাদের জনন মাতৃকোষে মিওসিস হয়? মনে রাখবো কাদের জনন মাতৃকোষে মিওসিস হয়? ডিপ্লয়েড জীবে। ডিপ্লয়েড জীবের ক্ষেত্রে মিওসিস হবে জনন মাতৃকোষে। ডিপ্লয়েড জীবের ক্ষেত্রে জনন মাতৃকোষে মিওসিস হবে। কিন্তু যারা হ্যাপ্লয়েড জীব, ওদের ক্ষেত্রে জাইগোটে মিওসিস হয়। মনে রাখবো কি? হ্যাপ্লয়েড জীবের জাইগোটে। কি মনে রাখবো? হ্যাপ্লয়েড জীবের জাইগোটে। যারা হ্যাপ্লয়েড জীব, ওদের জাইগোটে কি হবে? মিওসিস হবে। ওদের জাইগোটে কি হবে? মিওসিস হবে। ডান। আসো সামনে যাই, আসো সামনে যাই। ওকে, তো মিওসিসের বৈশিষ্ট্য কি আছে? ডিপ্লয়েড জীবের জনন মাতৃকোষ, হ্যাপ্লয়েড জীবের জাইগোটে মিওসিস হয়। মাত্রই আমরা পড়ে আসলাম। এ ধরনের কোষ বিভাজনে একটি কোষ থেকে 4টি কোষ সৃষ্টি হয়, জানি আমরা। ক্রোমোজোম বিভক্ত হবে একবার, কিন্তু নিউক্লিয়াস কয়বার? 2বার। ক্লাসের শুরুতেই বলেছি 4টা কোষের নিউক্লিয়াসে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার কি হয়ে যাবে? অর্ধেক হয়ে যাবে। এইটাই হচ্ছে কি পয়েন্ট, তাই না? তাহলে এটা কিসের জন্য লাগবে আমাদের? এমসিকিউ সলভ করতে লাগবে। কিসের জন্য লাগবে? এমসিকিউ সলভ করতে লাগবে। ডান। চলে আসো, মিওসিসের পদ্ধতি দুইটা ধাপ আছে। প্রথমটাকে বলি মিওসিস 1, যেখানে ক্রোমোজোম সংখ্যা কি হয়? হ্রাস পায়। আর পরটাকে আমরা বলছি মিওসিস 2, যেখানে ক্রোমোজোম সংখ্যা কি থাকে? সমান থাকে। তো দেখো জনন মাতৃকোষ, দিস ওয়ান ইজ জনন মাতৃকোষ, ঠিক আছে? এটা জনন মাতৃকোষ, ডিপ্লয়েড। এখানে প্রথম বিভাজন হচ্ছে, যেটাকে বলছে মিওসিস 1। এখানে ডিপ্লয়েড কোষ থেকে দুইটা হ্যাপ্লয়েড কোষ তৈরি হলো। পরবর্তী যেটা মিওসিস 2 বলেছিলাম, ক্রোমোজোম সংখ্যা সমান থাকবে, কি হবে? এখানেও হ্যাপ্লয়েড, নতুন দুটা কোষও কি? হ্যাপ্লয়েড। এখানেও হ্যাপ্লয়েড কোষ, নতুন দুটা কোষ কি? হ্যাপ্লয়েড। তাহলে টোটাল জনন মাতৃকোষ থেকে 4টা হ্যাপ্লয়েড কোষ পেলাম দুইটা ধাপে। প্রথম ধাপটাকে বলছি মিওসিস 1, যেখানে ক্রোমোজোম সংখ্যা হ্রাস পায়, তাই বলি হ্রাসমূলক বিভাজন। পরেরটাকে আমরা বলছি মিওসিস 2, যেখানে ক্রোমোজোম সংখ্যা অপরিবর্তিত থাকে। ওকে 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 ওকে, আসো কমেন্টে ঝগড়াঝাটি না করে সবাই ক্লাসে মনোযোগ দাও, ঠিক আছে? আসো 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 শিশুরা, খেয়াল করো মিওসিসের গুরুত্ব কি। প্রথম কথা, জনন কোষ সৃষ্টি। কি সৃষ্টি? জনন কোষ সৃষ্টি। মিওসিসের মাধ্যমে কি হয়? জনন কোষ সৃষ্টি হয়, শুক্রাণু ডিম্বাণু তৈরি হয়। আর নিষেকের পর জাইগোটে ক্রোমোজোম সংখ্যা কি থাকে? ধ্রুব বা নির্দিষ্ট থাকে। এতে প্রজাতির বৈশিষ্ট্য বা সক্রিয়তাও ঠিক থাকে এবং বৈচিত্র্য সৃষ্টি হয় ক্রসিং ওভারের কারণে। আসো সামনে যাই।
ওকে, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। ডিএনএ এবং আরএনএ এর পার্থক্য এটা আমাদের জন্য জানা খুবই জরুরি। ডিএনএ কি অলরেডি আমরা সবাই জানি, ডিএনএ হলো ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। ডিএনএ হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, তাই না? ডিএনএ হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। আরএনএ এর ফুল ফর্ম কমেন্টে লিখো শিশুরা, আরএনএ এর ফুল ফর্ম কি লিখো? রাইবো নিউক্লিক, কি আছে? রাইবো নিউক্লিক অ্যাসিড, ঠিক আছে? ওকে, ডিএনএ মনে রাখলাম ফুল ফর্ম। এরপর আমরা যে কথাটা মনে রাখবো সেটা হচ্ছে ডিএনএ হচ্ছে, ডিএনএ কেমন? দ্বিসূত্রক, ডাবল স্ট্র্যান্ডেড। আর আরএনএ হচ্ছে একসূত্রক, ঠিক আছে? এরপরে তুমি কি মনে রাখবে দেখো তো, ডিএনএ ডিএনএ ডিএনএতে নাইট্রোজেন ঘটিত ক্ষারক হিসেবে, নাইট্রোজেন ঘটিত ক্ষারকের যেটা পাইরিমিডিন, কোন অংশ? পাইরিমিডিন অংশ, ঠিক আছে? নাইট্রোজেন ঘটিত ক্ষারক পাইরিমিডিনে কি থাকে? পাইরিমিডিন হিসেবে কারা থাকে? পাইরিমিডিন হিসেবে থাকবে হচ্ছে গুয়ানিন, সরি থাইমিন আর হচ্ছে সাইটোসিন। কিন্তু আরএনএতে, আরএনএর ক্ষেত্রে কি থাকবে? আরএনএর ক্ষেত্রে থাকবে ইউরাসিল আর হচ্ছে সাইটোসিন, অর্থাৎ আরএনএতে কোনো থাইমিন থাকবে না। এরপর তুমি চলে আসো কোথায়? ডিএনএ মেইনলি তুমি কোথায় পাবা? নিউক্লিয়াসে পাবা। ডিএনএ কোথায় পাবা? কোষের নিউক্লিয়াসে পাবা। আর আরএনএ কোথায় পাবা? আরএনএ বেশিরভাগ অংশ পাবা তুমি সাইটোপ্লাজমে। কই পাবা? সাইটোপ্লাজমে। কথা মনে থাকবে? এই দুটো হচ্ছে, এই যতগুলো আমি লিখলাম এগুলো প্রধান পার্থক্য, বাকিগুলো আমরা রিভিশন দিব। আসো শুরু করি। নতুন অধ্যায়, ব্যাপন, অভিস্রবণ, প্রচ্ছেদন, ঠিক আছে? ব্যাপন, অভিস্রবণ, প্রচ্ছেদন। এখন দেখি ওকে, রাইবো নিউক্লিক অ্যাসিড, ভেরি গুড লুবাবা, লুবনা। দেখো প্রথমে ব্যাপনের সংজ্ঞাটা লাগবে আমার, মানে তোমাদের সবচেয়ে পছন্দের এবং সহজ যে সংজ্ঞা, ব্যাপনের সংজ্ঞা খুব ভালো করে দেখো, তোমরা সহজেই পারো। কি বলেছে? যে কোনো মাধ্যমে তরল বা গ্যাসীয় পদার্থের অণুর উচ্চ তাপমাত্রা, উচ্চ ঘনমাত্রার স্থান থেকে নিম্ন ঘনমাত্রার স্থানের দিকে স্বতঃস্ফূর্ত, মানে নিজের ইচ্ছায় ছড়িয়ে পড়ার যে প্রক্রিয়া, তাকে আমরা কি বলবো? ব্যাপন বলবো। তাকে আমরা কি বলবো? ব্যাপন বলবো, ঠিক আছে? ওকে, এখন তাহলে দেখো এই ব্যাপনের এক্সাম্পল দেওয়া আছে, যেমন বিকারের পানিতে তুমি তুতে ছেড়ে দিলে, সে তুতে ব্যাপন প্রক্রিয়ায় পুরা গ্লাসের পানিকে কালারফুল করে দিবে। চায়ের ব্যাপন, চায়ের যে টি ব্যাগ তোমরা ইউজ করো, মানে আমরা সবাই ইউজ করি মোটামুটি। তো পানির মধ্যে টি ব্যাগ, গরম পানিতে টি ব্যাগ রেখে ছেড়ে দিলেই কি হবে? পুরো পানি চায়ের কালারে রঞ্জিত হয়ে যাবে। ওকে, সামনে যাই। নাইট্রোজেন ঘটিত ক্ষারক দুই ধরনের আছে, এর মধ্যে হচ্ছে অ্যাডিনিন, গুয়ানিন হচ্ছে পিউরিন, বাকিগুলোকে বলি পাইরিমিডিন। পাইরিমিডিন হচ্ছে দুইটা কি থাকে? রিং স্ট্রাকচার থাকবে আর কি, দুইটা কার্বনের শিকল থাকবে, সরি কার্বনের রিং স্ট্রাকচার থাকবে। এখন দেখো অভিস্রবণ কাকে বলে? অভিস্রবণের এক্সাম্পল এখানে দেওয়া আছে, কিশমিশকে পানিতে ডুবাই রাখলে কিশমিশ ফুলে যায়। কিন্তু তুমি ডাইরেক্ট ইয়েতে চলে আসো, সংজ্ঞাতে চলে আসো। কি বলা আছে? একটা পাত্র, এর মধ্যে মাঝখানে একটা অর্ধভেদ্য পর্দা থাকলে, এর মধ্যে হচ্ছে অর্ধভেদ্য পর্দা ধরো আছে, কিন্তু একটার মধ্যে হচ্ছে দ্রবের পরিমাণ আছে অনেক বেশি, আরেকটার মধ্যে দ্রবের পরিমাণ আছে কম। কিন্তু দুইটাতে কি দিয়েছি? ধরো আমরা সম পরিমাণ দ্রাবক দিয়েছি, দুইটাতে কি দিয়েছি? সম পরিমাণ দ্রাবক দিয়েছি। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? একই দ্রব্য এবং দ্রাবক বিশিষ্ট, একই দ্রব্য এবং দ্রাবক বিশিষ্ট দুইটা ভিন্ন ঘনত্বের দ্রবণে, এটা ধরে নাও হচ্ছে অধিক ঘনত্বের দ্রবণ, এটা ধরে নাও কম ঘনত্বের দ্রবণ। তো একই দ্রব্য দ্রাবক বিশিষ্ট দুইটা ভিন্ন ঘনত্বের দ্রবণ একটা অর্ধভেদ্য পর্দা দ্বারা পৃথক করা থাকলে, যে প্রক্রিয়ায় দ্রাবক অণুগুলা কম ঘনত্বের দ্রবণ থেকে অধিক ঘনত্বের দ্রবণে স্থানান্তরিত হয়, অর্থাৎ যেখানে দ্রাবকের ব্যাপন ঘটে, তাকেই আমরা কি বলছি? অভিস্রবণ বলছি। কি বললো দেখো, যে প্রক্রিয়ায় একই পদার্থের কম ঘন এবং বেশি ঘনত্বের দুইটা দ্রবণ একটা অর্ধভেদ্য পর্দা দ্বারা পৃথক করা হলে দ্রাবক পদার্থের অণুগুলো কম ঘনত্বের দ্রবণ থেকে অধিক ঘনত্বের দ্রবণের দিকে যায়, তাকে অভিস্রবণ বা অসমোসিস বলে। ডান। আসো সামনে যাই। কিছু পর্দা সম্পর্কে আমরা জানবো, যে দুইটা ভিন্ন ঘনত্ব বিশিষ্ট দ্রবণের মধ্যে অবস্থিত পর্দাকে তিন ভাগে ভাগ করা যায়। কি কি আছে? অভেদ্য পর্দা, ভেদ্য পর্দা, অর্ধভেদ্য বা বৈষম্যভেদ্য পর্দা। অভেদ্য পর্দা, যে পর্দার ভেদ করে দ্রব্য দ্রাবক কেউই যেতে পারবে না, অভেদ্য পর্দা, ঠিক আছে? আর ভেদ্য পর্দা, দ্রব্য দ্রাবক উভয়ই ভেদ করে চলাচল করতে পারবে, ভেদ্য। আর শুধুমাত্র দ্রাবকের অণুগুলো চলাচল করতে পারবে, কোনো দ্রব্যের অণু চলাচল করতে পারবে না, সেটাকে আমরা কি বলবো? অর্ধভেদ্য পর্দা। পরিচয় পেয়ে গেলাম। এক্সাম্পল, পলিথিন, কিউটিন যুক্ত কোষ প্রাচীর, এরা কি? এরা হচ্ছে অভেদ্য, কিন্তু নর্মাল কোষ প্রাচীর যেটা, সেটা কিন্তু ভেদ্য। সো মাথায় রাখতে হবে। আর কোষ ঝিল্লি বা কোষ পর্দা, মাছের পটকার ভেতরের পর্দা, এছাড়া হচ্ছে জীবন্ত বস্তুর পিত্তথলির পর্দা, ডিমের খোসার ভেতরের পর্দা, এরা সবাই হচ্ছে অর্ধভেদ্য পর্দা।
তো এদের ব্যবহার এটা হচ্ছে আমার রিটেনের কাজে দিবে, যেমন ছাতা হচ্ছে পলিথিন হচ্ছে তোমার অভেদ্য পর্দা। এরপর দেখা হচ্ছে কোষ প্রাচীর ভেদ করে বিভিন্ন বস্তু চলাচল করতে পারে, আর অর্ধভেদ্য তো অভিস্রবণে কাজে লাগে, মাত্রই পড়ে আসলাম। ওকে, এখন দেখি কি বলেছে অভিস্রবণ ব্যাপনের পার্থক্য রিটেনের জন্য, সিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট। প্রথম কথা দেখো, ব্যাপনের জন্য কোনো পর্দার প্রয়োজন হয় না, মুক্ত অবস্থায় ঘটে। এক্ষেত্রে দেখো অর্ধভেদ্য পর্দা থাকতে হবে অভিস্রবণে, ব্যাপনে পর্দা লাগবে না, অভিস্রবণে পর্দা মাস্ট। ভৌত অবস্থা, ব্যাপন কঠিন তরল গ্যাস যে কারো ক্ষেত্রে হতে পারে, কিন্তু অভিস্রবণ শুধু দ্রবণের ক্ষেত্রে অর্থাৎ তরলের ক্ষেত্রে সীমাবদ্ধ এবং দ্রাবক অণুর চলাচল ঘটবে। পরিবহনের দিক কি হয়, উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানে স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়ে। আর এক্ষেত্রে কি হয়, দ্রাবক অণুর ব্যাপন ঘটে, অর্থাৎ দ্রাবক অণু কম ঘনত্বের দ্রবণ থেকে বেশি ঘনত্বের দ্রবণে পরিব্যাপ্ত হয়। এরপর দেখো দ্রবণের প্রকৃতি, ভিন্ন প্রকৃতির দ্রবণের মধ্যে ব্যাপন ঘটতে পারে। যেমন ধরো হচ্ছে একটা পানির মধ্যে তুমি হচ্ছে লিকুইড কালার যদি ঢেলে দাও ব্যাপন হবে, কিন্তু একই প্রকৃতির দ্রবণের মধ্যে অভিস্রবণ হওয়া লাগবে, ভিন্ন প্রকৃতির দ্রবণে অভিস্রবণ হবে না। আসো সামনে যাই। দেখো উদ্ভিদের পানি এবং খনিজ লবণ শোষণ, উদ্ভিদ মাটি থেকে পানি এবং বিভিন্ন খনিজ লবণ আয়ন হিসেবে শোষণ করে। তো দেখো শোষণ বলতে কি বলছে, যেটাই বললাম, মাটি থেকে পানি এবং পানিতে দ্রবীভূত খনিজ লবণ সজীব কোষে টেনে নেওয়ার পদ্ধতিকে বলে শোষণ। আর ইমবাইবিশন কি, আমরা জানি কলয়েড জাতীয় পদার্থ হচ্ছে পানিগ্রাহী বা হাইড্রোফিলিক। যে প্রক্রিয়ায় কলয়েড জাতীয় বিভিন্ন পদার্থ, তরল পদার্থ উদ্ভিদের ক্ষেত্রে হচ্ছে পানি শোষণ করে নেয়, তাকে আমরা কি বলি, ইমবাইবিশন বলি। এক কথায় বলে কলয়েড জাতীয় পদার্থ যে প্রক্রিয়ায় পানি শোষণ করে তাই হলো ইমবাইবিশন। কেন কলয়েড পানি শোষণ করে, কারণ কলয়েডের পানির প্রতি পিপাসা বেশি, ঠিক আছে, অর্থাৎ কলয়েড অনেক তৃষ্ণার্ত। তো উদ্ভিদের দেহে এরকম হাইড্রোফিলিক পদার্থ বা কলয়েডধর্মী পদার্থ কোনটা আছে, উদ্ভিদের সবচেয়ে সিগনেচার বা আইকনিক যে একটা অংশ উদ্ভিদ কোষে, সেটা কি, কোষ প্রাচীর। এটা সেলুলোজ দ্বারা তৈরি, এই সেলুলোজ হচ্ছে কলয়েড জাতীয়, তাই হাইড্রোফিলিক, তাই কি করে পানি নিজের দিকে টেনে নেয়। কোন প্রক্রিয়ায়, ইমবাইবিশন প্রক্রিয়ায়। সামনে চলো, দেখো ইমবাইবিশন নিয়ে কিছু কথা, যে অধিকাংশ পদার্থে কলয়েড ধর্মী, যেমন স্টার্চ, সেলুলোজ, জিলেটিন। এমসিকিউ ডান। চলে আসো, পানি শোষণকারী পদার্থগুলোকে হাইড্রোফিলিক পদার্থ বলে। এমসিকিউ শেষ, সামনে যাই। প্রস্বেদন, যে প্রক্রিয়ায় উদ্ভিদ তার দেহের অতিরিক্ত পানিকে বাষ্প আকারে বের করে দেয়, তাকে আমরা কি বুঝি, তাকে আমরা কি বলি, প্রস্বেদন বলি। কঠিন পদার্থের ব্যাপন কিভাবে ঘটে, আচ্ছা ফরহাদ আহমেদ আকন্দ, তুমি ভাইয়া এখনই ক্লাসটা শেষ করেই গ্লাসের মধ্যে পানি নিবা, পানি নিয়ে কি ছেড়ে দিবা, কোনো একটা পাউডার, রঙিন পাউডার, ধরো তোমার হলুদের গুঁড়া হতে পারে, মরিচের গুঁড়া হতে পারে, বা যে কোনো হচ্ছে রঙের গুঁড়া পানিতে ছেড়ে দাও, দেখো কঠিন পদার্থের ব্যাপন হয় কি হয় না। ঠিক আছে, আসো সামনে যাই। উপকারী দিক, প্রস্বেদনের কি উপকারী দিক আছে, এটা কিন্তু রিটেনের জন্য, সিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রস্বেদনের গুরুত্ব লিখো, অথবা প্রস্বেদনকে কেন প্রয়োজনীয় অমঙ্গল বলা হয়, নেসেসারি ইভিল বলা হয় কেন। দেখো প্রস্বেদনের ফলে উদ্ভিদ তার দেহ থেকে অতিরিক্ত পানি বের করে দেয়। দ্বিতীয় কথা, প্রস্বেদনের ফলে কোষরসের ঘনত্ব বেড়ে যায়। তৃতীয় কথা, প্রস্বেদনের কারণে ঊর্ধ্বমুখী টান সৃষ্টি হয়। কীরকম, এটা ধরো একটা গাছ, পিঙ্ক কালারের গাছ, এই পিঙ্ক কালারের গাছে ধরো সবুজ কালারের কি আছে, পাতা আছে, ঠিক আছে, এই যে আমাদের সেই সিগনেচার গাছ। এখন গাছের ধরো কমলা কালারের শেকড় আছে, সবুজ কালারেরই ধরো শেকড় দিলাম, ওকে ডান। এখন ধরো গাছ কি করলো, অতিরিক্ত পানিকে বাষ্প আকারে সে বের করে দিল, আর এদিকে মূল রোম দ্বারা সে কি করে, পানি শোষণ করে। আর জাইলেম দিয়ে পানি কই যায়, জাইলেম দিয়ে পানি পাতায় যায়। তাহলে গাছের ক্ষেত্রে মূল দ্বারা শোষিত পানি পাতায় যায়, পাতা থেকে অতিরিক্ত পানি বের হয়ে যায়, অর্থাৎ পানি প্রবাহের একটা গতিশীলতা আছে না। তো প্রস্বেদনের কারণে একটা ট্রাফিক সিগন্যালের মতো, কোথাও যদি জ্যাম না থাকে, একটা সোজা রাস্তা দিয়ে পানি, অর্থাৎ গাড়ি যেমন চলাচল করে, তাহলে প্রস্বেদন হতে থাকলে গাছের ভেতরে কি পানি প্রবেশ করে, আবার বাষ্প আকারে বের হয়ে যায়। যদি প্রস্বেদন না হয় তাহলে কি ট্রাফিক সিগন্যালের মতো জ্যাম পড়ে যাবে না, অর্থাৎ প্রস্বেদন না হলে পানি আটকে থাকবে, তাহলে নতুন করে আর পানিও প্রবেশ করবে না। পানির প্রবেশ না হলে চোষক শক্তি সৃষ্টি হবে না, খনিজ লবণ শোষণও হতে চাইবে না। এই জন্য দেখো প্রস্বেদনের ফলে যে ঊর্ধ্বমুখী টানটা তৈরি হয়, কি তৈরি হয়, ঊর্ধ্বমুখী যে টান সৃষ্টি হয়, এর কারণে উদ্ভিদ পানি এবং খনিজ লবণ শোষণে অনেক বেশি হেল্প পায়। এরপর কি বলেছে, উদ্ভিদকে ঠান্ডা রাখে, যত বেশি বাষ্পীভবন তত শরীর ঠান্ডা। যেমন যে ঘাম হওয়ার পর, আমাদের যখন ঘাম হয়, আমরা যখন ঘেমে থাকি, এরপর ফ্যান চালাই দিলে বা ডিরেক্ট এসির নিচে গেলে অনেক আরাম লাগে না, কেন লাগে, কারণ বাষ্পীভূত হচ্ছে, আমাদের বডি থেকে তাপ বের হয়ে আসতেছে। এই জন্য দেখো বলা হচ্ছে উদ্ভিদ দেহকে ঠান্ডা রাখে এই প্রস্বেদন, অনেকটাই যে আমাদের ঘামিয়ে যাওয়ার মতো, এবং একইভাবে পাতার আর্দ্রতা বা জলীয় বাষ্পের পরিমাণটা বজায় রাখে বা ভেজা ভাবটা বজায় রাখে, পানি চক্রের বাষ্পীভবনে ভূমিকা রাখে। এছাড়া দেখো প্রচুর পানি এর মাধ্যমে বাষ্প আকারে বায়ুমণ্ডলে পৌঁছায়। অপকারী দিকটা কি, এত উপকার করে, তাহলে সমস্যাটা কোথায়, ক্ষতিটা কোথায়? ও স্বাভাবিকের চেয়ে যদি বেশি হারে প্রস্বেদন হয়, নর্মালের চেয়ে যদি বেশি প্রস্বেদন হয়, সেক্ষেত্রে উদ্ভিদের
মৃত্যু ঘটতে পারে। কেন? ধরো প্রচ্ছদন তো আজীবন চলতেই থাকে, মানে পানি বের হতেই থাকে, কিন্তু ধরো মাটিতে পানি নাই, তাহলে গাছ আর পানি শোষণ করতে পারবে? পারবে না। তখন কোষের ভেতরে, প্রোটোপ্লাজমের ভেতরে থাকা পানিও বের হতে থাকবে, তখন প্রোটোপ্লাজম ফেটে কোষ কী হয়ে যাবে? মারা যাবে। ঠিক আছে, ওকে। এরপর দেখো, এই যে যেহেতু প্রচ্ছদনের উপকারী অপকারী উভয় ধরনের প্রভাব বিদ্যমান, তাই এটাকে কি বলা হয়? প্রয়োজনীয় অমঙ্গল বা নেসেসারি ইভিল বলা হয়। ওকে, আসো সামনে যাও, সামনে যাও, সামনে যাও, সামনে যাও। চলো দেখো, পানি খনিজ লবণের পরিবহন কিভাবে হয়? অলরেডি বলেছি, দেখো আরেকবার বলি। এই যে মূল রোম দ্বারা, এই যে মূল রোম দ্বারা উদ্ভিদ কী করে? পানি শোষণ করে, জাইলেমের মধ্য দিয়ে সেটা পাতায় পৌঁছায়, বাষ্প আকারে অতিরিক্ত পানি বের করে দেয়। খনিজ লবণের ক্ষেত্রেও একই কথা। তো এটা দেখো বলছে যে মূল রোম, শিকড়ের বাইরের অংশটি অভিস্রবণ প্রক্রিয়া মাটি থেকে পানি খনিজ লবণ শুষে নেয়, এই যে শুষে নিল। এরপর এটা জাইলেমের মধ্য দিয়ে উপরে উঠবে, এই যে উপরে উঠতেছে। জাইলেম ফ্লোয়েম, যেসব গাছের সব জায়গায় পানি এবং খনিজ লবণ পৌঁছে দেওয়ার কাজ করে এই পরিবহন কলা বা ভাস্কুলার বান্ডল জাইলেম ফ্লোয়েম। জাইলেম ঊর্ধ্বমুখী পরিবহন করে, ফ্লোয়েম নিম্নমুখী পরিবহন করে। প্রচ্ছদন, অতিরিক্ত পানি বাষ্প আকারে এরপর বের করে দিবে। সিম্পল, সব কিছু আমাদের হয়ে গেছে। আসো সামনে যাই। হারে শিশুরা, তোমরা এত কষ্ট করে ক্লাসে জয়েন করে কমেন্টে এত গল্প করতেছো নিজেরা, ক্লাসে মনোযোগ দাও। নতুন চ্যাপ্টার উদ্ভিদের বংশবৃদ্ধি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার কিন্তু, ঠিক আছে? এখান থেকেও তোমাদের স্কুলের পরীক্ষাগুলোতে প্রশ্ন পাবা, বিশেষ করে অঙ্কুরোদ্গম এবং পরাগায়ন, এই জায়গাগুলো থেকে। তো দেখো, প্রথমে আমরা জেনে নেই প্রজনন আসলে কাকে বলে। প্রজনন আসলে কাকে বলে? যে জটিল প্রক্রিয়া জীব তার প্রতিরূপ বা বংশধর সৃষ্টি করে তাকে কি বলে? প্রজনন বলে। যে জটিল প্রক্রিয়া জীব তার প্রতিরূপ বা বংশধর সৃষ্টি করে প্রজনন বলে। ভিন্নধর্মী গ্যামিট উৎপাদন এবং এদের মিলনের মাধ্যমে যে প্রজনন হয় তাকে বলে যৌন প্রজনন। আর বিপরীতধর্মী গ্যামিটের মিলন ছাড়া প্রজনন হলে কি বলবো? অযৌন প্রজনন। ঠিক আছে, ফাইন। আসো সামনে চলে যাই আমরা। অযৌন প্রজনন দুই প্রকার, স্পোর উৎপাদনের মাধ্যমে হতে পারে, দেহ অঙ্গের মাধ্যমে হতে পারে। তো এটাই বলছে। আসো সামনে যাই। প্রাকৃতিক অঙ্গজ প্রজনন হতে পারে, কৃত্রিম অঙ্গজ প্রজনন হতে পারে। তো খণ্ডকায়নের মাধ্যমে হতে পারে, মূলের মাধ্যমে হতে পারে, কাণ্ডের মাধ্যমে হতে পারে, পাতার মাধ্যমে। আমাদের লাগবে এক্সাম্পল। দেহের খণ্ডায়ন, কার ক্ষেত্রে? স্পাইরোগাইরা মিউকর। মূলের মাধ্যমে পটল, সেগুন, মিষ্টি আলু। কাণ্ডের মাধ্যমে আলু। আলু বলতে বোঝানো হয়েছে গোল আলু, মনে রাখবা। মিষ্টি আলু, মতে মিষ্টি আলু, মতে মূল। ঠিক আছে, বাকিটা কি? গোল আলু, ওটা কাণ্ড। চলে আসো পাতা। পাতার মাধ্যমে কি? পেঁয়াজ, রসুন। ঠিক আছে, এছাড়াও কাণ্ড আবার দুই টাইপের আছে, একটা হচ্ছে টিউবার আর একটা রাইজম। তো টিউবার হচ্ছে আলু, বাট রাইজম হচ্ছে আদা, হলুদ, এগুলা। আসো সামনে যাই। রূপান্তরিত কাণ্ডের মাধ্যমে আরও আছে স্টোলন, অফসেট, বুলবিল। স্টোলন কারা? আম, কচু, পুদিনা। ঠিক আছে, যে কচুর লতি খাও না, সেটা। এরপর কি আছে? অফসেট, কচুরি পানা, টুপা পানা, এরা পানিতে ভাসবে, কাণ্ডটা ফোলা বা স্ফীত থাকবে। বুলবিল হচ্ছে চুপড়ি আলু। ঠিক আছে, একটা অ্যাটিপিক্যাল। বুলবিল নামটাও অ্যাটিপিক্যাল, চুপড়ি আলু নামটাও অ্যাটিপিক্যাল, মনে রাখবো। পাতার মাধ্যমে পাথরকুচি গাছের পাতার কিনারা থেকে ছোট ছোট কুড়ি সৃষ্টি হবে। সেটা কি করবে? সেটা হচ্ছে নতুন উদ্ভিদ হিসেবে আত্মপ্রকাশ করবে। চলে আসো ফুল হচ্ছে যৌন প্রজননের জন্য বিশেষভাবে রূপান্তরিত বিটপ বা অঙ্গ। বিটপ কি? গাছের মাটির ওপরে মূল ব্যতীত যে অংশগুলো থাকবে তাই হচ্ছে বিটপ। তো যেই বিটপ প্রজননের কাজ করবে তার নামই ফুল। বিভিন্ন অংশ ছবি থেকেই দেখা যাচ্ছে। তারপরেও বলি, একদম নিচে যে অংশটা থাকবে, যার উপর অন্যান্য স্তবক সাজানো থাকবে, তার নাম কি? পুষ্পাক্ষ। এর উপরে কি থাকবে? পুষ্পাক্ষের উপরে থাকবে বৃতি। কি থাকবে? বৃতির পরে কি থাকবে? পাপড়ি, অর্থাৎ দলমণ্ডল। ঠিক আছে, এরপর কি থাকবে? পুংস্তবক আর কি থাকবে? স্ত্রীস্তবক। পুংস্তবকে কি তৈরি হয়? পরাগরেণু, আর পরাগরেণু থেকে তৈরি হয় শুক্রাণু। স্ত্রীস্তবকে তৈরি হয় ডিম্বাণু শুক্রাণুর মিলনের মাধ্যমেই যৌন প্রজনন হয়, তাই না? তো এই জন্য যেহেতু ফুলের কাজ প্রজনন করা, আর প্রজননের প্রধান যে কোষগুলো তারা তৈরি করে পুংস্তবক এবং স্ত্রীস্তবক, তাই এদেরকে বলা হয় অত্যাবশ্যকীয় অঙ্গাণু। কি বলা হয়? অত্যাবশ্যকীয় স্তবক। আর বাকিগুলো আনুষঙ্গিক স্তবক। কোনটার কি কাজ? এদের কাজগুলো আমরা ভালো করে দেখব এবং একই সাথে এদের চিহ্নিত চিত্র আমাদের রাখতে হবে। ঠিক আছে, সবাই চিহ্নিত চিত্র প্র্যাকটিস করব, সবাই উদ্ভাসের গ্রুপে ছবি এঁকে আপলোড করবা ফুলের। আসো সামনে যাই। প্রজনন কাকে বলে? অলরেডি বলেছি আমরা। যে প্রক্রিয়ায় জীব তার প্রতিরূপ বা বংশধর সৃষ্টি করে তাকে প্রজনন বলে। চলে আসো সামনে। পরাগায়ন কাকে বলে? দেখো, যৌন প্রজননের প্রধান শর্ত উদ্ভিদের ক্ষেত্রে পরাগায়ন। দেখো কি বলছে, একটা ফুলের পরাগধানী থেকে পরাগরেণু একই ফুলের অথবা একই জাতের অন্য ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হওয়াকে পরাগায়ন বলে। অনেকে এটাকে পরাগ সংযোজ বলে। একই গাছের দুইটা ফুলের মধ্যে হলে বলবো স্বপরাগায়ন। আর ভিন্ন গাছের দুইটা ফুলের মধ্যে হলে কি বলবো? পরপরাগায়ন। আসো সামনে যাই। স্বপরাগায়ন, পরপরাগায়নের পার্থক্য, এই যে সংজ্ঞা, এই যে একই ফুলে অথবা একই গাছের ভিন্ন দুটি ফুলের মধ্যে হলে বলবো স্বপরাগায়ন, আর দুটি ভিন্ন উদ্ভিদের বা ভিন্ন গাছের ফুলের মধ্যে হলে বলবো পরপরাগায়ন। এক্সাম্পল আমাদের জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে, 5 স্টার।
সরিষা, ধুতরা, কুমড়া স্বপরাগায়ন, শিমুল, পেঁপে পরপরাগায়ন ছবিতে দেওয়া আছে। তো এই যে সব ধরনের পরাগায়নের মাধ্যমের পার্থক্য দেওয়া আছে। দেখো আরেকটা কথা মনে রাখবা, বাইরের দিক থেকে ফুলের প্রথম স্তবক হচ্ছে বৃতি, ঠিক আছে, আর পুষ্পাক্ষ সবচেয়ে নিচের স্তবক। দেখো পরাগায়নের জন্য কিছু মাধ্যমের দরকার হয়, অর্থাৎ যে মাধ্যমের দ্বারা পরাগরেণু এক ফুল থেকে আরেক ফুলে যায়। কিভাবে যায়? পতঙ্গের মাধ্যমে যেতে পারে, বায়ুর মাধ্যমে যেতে পারে, পানির মাধ্যমে, প্রাণীর মাধ্যমে। তো দেখো পতঙ্গ পরাগী ফুল এবং প্রাণী পরাগী ফুল, এরা কি করবে? পতঙ্গ এবং প্রাণীকে আকৃষ্ট করার জন্য অনেক বড় হবে, রঙিন হবে, কালারফুল হবে, যাতে প্রাণীরা বা পতঙ্গরা আকৃষ্ট হয়। অনেক ক্ষেত্রে সুঘ্রাণযুক্ত হবে, মধুক্ষরণ করবে। বেসিক কথা, একদম সহজ। আর বায়ু পরাগী, পানি পরাগী, এদের ক্ষেত্রে তো কাউকে আকৃষ্ট করার দরকার নাই। তেরা আকারে হবে ছোট, হবে হালকা, গর্ভমুণ্ড হবে পালকের ন্যায়, তারপরে হবে পরাগরেণু হচ্ছে কি হবে বলো তো? এরা ওদের হচ্ছে লম্বা হবে, পুংস্তবকটা লম্বা হবে, এই ধরনের বৈশিষ্ট্যগুলো আছে। সো আমরা রিভিশন দিলে আমাদের হয়ে যাচ্ছে, এগুলো এমসিকিউ কাজে দিবে। আসো সামনে যাই। এখন এই যে বাকি এখানে অনেকগুলো পয়েন্টের বলা আছে, আমরা দেখলেই হয়ে যাচ্ছে এমসিকিউ এর জন্য, আমরা সময় না নষ্ট করি। নিষেক প্রক্রিয়া কাকে বলে? ডিম্বাণু শুক্রাণুর মিলনকে আমরা বলি নিষেক। দেখো পরাগায়নের মাধ্যমে কি হয়? পরাগরেণু গর্ভমুণ্ডে আসে, এরপর এখান থেকে একটা নালী সৃষ্টি হয় যার নাম হচ্ছে পরাগনালী। এই পরাগনালীর ভেতরে পরাগরেণুর যে নিউক্লিয়াস সেটা নিচে নামতে থাকে, যেটাকে আমরা বলি জনন নিউক্লিয়াস। সে জনন নিউক্লিয়াস এসে দুইটা শুক্রাণুতে পরিণত হয়, এবং আগে থেকেই যেই স্ত্রী কেশরের যে গর্ভাশয়ের ভেতরে তৈরি হয়ে থাকে ডিম্বক, এবং ডিম্বকের ভিতরে তৈরি হয়ে থাকে ভ্রূণথলি, এবং ভ্রূণথলির ভেতরে থাকে ডিম্বাণু। আর এই ডিম্বাণুর সাথে শুক্রাণু মিলে কি তৈরি করে? জাইগোট। আর আরেকটা যে শুক্রাণু থাকে সেটা গৌণ নিউক্লিয়াসের সাথে মিলে তৈরি করে শস্যকোষ। তো দেখো ত্রিমিলন বলা হয় কাকে? এখান থেকে আমরা দুইটা টার্মিনোলজি শিখবো, একটা হচ্ছে ত্রিমিলন আর একটা দ্বিনিষেক। ত্রিমিলন কি? দেখো আমি তোমাকে একটু বোঝাই বলি। দুইটা শুক্রাণু থাকে, এর মধ্যে একটা শুক্রাণুর সাথে গৌণ নিউক্লিয়াসের যখন মিলন হয়, শুক্রাণু প্লাস গৌণ নিউক্লিয়াস, শুক্রাণু প্লাস গৌণ নিউক্লিয়াস, কি বলবো ব্যাপারটাকে? তৈরি হবে কি এর মাধ্যমে? এর মাধ্যমে তৈরি হবে হচ্ছে শস্য। কি তৈরি হবে? শস্য বা এন্ডোস্পার্ম। এই ব্যাপারটা কি আমরা বলছি? ত্রিমিলন। আর দ্বিনিষেক কি? এই যে ত্রিমিলন, একটা মিলন হইলো, আরেকটা মিলন কি আছে? আরেকটা মিলন আছে হচ্ছে কি? শুক্রাণুর সাথে ডিম্বাণু, যেটা অ্যাকচুয়াল নিষেক। শুক্রাণু প্লাস কি? ডিম্বাণু, এটা কি অ্যাকচুয়াল নিষেক। এর মাধ্যমে তৈরি হবে কি? জাইগোট। এর মাধ্যমে কি তৈরি হয়? জাইগোট তৈরি হয়, ঠিক আছে। তো এই যে দেখো এখানেও একটা মিলন হচ্ছে, এখানেও একটা মিলন হচ্ছে, এই যে দুইটা মিলন একসাথে হচ্ছে, এটা কি বলা হচ্ছে? দ্বিনিষেক বা ডাবল ফার্টিলাইজেশন। চলে আসো ফলের উৎপত্তি। নিষিক্তকরণের পর গর্ভাশয় এককভাবে বা ফুলের অন্যান্য অংশ সহ যে অঙ্গ সৃষ্টি করে তাকে আমরা বলবো ফল। তো এরপর আসো সামনে যাই। ফলের টাইপ আছে, যেমন প্রকৃত ফল, অপ্রকৃত ফল। শুধু গর্ভাশয় থেকে ফল হলে প্রকৃত ফল, এক্সাম্পল আম, কাঁঠাল। আর গর্ভাশয় ছাড়া ফুলের অন্যান্য অংশ যদি ফলে পরিণত হয় তাহলে বলবো অপ্রকৃত ফল, এক্সাম্পল আপেল, চালতা। চলে আসো কি? সরল ফল। একটা মাত্র গর্ভাশয় থেকে ফল তৈরি হলে বলবো সরল ফল। এর আবার দুই ধরনের আছে, রসযুক্ত আর হচ্ছে রসহীন, ঠিক আছে। তো যেহেতু রসালো ফল, এরা হচ্ছে পাকলে ফাটবে না, আর এরা হচ্ছে কি ত্বক শুকিয়ে ফেটে যাবে পাকলে। তো রসালো ফলের এক্সাম্পল আম, জাম, কলা। আর নিরস ফলের এক্সাম্পল হচ্ছে শিম, ঢেঁড়স, সরিষা। আসো সামনে যাই। গুচ্ছ ফল। গুচ্ছ ফল যখন একটা ফুলে অনেকগুলা গর্ভাশয় থাকে আর প্রতিটা গর্ভাশয় থেকেই ফল তৈরি হবে তখন বলবো গুচ্ছ ফল। এই যে ছবিতে দেখো, যেমন আতা, শরীফা, নয়নতারা, আকন্দ, চম্পা। এক্সাম্পলগুলা এমসিকিউ এর জন্য লাগবে, আর হচ্ছে এই ডেসক্রিপশনগুলো কিন্তু সংজ্ঞার জন্য লাগবে। যৌগিক ফল। যৌগিক ফল দেখো, যখন একটা পুষ্পমঞ্জরির সম্পূর্ণ অংশ ফলে পরিণত হয় তখন বলবো যৌগিক ফল, যেমন কাঁঠাল, কাঁঠাল আর হচ্ছে আনারস। সামনে যে বীজের গঠন, অঙ্কুরোদ্গম। দেখো ডিম্বকটাই নিষেকের পরে বীজে পরিণত হয়, তাহলে ডিম্বকের যেটা রন্ধ্র সেটাই হচ্ছে বীজের রন্ধ্র বা মাইক্রোপাইল। বীজপত্রাধিকাণ্ড, বীজপত্রাবকাণ্ড, এগুলো আমরা পড়িয়েছি। ধরো এটা হচ্ছে বীজ, বীজের ভেতরে আছে ভ্রূণ, ভ্রূণমুকুল বের হয়েছে, ভ্রূণমুকুল থেকে ভ্রূণকাণ্ড, এখান থেকে ভ্রূণমূল। তো ভ্রূণকাণ্ডের নিচের অংশ, ভ্রূণকাণ্ডের নিচের অংশ এটাতে আমরা বলি হচ্ছে বীজপত্রাবকাণ্ড, আর ভ্রূণমূলের উপরের অংশ এটাতে আমরা বলি বীজপত্রাধিকাণ্ড। শেষ। সামনে চলে যাই। বীজের বাইরের আবরণকে বলে টেস্টা, ভেতরের আবরণকে বলে টেগমেন। এখানে হচ্ছে বীজের অঙ্কুরোদ্গম দেখানোর চেষ্টা করা হয়েছে। একটা হচ্ছে মৃদগত অঙ্কুরোদ্গম আর একটা মৃদভেদী অঙ্কুরোদ্গম। কোনটাতে কি হয় আসো বোঝার চেষ্টা করি। মৃদগত অঙ্কুরোদ্গমে হচ্ছে বীজপত্র বা বীজের খোলসটা মাটির নিচেই অবস্থান করে, এটাকে আমরা বলছি মৃদগত। আর মৃদভেদীতে কি হবে? টোটাল বীজটা কি হবে? মাটির উপরে উঠে আসবে, তাই আমরা কি বলছি? মৃদভেদী অঙ্কুরোদ্গম। আসো সামনে যাই। আসো সরি, দেখো মৃদগত মৃদভেদীর পার্থক্য কি বলছে।
ভ্রূণকাণ্ড মাটি ভেদ করে উপরে উঠে আসবে, আর এক্ষেত্রে ভ্রূণমুকুল মাটি ভেদ করে উপরে উঠে আসে। এক্ষেত্রে দেখো বীজপত্র মাটির ভেতরে থেকে যায়, এক্ষেত্রে কি বীজপত্র মাটির উপরে চলে আসে। এক্সাম্পল মনে রাখবো ছোলা, ধান, এদের এক্সাম্পল কি কুমড়া, রেড়ি, তেঁতুল। আমরা সব এগুলো রেগুলার ক্লাসে পড়েছি, তাই না? আসো সামনে যাই। দেখো নতুন অধ্যায় সমন্বয় নিয়ন্ত্রণ কি বলেছে। প্রথমে সমন্বয়ের সংজ্ঞা, এই যে আমরা আমাদের শরীরে যত কাজ করা হয় তাদের মধ্যে কোনো বাধা বিপত্তি হয় না, ঝামেলা হয় না, সুশৃঙ্খলভাবে হয়, এটাই সমন্বয়। আর উদ্ভিদের শরীরে যে হরমোন থাকে তারাই কি ফাইটো হরমোন, যারা উদ্ভিদের বিভিন্ন কাজ নিয়ন্ত্রণ করে। চলে আসো বিভিন্ন হরমোনের আবিষ্কারক কাজ। প্রথমে আছে অক্সিন হরমোন, আবিষ্কার করেছে চার্লস ডারউইন। তো এই ফাইটো হরমোনগুলোর কাজ, এইটা নিয়ে এমসিকিউ সিকিউ দুইটার জন্য ইম্পর্টেন্ট। এই যে ফাইটো হরমোনগুলোর কাজ, এই টপিকটা এমসিকিউ প্লাস সিকিউ দুইটার জন্যই ভেরি 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 ইম্পর্টেন্ট। দেখো অক্সিন ভ্রূণমুকুল আবরণীর অগ্রভাগে পাবো, শাখা কলমে মূল গজায়, ফলের অকালে ঝরে পড়া রোধ করে। চলে আসো জিব্বেরেলিন, চারা গাছ বীজপত্র পত্রের বর্ধিষ্ণু অঞ্চলে পাওয়া যায়। এই হরমোন প্রয়োগ করলে গাছ অনেক বেশি লম্বা হবে, সুপ্তাবস্থা কাটাতে কার্যকারিতা আছে। চলে আসো কোথায়, ইথিলিন, এটা গ্যাসীয় হরমোন, প্রথম কথা মনে রাখবো। দ্বিতীয় কথা ফুল ফল বীজ পাতা মূল সবখানে পাবো। এদের কাজ কি, অনেক কাজ। সুপ্তাবস্থা ভঙ্গ করবে, গাছের বৃদ্ধিতে হেল্প করবে, ফুল ফল সৃষ্টির সূচনা করবে, পাতা ফুল ফলের ঝরে পড়তে হেল্প করবে, ফল পাকাইতে সাহায্য করবে, এই জন্য এটা প্রিজারভেটিভ। আসো সামনে যাই। ওকে, বৃন্ত হলো ফুল বা পাতা বা ফলকে ধারণ করে রাখা। হ্যাঁ ভালো বলেছো, শিপটা। আসো ফ্লোরিজেন কি, পাতায় উৎপন্ন হবে। ধরো হচ্ছে এটা হচ্ছে পাতা, এই পাতায় তৈরি হবে ফ্লোরিজেন, এরপর এটা পত্রমূলে চলে আসবে এবং সেখানে থাকা পত্রমুকুলকে কিসে পরিণত করবে, পুষ্পমুকুলে পরিণত করবে। তুই যে বলছে পত্রমুকুলকে পুষ্পমুকুলে পরিণত করে, অর্থাৎ ফুল উৎপন্ন করে। ঠিক আছে, আসো সামনে যাই। বীজের সুপ্তাবস্থা, বীজ থেকে নতুন চারাগাছ বের হওয়ার আগ পর্যন্ত সময়কে বলে বীজের সুপ্তাবস্থা। তো যে উদ্ভিদের আলোকমুখিতা, কিছু উদ্ভিদ আছে আলোর উৎসের দিকে বেড়ে যায় অক্সিন হরমোনের কারণে, আর মূলগুলা কি আলোক উৎসের বিপরীত দিকে চলে যায়। তো আলোক উৎসের দিকে চলে যাওয়াকে আমরা বলি পজিটিভ ফটোট্রপিজম, আলোক উৎসের বিপরীত দিকে চলে আসাকে বলি নেগেটিভ ফটোট্রপিজম। চলে আসো সামনে। দেখো মানব দেহের সবচেয়ে দীর্ঘতম কোষ বা দীর্ঘ কোষ কি, স্নায়ুকোষ বা নিউরন। এর চিত্র আমাদের জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট। কি আছে, কোষ দেহ প্রলম্বিত অংশ, এই যে এটা হচ্ছে কি কোষ দেহ, এবং কোষ দেহ থেকে ছোট ছোট শাখা প্রশাখা বের হবে যাকে বলি প্রলম্বিত অংশ। বড়টাকে বলি এক্সন, ছোটগুলোকে বলি ডেনড্রন, ডেনড্রনের শাখাকে বলি ডেনড্রাইট। এখানে কি থাকবে, এক্সোলেমা থাকবে, এছাড়াও কি মায়োলিন নির্মিত আবরণ থাকবে যাকে বলি মায়োলিন আবরণ, এক্সন প্রান্ত থাকবে, এই তো। আর এছাড়া কি থাকবে, সোয়ান কোষ নির্মিত নিউরিলেমা নামক পর্ব থাকবে। আর যেখানে হচ্ছে মায়োলিন আবরণ নাই সেখানে নোড বা পর্ব তৈরি হবে যাকে আমরা বলি নোড অফ র্যানভিয়ার বা র্যানভিয়ারের পর্ব। কি বলি, নোড অফ র্যানভিয়ার বা র্যানভিয়ারের পর্ব। এই তো সিম্পল, এই ছবিটা ভালো করে আঁকবো। আসো সামনে যাই। নিউরনের বিভিন্ন অংশ নিয়ে কথাবার্তা বলছি যেগুলো আমরা অলরেডি ডেসক্রিপশন দিয়ে দিয়েছি। চলে আসো সিনাপস, একটি নিউরনের এক্সন অপর একটি নিউরনের ডেনড্রাইটের সাথে মিলিত হওয়ার যে জায়গা সেটাকে বলা হচ্ছে সিনাপস। সিনাপসের মাধ্যমে এক নিউরন থেকে আরেক নিউরনে উদ্দীপনা যাবে। এরপর চলে আসো মস্তিষ্কের বিভিন্ন অংশ। ছবিতে তোমরা বইয়ের ছবি, খুব সুন্দর করে ছবিটা দেখবা। অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক, তিনটা অংশে আমরা ভাগ করেছি। অগ্র মস্তিষ্কের তিনটা পার্ট, সেরেব্রাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস। এর মধ্যে সেরেব্রামটা প্রধান অংশ। এরপর দেখো মধ্য মস্তিষ্কের কোনো ভাগ তোমাদের লেভেলে আলোচনা করা হয় নাই। পশ্চাৎ মস্তিষ্ক, সেরিবেলাম, পন্স, মেডুলা অবলঙ্গাটা। মনে রাখবা যে সকল অনুভূতি ধরা যায় না, ছোঁয়া যায় না, এগুলো সব কিছু কন্ট্রোল করে কে, অগ্র মস্তিষ্কের প্রতিটা অংশ, বিশেষ করে সেরেব্রাম। যেমন যে আবেগ, অনুভূতি, ভালোবাসা, ভয়, দ্বিধা, ভালো লাগা, খারাপ লাগা, ক্রোধ, চিন্তা, বিবেক সব কিছুই সেরেব্রাম কন্ট্রোল করবে। এছাড়া আমাদের মুভমেন্ট, অঙ্গ সঞ্চালন, চলাফেরা, এগুলো কন্ট্রোল করবে কি, সেরিবেলাম। আর হচ্ছে শ্বসন, শ্বাসক্রিয়া, হৃদস্পন্দন, এগুলো কন্ট্রোল করে পন্স, মেডুলা অবলঙ্গাটা। ঠিক আছে, মস্তিষ্কের আবরণের নাম কি, মেনিনজেস। কি আবরণ, মনে রাখবো মস্তিষ্কের আবরণের নাম হচ্ছে মেনিনজেস। চলে যাই সামনে, ছবি থেকে আমরা দেখব। এরপর দেখো মেরুদণ্ডের মধ্যে মেরুরজ্জু থাকে। মেরুরজ্জুর যে গ্রে ম্যাটার বা ধূসর পদার্থ এটা থাকে ভেতরে, আর শ্বেত পদার্থ বা হোয়াইট ম্যাটার এটা থাকে বাইরে। মস্তিষ্কের উল্টা, অর্থাৎ মস্তিষ্কে গ্রে ম্যাটার থাকে বাইরে, হোয়াইট ম্যাটার থাকে ভেতরে। আসো খেয়াল করে, মেরুরজ্জুতে বললাম এই যে আমাদের মস্তিষ্কের কন্টিনিউশন নিচের দিকে থাকে কি, সুষুম্না কাণ্ড, যেটা হচ্ছে কি স্পাইনাল কর্ড বা সুষুম্না কাণ্ড নামেও পরিচিত। এটা আমাদের ভার্টিব্রাল কলাম বা হচ্ছে কি মেরুদণ্ডের ভেতরে থাকবে। তো এখানে এদের কাজ কি, প্রধান কাজ হচ্ছে প্রতিবর্তী ক্রিয়াগুলো নিয়ন্ত্রণ করা বা স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রে হেল্প করবে, প্রতিবর্তী ক্রিয়া বা রিফ্লেক্স। তো চলে আসলো খুবই গুরুত্বপূর্ণ একটা ক্রিয়ার নাম, প্রতিবর্তী ক্রিয়া। তো তার আগে দেখো স্নায়ুতাড়না কি, স্নায়ুর ভেতর দিয়ে যে সংবাদ বা অনুভূতি প্রবাহিত হয় তাকেই বলে কি, স্নায়ুতাড়না। এরপর দেখো কি বলেছে,
ওকে, এখন দেখো কি বলেছে, প্রতিবর্ত ক্রিয়া, যে ক্রিয়া অনুভূতির উত্তেজনা দ্বারা উৎপন্ন হয়, মস্তিষ্ক দ্বারা চালিত হয় না, তাকেই বলে প্রতিবর্তী ক্রিয়া। মানে কি, হঠাৎ করে তুমি যে মনোযোগ দিয়ে ক্লাস করতেছো, তোমার গায়ে যদি একটু গরম পানি পড়ে যায় বা যদি একটা মশা কামড় দেয়, যদি একটা খোঁচা লাগে, তুমি একটা ইনস্ট্যান্ট একটা রিয়াক্ট করবা, এই ব্যাপারটাই প্রতিবর্তী ক্রিয়া বা রিফ্লেক্স। তো একটা প্রতিবর্তী চক্রের 5টা অংশ থাকে, যেমন হচ্ছে গ্রাহক অঙ্গ। ধরো একটা মশা এসে কামড় দিল, ওই মশা কামড়ের এক্সাম্পল আছে, দেখছো মশা কামড় দিল তোমার ত্বকে, তাহলে ত্বক গ্রাহক অঙ্গ। তো এই মশা কামড়ের উদ্দীপনা সুষুম্না কাণ্ডে নিয়ে যাবে যে স্নায়ু, তার নাম অনুভূতিবাহী স্নায়ু। এরপর দেখো সুষুম্না কাণ্ডে বা প্রতিবর্তী কেন্দ্রে একটা ডিসিশন নেওয়া হবে গ্রে ম্যাটারে, সেই ডিসিশন অনুসারে আজ্ঞাবাহী স্নায়ু সারাদানকারী অঙ্গে নিয়ে যাবে। ধরো ডান হাতে মশা কামড়, বাম হাতে মশা কামড় দিল, সারাদানকারী অঙ্গ ডান হাতের মাধ্যমে তুমি মশার একটা থাপ্পড় দিয়ে দিলা, এটা হচ্ছে সারাদানকারী অঙ্গ, হাত পা যে কোনোটাই হতে পারে। তো এরপর চলে আসে প্রতিবর্তী ক্রিয়ার কিছু এক্সাম্পল এখানে দিচ্ছে, যে আগুন লাগলে বা হাতে পিন ফুটলে হাত আমরা সরাই নেই। এরপর বলছে চোখে প্রখর আলো পড়া মাত্র চোখের পাতা কি হয়ে যায়, বন্ধ হয়ে যায়। তো যে প্রতিবর্তী চক্রের ছবিটা আছে, এই ছবিটা খুবই চমৎকার, তোমরা ইজিলি চাইলে আঁকতে পারবা। যেমন ধরে যে আগুনের ছাকা লাগছে, তো এই যে যে তোমার সংবেদী স্নায়ুর মধ্য দিয়ে উদ্দীপনা কোথায় যাচ্ছে, সংবেদী স্নায়ুর মধ্য দিয়ে উদ্দীপনা যাচ্ছে যে স্পাইনাল কর্ডে বা সুষুম্না কাণ্ডে, সেখান থেকে আবার ডিসিশন নেওয়ার পর আজ্ঞাবাহী স্নায়ুর মধ্য দিয়ে যে গ্রাহক অঙ্গ হাতে আসছে, পেশির সংকোচন, হাত সরাই নিছে, শেষ। ওকে, আচ্ছা ওকে, ভার্সনের কেউ থাকলে জানাও কমেন্ট করে, ইংলিশ ভার্সন থাকলে। তো এখানে যে স্টেপ বাই স্টেপ আলোচনা করা হয়েছে দরকার নেই, চলে আসো লাস্টলি রেচন তন্ত্র কাকে বলে, রেচন কাকে বলে, রেচন পদার্থ কাকে বলে। ফার্স্টে আসো রেচন কি। বিপাকের ফলে দেহে উৎপন্ন বর্জ্য পদার্থ বের করো বা দেওয়া বা অপসারণ বা নিষ্কাশনের প্রক্রিয়াকে বলে রেচন। আর যে তন্ত্রের মাধ্যমে রেচন সম্পন্ন হবে তাই রেচন তন্ত্র। আর যে সকল পদার্থ আমরা বের করব তাকেই আমরা বলছি রেচন পদার্থ। তো প্রধান রেচন অঙ্গ হচ্ছে কিডনি। প্রধান রেচন অঙ্গ হচ্ছে একজোড়া কিডনি। তো কিডনির বিভিন্ন অংশের একজোড়া কিডনি, কিডনি থেকে বের হয়ে আসছে ইউরেটর। কোথায়, এই ইউরেটর মূত্র বহন করে নিয়ে আসবে মূত্রথলিতে, যার 1/3 পূর্ণ হয়ে গেলে মূত্রনালী দিয়ে মূত্র বের হয়ে যাবে। এছাড়া কি আছে, রেনাল ধমনী আছে যারা কিডনিতে রক্ত নিয়ে আসবে, আর রেনাল শিরা যারা কিডনি থেকে রক্ত নিয়ে কোথায় চলে যাবে, হৃৎপিণ্ডের দিকে যাওয়া শুরু করবে। আসো সামনে যাই। নিউরন কি, নিউরন হচ্ছে স্নায়ুতন্ত্রের গাঠনিক এবং কার্যকরী একক। এই ছবিটা সবাই ভালো করে শিখবা। চলে আসো, কি কি রেচন অঙ্গ আছে, কি কি রেচন পদার্থ। প্রধান রেচন অঙ্গ হচ্ছে বৃক্ক, প্রধান রেচন অঙ্গ বৃক্ক। আর প্রধান রেচন পদার্থ আছে হচ্ছে আমাদের মূত্র, মেইনলি নাইট্রোজেনযুক্ত তরল, দূষিত বর্জ্য পদার্থও থাকবে। ফুসফুস কি বের করবে, নিঃশ্বাস বায়ু, নিঃশ্বাস বায়ুতে কি থাকবে, কার্বন ডাইঅক্সাইড। ত্বক আর চামড়া, এর মাধ্যমে ঘাম, লবণ জাতীয় পদার্থ বের হয়ে যাবে। এরপর কি আছে দেখো, খাদ্য পুষ্টি, খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার। ওকে 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 ওকে, আচ্ছা আসো আসো আসো, ফুড অ্যান্ড নিউট্রিশন। দেখো ফার্স্টে আমরা শর্করার টাইপগুলো নিয়ে কথা বলি, এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট। এমসিকিউ এর জন্য শর্করার টাইপ, মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, পলিস্যাকারাইড, এক শর্করা, দ্বিশর্করা, বহু শর্করা। মনোস্যাকারাইড কারা, একটা মনোমার বিশিষ্ট। ডাইস্যাকারাইড 2টা, মনোস্যাকারাইড মিলে ফর্ম হবে। পলিস্যাকারাইড অনেকগুলো মনোস্যাকারাইড নিয়ে ফর্ম হবে। তো এক্সাম্পল কি, মনোস্যাকারাইড গ্লুকোজ, ডাইস্যাকারাইড সুক্রোজ ল্যাকটোজ, আর পলিস্যাকারাইড স্টার্চ গ্লাইকোজেন। এক্সাম্পলগুলো যে মধু, ফলের রস, চিনি, মধু, চাল, আটা, শাকসবজি, এগুলো ইত্যাদি ইত্যাদি জানো তোমরা। আসো, এটা 13, চ্যাপ্টার 13, ঠিক আছে, চ্যাপ্টার 13। দেখো কি বলেছে, শর্করা নিয়ে কিছু কথা। শর্করার মাত্রা কমে গেলে বলি হাইপোগ্লাইসেমিয়া, হাইপো মানে কম, আর বেড়ে গেলে বলি হচ্ছে হাইপারগ্লাইসেমিয়া। সরি, বেড়ে গেলে কি বলবো, হাইপারগ্লাইসেমিয়া। হ্যাঁ, দেখো হাইপোগ্লাইসেমিয়া হলে ক্ষুধা লাগবে, বমি বমি লাগবে, অতিরিক্ত ঘামবা এবং হৃদস্পন্দন বেড়েও যেতে পারে, কমেও যেতে পারে। চলে আসো সামনে যাই। আমিষ, আমিষ জাতীয় খাবার নিয়ে মনে রাখবো কি, যেমন কিছু অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড লাগে আমাদের দেহে। কারা অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড, যারা আমাদের দেহে তৈরি হয় না, খাদ্য থেকে গ্রহণ করতে হয়, তাদেরকে বলে অত্যাবশ্যকীয়, তাদেরকে বলা হয় অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড। এখনো পর্যন্ত 22 প্রকার অ্যামাইনো অ্যাসিডের সন্ধান পাওয়া গেছে। তো এই অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিডের অভাব ঘটলে আমাদের বিভিন্ন রোগ দেখা যায়। চলো জেনে আসি সেই সম্পর্কে কিছু কথা। তার আগে দেখো আরও কিছু কথা দেখি, যে খাদ্যে পরিমিত পরিমাণে প্রয়োজনীয় আমিষ না থাকলে শিশুর স্বাভাবিক বৃদ্ধি বিকাশ ক্ষতিগ্রস্ত হবে, পুষ্টিহীনতায় ভুগবে, তখন বৃদ্ধি হবে না ভালো মতো। প্রোটিনের অভাবে বয়স্কদের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি কমে যাবে, এবং শিশুদের ক্ষেত্রে 2টা বিশেষ রোগ কোয়াশিওরকর এবং মেরাসমাস হয়। ভেরি 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 ইম্পর্টেন্ট, পরীক্ষায় আমিষ টপিক থেকে সৃজনশীল আসতে বললে মেরাসমাস, কোয়াশিওরকর মাস্ট। দেখো কোয়াশিওরকর, ঠিক ওই ছবিটার দিকে সবাই তাকাও। ছেলে শিশুটা সব ধরনের খাবারই ধরো মোটামুটি খায়, কিন্তু আমিষ খায় না। পেটটা ফুলে গেছে, পেটটা অ্যাবডোমিনাল ডিস্টেনশন, ঠিক আছে, মানে পট বেলিড অ্যাবডোমেন, পেট ফুলে আছে। তো দেখো কি বলছে, খাদ্যাভ্যাস, খাবারে অরুচি, শিশু খেতে চাইবে না। পেশি, পেশি দুর্বল হয়ে যাবে, শীর্ণ, চিকন, পাতলা হয়ে যাবে, মাসেল স্প্যাজম হবে, ঠিক আছে, সরি মাসেল ওয়েস্টিং থাকবে। ত্বক, চুল খসখসে হয়ে যাবে, অর্থাৎ মসৃণতা এবং রং নষ্ট হয়ে যাবে। ডায়রিয়া, এক পর্যায়ে শিশুদের ডায়রিয়া হবে, শরীরের পানি চলে আসবে, অর্থাৎ ইডেমা হবে, এতে পেট বড় হয়ে যাবে। মানসিক ঝুঁকি, মেন্টাল রিটার্ডেশন হবে, ঠিক আছে। মেন্টাল রিটার্ডেশন কি জিনিস,
মানসিক স্থবিরতা, বুদ্ধিবৃত্তিক বিকাশ হবে না, একটু বোকা বোকা টাইপের হবে, ইডিওটিক হবে। মৃত্যু, কোয়াশিয়রকার রোগ মারাত্মক হলে শিশু মারাও যেতে পারে। চলে আসো মেরাসমাস। মেরাসমাস একদম চিকন দেখা যাবে, পাতলা, বলা হয় অস্থি চর্মসার হয়। হ্যাঁ, মানে হচ্ছে এত চিকন যে চামড়াটা হাড়ের সাথে লেগে যায়। অনেকে বলে তোর হাড় তো গোনা যাচ্ছে, এত চিকন হয়ে যাবে। দেখো কি বলছে, ঘাটতি, এখানে আমিষ আর ক্যালোরি উভয়েরই অভাব ঘটে। বলে রাখা ভালো, কোয়াশিয়রকার প্রধানত আমিষের অভাবে হয়। প্রধানত কিসের অভাব? প্রধানত আমিষের অভাব, প্রোটিনের অভাব। প্রধানত কিসের অভাব হবে? প্রোটিনের অভাব হবে। ঠিক আছে, এখানে প্রোটিনের অভাবটা মুখ্য, কিন্তু মেরাসমাসে হচ্ছে প্রোটিন ক্যালোরি দুইটারই অভাব হবে, তবে ক্যালোরির অভাবটা হচ্ছে মুখ্য। এই জন্য দেখো দেহের বৃদ্ধি বন্ধ হয়ে যাবে, শরীর ক্ষীণ মানে চিকন হয়ে যাবে, পাতলা হয়ে যাবে, চামড়া খসখসে হয়ে ঝুলে পড়বে, শরীরের ওজন হ্রাস পাবে। শিশুটাকে দেখেই বুঝতে পারতেছো। দেখো সামনে যাই, সামনে যাই, সামনে যাই, সামনে যাই, কি আছে এখানে? স্নেহ পদার্থ। স্নেহ পদার্থ নিয়ে কি বলছে? 20 প্রকার চর্বি জাতীয় অ্যাসিড আছে। চর্বি জাতীয় অ্যাসিড যারা, এই যে আমরা বললাম চর্বি জাতীয় অ্যাসিড, এই চর্বি জাতীয় অ্যাসিড কি নামে পরিচিত? ফ্যাটি অ্যাসিড নামে পরিচিত। ফ্যাটি অ্যাসিড, ঠিক আছে। এই ফ্যাটি অ্যাসিডের কার্বন শিকলে, ফ্যাটি অ্যাসিডের কার্বন শিকলে যদি কার্বন কার্বন একক বন্ধন থাকে, সবগুলা বন্ধনই যদি কার্বন কার্বন একক বন্ধন হয়, তাহলে ওই চর্বি জাতীয় বা ফ্যাটি অ্যাসিডকে আমরা বলি সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। আর কার্বন শিকলে যদি কার্বন কার্বন দ্বিবন্ধন অথবা কার্বন কার্বন ত্রিবন্ধন যে কোনো একটা থাকে, তাহলে বলবো কি? অসম্পৃক্ত বা আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। তো দেখো যকৃতের মধ্যে চর্বি জাতীয় অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড তৈরি হয়, এগুলো এমসিকিউ, যা বলছি সব এমসিকিউ। তো স্নেহ জাতীয় খাদ্যে অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড বেশি থাকা, তা বেশি হচ্ছে উপকারী। যেমন সয়াবিন তেল, তারপর সূর্যমুখীর তেল, তিলের তেল, ভুট্টার তেল, এদের মধ্যে কি বেশি? আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বেশি। এই জন্য প্রতিদিনের খাবারে আমরা এই যে সয়াবিন তেল বা এই জাতীয় তেল খাই। ঠিক আছে, দেহের মোট শক্তির 20 থেকে 30% স্নেহ জাতীয় পদার্থ থেকে আমরা পাবো। এগুলো এমসিকিউর জন্য মনে রাখবো, পুরো ব্যাপারটাই এমসিকিউ। ঠিক আছে, আসো সামনে যাই, আসো সামনে যাই, কি আছে? স্নেহ পদার্থ। স্নেহ পদার্থ দেখো, দেহে কিছু স্নেহ পদার্থের অভাব ঘটলে স্নেহে বা চর্বিতে দ্রবণীয় ভিটামিনের অভাব দেখা যায়। কারা? ভিটামিন এ, ডি, ই এবং কে। ঠিক আছে, অনেকে অ্যাডেক দিয়ে মনে রাখে, কেউ কেডা দিয়ে মনে রাখে, যার যা ভালো লাগে মনে রাখবে। এরা হচ্ছে চর্বিতে দ্রবণীয় ভিটামিন। এতে ত্বক শুষ্ক হয়ে যাবে, খসখসে হবে, সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, বুঝছো? যারা বেশি সুন্দর থাকতে চাও, চর্বি জাতীয় খাবার পর্যাপ্ত খাবা। অত্যাবশ্যকীয় চর্বি জাতীয় অ্যাসিডের অভাবে শিশুদের একজিমা রোগ হয়, চুলকানি হয়। ঠিক আছে, এবং বয়স্কদের ক্ষেত্রে চর্মরোগ প্রতিরোধের ক্ষমতা কমে যায়। জেনে রাখো, পানিতে দ্রবণীয় ভিটামিন হচ্ছে বি কমপ্লেক্স আর সি, আর চর্বিতে দ্রবণীয় ভিটামিন এ, ডি, ই, কে। ফর এমসিকিউ, ফর এমসিকিউ। আসো সামনে যাই, এটা কিন্তু তোমাদের রিটেনের কোশ্চেন বা সৃজনশীল আনসার করতে হেল্প করবে, বা এমসিকিউ দিতে পারে যে 1 গ্রাম শর্করা থেকে 4 কিলো ক্যালোরি শক্তি পাও, 1 গ্রাম আমিষ থেকে 4 কিলো ক্যালোরি শক্তি পাও, এবং 1 গ্রাম চর্বি থেকে 9 কিলো ক্যালোরি শক্তি পাও। তুমি আমাকে জানাও হচ্ছে 2 গ্রাম আমিষ থেকে তুমি কত কিলো ক্যালোরি শক্তি পাবা? কমেন্টে জানাও, কমাও বলতেছি, জানাও, কমেন্টে জানাও যে 20 গ্রাম আমিষ থেকে তুমি কত কিলো ক্যালোরি শক্তি পাবা? ফার্স্ট জানাও। আছো তো শিশুরা? যারা কমেন্ট করছো, এটা আমাকে কমেন্টে জানাও, 20 গ্রাম আমিষ থেকে কত কিলো ক্যালোরি শক্তি পাবো আমরা? দেখো, দ্রুত 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 জানিয়ে ফেলো। আশি, ভেরি গুড। মনির সঠিক উত্তর দিয়েছো তুমি সবার আগে। 80 কিলো ক্যালোরি শক্তি তৈরি হবে। ঠিক আছে, তো আসো আমরা সামনে চলে যাই। একজন লোকের দৈনিক কি পরিমাণ শক্তি দরকার, তার 3টা বিষয়ের উপর ডিপেন্ড করে। কি কি 3টা বিষয়? মৌল বিপাক, মানে তার সারা শরীরে বিশ্রামরত অবস্থায় কত বিপাক হয়, দৈহিক পরিশ্রম, সে কতটা পরিশ্রম করে, এবং খাদ্যের প্রভাব, তার খাবার ঠিকঠাক মতো পরিপাক এবং শোষিত হয় কিনা। ভেরি গুড। জাবির, জোবায়ের, ইনান, তারপর আছে ফরহাদ, জাবির, সবাই সঠিক উত্তর দিয়েছো। ঠিক আছে, ওকে। না 100 হবে না তো। দেখো 4-এর সাথে তুমি যদি 20 দিয়ে গুণ করো কত হবে? 80 কিলো ক্যালোরি। ঠিক আছে, কত হবে? 80 কিলো ক্যালোরি, 80 কিলো ক্যালোরি। আসো সামনে যাই। কি বলেছে? বিভিন্ন ভিটামিনের অভাবে বিভিন্ন ধরনের রোগ হবে। কোন ভিটামিনের অভাবে কি রোগ হয়, আর হচ্ছে এদের স্বাভাবিক কাজটা কি এবং এদের সোর্সটা কি, এটা বক্স আকারে আমরা কয়েকটা দিয়ে দিয়েছি। এগুলো তোমাদের প্যারালাল টেক্সট যাদের কাছে আছে সবার কাছেই আছে, এবং একই সাথে হচ্ছে আমাদের রেগুলার ক্লাসগুলোতেও করানো হয়েছে, তোমাদের টেক্সট বইও সুন্দর করে আছে। সো আমরা রিডিং পড়ে এগুলো পড়ে সময় নষ্ট না করি, আমরা একটু বলি খনিজ লবণের দিকে চলে আসো। দেখো, খনিজ লবণের আগে এই রাফেজের সংজ্ঞা জানাটা জরুরি। যেমন শস্যদানা, ফলমূল এবং সবজির অপাচ্য অংশ, মানে যেটা পরিপাক হয় না, অপাচ্য মানে পচে না এরকম না, অপাচ্য মানে
পাচন বা পরিপাক হয় না, পাচন বা পরিপাক হয় না এমন অংশ, পাচন বা পরিপাক হয় না এমন অংশ, এটাকে বলে অপাচ্য অংশ। নট লাইক দ্যাট যে এটা পচবে না, পচন ধরবে না, এটা না। পাচন মানে পরিপাক, তো পাচন বা পরিপাক হয় না তাকে বলে অপাচ্য অংশ। এই অপাচ্য অংশকে বলবো রাফেজ। এই রাফেজ খাওয়া খুবই ভালো, কোলন ক্যান্সার প্রিভেন্ট করে। সুষম খাদ্য, যে সকল খাদ্যে শর্করা, আমিষ, স্নেহ, ভিটামিন, খনিজ লবণ, পানি 6 ধরনের উপাদানই একটা ব্যক্তির মানে কতটুকু দরকার সেই চাহিদা অনুসারে পরিমিত পরিমাণে থাকে, তাকে আমরা বলছি সুষম খাদ্য। তো খনিজ লবণের অভাবজনিত রোগ আমাদের জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট, রিটেন এমসিকিউ দুইটার জন্যই। দেখো আয়োডিনের অভাবে হবে কি, গলগণ্ড, লক্ষণ কি, গলা ফুলে যাবে, আয়োডিনযুক্ত লবণ খাইলে এটা সারবে। সো ডিটেলে পড়লে পারবে, উত্তরবঙ্গের মানুষের বেশি হয়। ক্রিয়েটিনিজম কিসের অভাবে, আয়োডিনের অভাবে, বুদ্ধিবৃত্তিক বিকাশ বাধাগ্রস্ত হবে এবং ত্বক ও মুখমণ্ডলের আকৃতি চেঞ্জ হয়ে যাবে, তাহলে শিশুদের ক্ষেত্রে এই ঝামেলাটা বেশি হয়, ডিটেইলে তুমি পড়বে। এরপর দেখো অ্যানিমিয়া বা রক্তস্বল্পতা, আয়রন বা হচ্ছে লৌহের অভাবে হবে, তাহলে বেশি বেশি আয়রন জাতীয় খাবার খেতে হবে। আসো সামনে যাই। পানি, পানি নিয়ে কোনো কিছু বলার নাই, কারণ তোমরা সবই জানো মানবদেহের 60 থেকে 70% পানি। পানি দেহের দ্রাবক রূপে কাজ করে, রক্ত সঞ্চালন, তাপ নিয়ন্ত্রণ করে, দূষিত পদার্থ অপসারণ করে, যেমন মূত্র, ঘাম। 1 লিটার পানি 50 গ্রাম চালের গুঁড়ো 1 চিমটি লবণ মিলিয়ে শস্য স্যালাইন তৈরি করা হয়। এটা কিন্তু সৃজনশীলে এবং এমসিকিউ দুটোতেই আসতে পারে। এটা হচ্ছে বন্যা কবলিত বা ডায়রিয়া হয়েছে এমন এলাকার জন্য খুব বেশি কাজে দেয়। এখন দেখো সামনে যাই, সামনে যাই। হ্যাঁ, জান্নাত রাইসা, চমৎকার চমৎকার লিখেছো তুমি, ঠিক আছে, ওকে, খুবই ভালো, খুবই ভালো। আসো লাস্ট চ্যাপ্টারে আমরা চলে আসছি, আমাদের বিজ্ঞান বইয়ের বায়োলজি পার্টের যে লাস্ট চ্যাপ্টার, সেখানে আমরা চলে এসেছি পরিবেশ ও বাস্তুতন্ত্র। কি বলেছে ফার্স্টে, বাস্তুতন্ত্রের সংজ্ঞাটা যদি আমরা একটু দেখি, যে কোনো একটি পরিবেশের অজীব এবং জীব উপাদানসমূহের মধ্যে পারস্পরিক ক্রিয়া, আদান প্রদান ইত্যাদির মাধ্যমে যে তন্ত্র গড়ে ওঠে তার নামে কি, বাস্তুতন্ত্র। চলে আসো বাস্তুতন্ত্রের উপাদান, কিছু থাকবে অজীব বা জড় উপাদান, কিছু থাকবে সজীব বা জীবিত উপাদান। জড় উপাদানের মধ্যে কি আছে, অজৈব বা ভৌত, মানে যেটা জীবদেহ থেকে আমরা পাই নাই, আর একটা হচ্ছে মৃত জীবদেহ বা জীবদেহের ধ্বংসাবশেষ থেকে পাওয়া জৈব উপাদান। আর জীব উপাদানের মধ্যে আছে উৎপাদক, অর্থাৎ সবুজ উদ্ভিদ যারা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করবে। এছাড়া আছে খাদক, যারা কি করবে, উৎপাদকদেরকে খাদ্য হিসেবে গ্রহণ করবে। এবং সবশেষে উৎপাদক এবং খাদকের মৃতদেহকে পরিবেশে মিশিয়ে দেওয়ার জন্য থাকবে কে, বা বিয়োজিত করার জন্য থাকবে বিয়োজক, যেমন হচ্ছে বিভিন্ন ফাঙ্গাস বা ছত্রাক, ব্যাকটেরিয়া ইত্যাদি ইত্যাদি। তো খাদক 3 ধরনের আছে, প্রথম স্তরের খাদক, দ্বিতীয় স্তরের খাদক এবং তৃতীয় স্তরের খাদক। যারা সরাসরি উৎপাদকদেরকে খাদ্য হিসেবে গ্রহণ করে তাদেরকে বলছি প্রথম স্তরের খাদক। যারা প্রথম স্তরের খাদকদেরকে খাদ্য হিসেবে খায় তারা দ্বিতীয় স্তরের খাদক। যারা দ্বিতীয় স্তরের খাদকদেরকে খাদ্য হিসেবে খায় তারা তৃতীয় স্তরের খাদক। যারা একাধিক স্তরের খাদকদেরকে খাদ্য হিসেবে গ্রহণ করে তারা কি, সর্বোচ্চ খাদক। আর যারা সকল ধরনের খাবার খায় তারা সর্বভোগ, যেমন মানুষ। যারা শুধুমাত্র উৎপাদকদেরকে খায় তাদেরকে বলি তৃণভোজী। আর যারা হচ্ছে বিভিন্ন প্রাণীদেরকে খায় তারা মাংসাশী। আসো সামনে যাই। এই যে বাস্তুতন্ত্রের বিভিন্ন উপাদানের কিউট কিউট ছবি আছে, এর মধ্যে আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে এই খরগোশটারে, কত কিউট করে খাচ্ছে দেখছো। আসো সামনে যাই। খাদ্য শৃঙ্খল এবং খাদ্যজাল খুবই গুরুত্বপূর্ণ দুটো টপিক। খাদ্য শৃঙ্খলের সংজ্ঞাটা দেখো, যে বাস্তুতন্ত্রে যখন জীবগুলো পুষ্টি চাহিদার দিক থেকে ধারাবাহিকভাবে যুক্ত থাকে তখন এই যুক্ত থাকার ব্যাপারটাকে বলে খাদ্য শৃঙ্খল, মানে উৎপাদক থেকে বিভিন্ন স্তরের খাদকদের মধ্যে শক্তির যে প্রবাহ চলমান, এটাকে আমরা বলছি খাদ্য শৃঙ্খল। এরপর চলে আসো কি, খাদ্য জাল। কি বলেছে, খাদ্য জাল। বাস্তুতন্ত্রে বিভিন্ন খাদ্য শৃঙ্খল পরস্পরের সঙ্গে জড়িত থাকে এবং একে অপরের ওপর নির্ভরশীল থাকে। খাদ্য শৃঙ্খলের এই জটিল সংযুক্তিকে বলা হচ্ছে খাদ্য জাল। পরীক্ষায় কোন একটা খাদ্য জাল থেকে আলাদা আলাদা খাদ্য শৃঙ্খল লিখতে দিতে পারে, অথবা কয়েকটা খাদ্য শৃঙ্খল দিয়ে খাদ্য জাল বানাইতে বলতে পারে। তো এরপর দেখো বাস্তুতন্ত্রের শক্তির প্রবাহ, মনে রাখতে হবে শক্তির প্রবাহ সর্বদা কেমন, একমুখী হয়। বাস্তুতন্ত্রের শক্তির প্রবাহ কি হবে, একমুখী হবে। অর্থাৎ সূর্যের শক্তি উৎপাদকের মধ্যে আসবে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায়। উৎপাদকদেরকে খাবে তৃণভোজী বা প্রথম স্তরের খাদক, ওদেরকে খাবে মাংসাশী। মাংসাশিক প্রাণীদেরকে আবার বিয়োজিত করে ফেলবে। তো বিয়োজক শুধু মাংসাশীকে না, তৃণভোজী উৎপাদক সবাইকে বিয়োজিত করে ফেলবে। আর প্রত্যেকটা প্রাণীরই জীবন দশায় শ্বসন প্রক্রিয়ায় শক্তি ক্ষয় হবে এবং একই সাথে মারা যাওয়ার পর বিয়োজক এটাকে পরিবেশে মিশিয়ে দিবে। তো এক শক্তি স্তর থেকে আরেক শক্তি স্তরে কত % করে শক্তি যায়, 10% করে শক্তি যায়। যেমন উৎপাদকের 10% শক্তি তৃণভোজীতে যাবে, তৃণভোজীতে যতটুকু শক্তি আছে তার 10% মাংসাশীতে যাবে, এইভাবে স্থানান্তর হয়। আসো সামনে যাই। তোমাদের এখন চলে আসছে পরমাণুর গঠন, তার মানে কি বুঝতেই পারতেছো, রসায়নের চ্যাপ্টার। এই রসায়নের চ্যাপ্টার পড়াবে তোমাদের মেশকাত ভাইয়া। তো তার আগে তোমরা যেহেতু একটা র্যাপিড ফায়ার বায়োলজি ক্লাস করে ফেলছো,
কেমন লাগছে ক্লাস বা তোমাদের কতটুকু হেল্প হয়েছে ঝটপট কমেন্টে জানাও। আর আমরা চলে যাচ্ছি ম্যান্ডেটরি ব্রেকের পর দেখা হবে তোমাদের মিশকাত ভাইয়ের সাথে। বিদায় নিচ্ছি আমি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। তো তোমাদের বার্ষিক পরীক্ষার যে প্রস্তুতি, তো সেই প্রস্তুতির ফাইনাল রিভিশন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি মেশকাত রহমান, পড়াশোনা করছি বুয়েটে। তো অলরেডি তোমরা এই ক্লাসের অর্ধেক পার্ট শেষ করে ফেলেছো। তোমাদের শাহেদ ভাইয়া বায়োলজি পোর্শনটুকু অনেক সুন্দরভাবে তোমাদেরকে কভার করে দিছে। তো আমরা এখন কেমিস্ট্রি এবং ফিজিক্স পার্টটা দেখব। তো অলরেডি অনেক লেট হয়ে গেছে, লেট হওয়ার জন্য তোমাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। যারা সালাম দিচ্ছ ওয়ালাইকুম আসসালাম। চলো আমরা এখন ক্লাসটা স্টার্ট করি। তো আমরা সবার প্রথম যেটা পড়বো হচ্ছে পরমাণুর গঠন। দেখো পরমাণুর গঠনের যে বেসিক জিনিসটা সেটা হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল। অর্থাৎ রাদারফোর্ড আমাদের পরমাণুর দেখতে কীরকম বা ওর ভিতরে কী কী কণিকা আছে, কিভাবে আছে, এইগুলা নিয়ে একটা মতবাদ দিছে, রাইট? সো ওই মতবাদের উপর বেস করে আমাদের এই চ্যাপ্টারটা দাঁড়ায় আছে। দেখো বলছে যে পরমাণুর বেশিরভাগ জায়গায় ফাঁকা, পরমাণুর কেন্দ্রে সকল ধনাত্মক আধান এবং ভর একটি ক্ষুদ্র জায়গায় আবদ্ধ থাকে। আমরা জানি সেই ক্ষুদ্র জায়গার নাম হচ্ছে কি, নিউক্লিয়াস, রাইট? এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস। সো নিউক্লিয়াসে কী কী থাকে ভাইয়া? নিউক্লিয়াসে থাকে প্রোটন এবং নিউট্রন। আর যে বাইরের যে ফাঁকা জায়গা অরবিটাল, সেই অরবিটালগুলোতে থাকে কি, ইলেকট্রন থাকে, রাইট? সো এটা বলছে দেখো পরমাণুর বিদ্যুৎ নিরপেক্ষ। কেন বিদ্যুৎ নিরপেক্ষ? কারণ আমরা জানি বাইরে যে কয়টা নেগেটিভ চার্জের ইলেকট্রন থাকে, নিউক্লিয়াসে ঠিক সমসংখ্যক পজিটিভ চার্জের প্রোটন থাকে। তো সমসংখ্যক পজিটিভ চার্জ এবং সমসংখ্যক নেগেটিভ চার্জ একত্রে হয়ে কি হয়, পরমাণুটা নিরপেক্ষ হয়ে যায়। আর পরমাণুর সমস্ত ভর এবং ধনাত্মক চার্জের নিউক্লিয়াসে কেন্দ্রীভূত থাকে। কারণ আমরা জানি যে ইলেকট্রনের চার্জ আসলে খুবই নগণ্য হয়ে থাকে। নিউট্রন আর প্রোটনের চার্জ, ইলেকট্রনের ভর নিউট্রন আর প্রোটনের ভরের তুলনায় খুবই নগণ্য হয়ে থাকে, তাই না? তো বেসিক্যালি মনে হয় কীরকম, যে পরমাণুর সমস্ত ভর যেন তার নিউক্লিয়াসে কেন্দ্রীভূত আছে। এই ছিল হচ্ছে আমাদের রাদারফোর্ডের পরমাণু মডেল। তো দেখো এখানে একটা এমসিকিউ দেওয়া আছে, বলছে একের অধিক পরমাণু যুক্ত হয়ে কি গঠন করে। আমরা জানি যে এই যে এটা হচ্ছে হাইড্রোজেন, তারপরে হচ্ছে এটা কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন, এরকম প্রত্যেকটা এগুলো হচ্ছে কি পরমাণু, রাইট? একটা পদার্থের একদম অ্যাটমিক ইউনিট, এর চেয়ে ক্ষুদ্রতর আর যাওয়া যায় না কোনো একটা পদার্থের জন্য। তো এই পরমাণুগুলো একটা আরেকটার সাথে যুক্ত হয়ে কী গঠন করে, অণু গঠন করে। যেমন অক্সিজেন, দুইটা অক্সিজেন পরমাণু গঠন কী করে, অক্সিজেন গ্যাস ক্রিয়েট করে। দুইটা নাইট্রোজেন পরস্পর যুক্ত হয়ে কি ক্রিয়েট করে বলো, নাইট্রোজেন গ্যাস ক্রিয়েট করে। আবার কার্বন এবং অক্সিজেন মিলে কি ক্রিয়েট করে বলো, কার্বন ডাইঅক্সাইড ক্রিয়েট করে। তো এগুলো আসলে কি, অণু, রাইট? সো একের অধিক পরমাণু যুক্ত হয়ে কি ক্রিয়েট করে, অণু ক্রিয়েট করে। তারপরে দেখো বলছে এইখানে দেখো পারমাণবিক সংখ্যা, অর্থাৎ একটা মৌলের ভিতরে কতগুলা তোমার হচ্ছে প্রোটন সংখ্যা আছে, এই সংখ্যাগুলোকে আমরা বলতেছি পারমাণবিক সংখ্যা, যেটাকে আমরা জেড দ্বারা প্রকাশ করি। এবং ভর সংখ্যা কি ভাইয়া, ভর সংখ্যা হচ্ছে নিউট্রন সংখ্যা, নিউট্রন প্লাস প্রোটন, এইটা হচ্ছে আমাদের হচ্ছে ভর সংখ্যা, রাইট? এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি, এটাকে আমরা হচ্ছে এ দ্বারা প্রকাশ করি। তাহলে দেখো এই যে এক্সের জায়গায় বেসিক্যালি আমাদের কি বসবে, কোনো একটা মৌলের যে হচ্ছে প্রতীক, অর্থাৎ অক্সিজেন হলে ও বসবে, হাইড্রোজেন হলে এইচ বসবে, তারপর হচ্ছে নাইট্রোজেন হলে এন বসবে। আর এই যে উপরে লেখা হয় তার ভর সংখ্যাকে এবং নিচে লেখা হয় কি, প্রোটন সংখ্যাকে। তাহলে আমরা যদি অক্সিজেনের ক্ষেত্রে বের করতে চাই তাহলে কি হবে ভাইয়া, অক্সিজেনের জন্য ও, এটা হচ্ছে আমাদের ওই প্রতীক। তারপরে অক্সিজেনের ভর সংখ্যা কত ভাইয়া, অক্সিজেনের ভর সংখ্যা হচ্ছে 16, রাইট? আর এর প্রোটন সংখ্যা কত, 8। তাহলে এইটা হচ্ছে আমাদের অক্সিজেনের যে আমাদের এই যে প্রতীকী প্রকাশ আর কি। আর এটা যদি চার্জিত অবস্থায় থাকে, যেমন এখানে নিরপেক্ষ অবস্থায় আছে, সেজন্য এখানে কোনো চার্জ নাই। যদি এখান থেকে একটা ইলেকট্রনকে বের করে দেওয়া হয় বা একটা ইলেকট্রনকে এখানে প্রবেশ করানো হয়, তাহলে ইলেকট্রনকে যদি একটা প্রবেশ করি তাহলে একটা মাইনাস চার্জ ক্রিয়েট হবে। তো এখানে আমরা মাইনাস দিয়ে দিতে পারি। যদি দুইটা ইলেকট্রন হয় তাহলে এখানে 2 মাইনাস হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের রিপ্রেজেন্টেশন, ওকে? তো এইগুলো বেসিক্যালি কি ভাইয়া, এই এম এ আসলে আমরা হচ্ছে পরমাণুটা চার্জিত কিনা এটা আমরা লিখি, পরমাণুটা চার্জিত কিনা এটার মাধ্যমে প্রকাশ করি। এটা হচ্ছে আমাদের ভর সংখ্যা, এটা হচ্ছে প্রোটন সংখ্যা, বা প্রোটন সংখ্যার অপর নাম কি বলতে পারি আমরা, পারমাণবিক সংখ্যা। আর এটা হচ্ছে তার প্রতীক, ওকে? ঠিক আছে, চলো আমরা সামনে এগিয়ে যাই। দেখো আইসোটোপ কি, আইসোটোপ হচ্ছে সংজ্ঞাটা কি দেখো, বলছে একই মৌলের যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা সমান, প্রোটন সংখ্যা বা আমাদের পারমাণবিক সংখ্যাটা সমান হবে, বাট ভর সংখ্যা ডিফারেন্ট। ভাইয়া দেখো আমরা কেবলই দেখছি যে প্রোটন সংখ্যা অর্থাৎ যেটা জেড, এটা যদি সমান হয়ে থাকে এবং ভর সংখ্যা যদি ভিন্ন হয়ে থাকে, কিসের কারণে ভিন্ন হবে ভাইয়া, নিউট্রনের কারণে ভিন্ন হবে। নিউট্রনের কারণে ভিন্ন, অর্থাৎ ধরো একটা অক্সিজেনের কথা যদি বলি, অক্সিজেন ধরো 8, আরেকটা অক্সিজেন ধরো 8, অবভিয়াসলি অক্সিজেনের পারমাণবিক সংখ্যা চেঞ্জ হবে না, এটাই থাকবে। এখন একটা অক্সিজেনে পাওয়া গেলে এখানে হচ্ছে 16 এবং আরেকটা অক্সিজেন এখানে ধরো পাওয়া গেল হচ্ছে 17।
তার মানে কি দেখো তো ভাইয়া, ভর সংখ্যা চেঞ্জ। ভর সংখ্যা কেন চেঞ্জ হয়েছে? আমরা জানি যে ভর সংখ্যা হচ্ছে নিউট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যার যোগফল। তো প্রোটন সংখ্যা যেহেতু কনস্ট্যান্ট আছে, তার মানে এখানে চেঞ্জ হয়েছে কি নিউট্রন সংখ্যা। অর্থাৎ এখানে যদি নিউট্রন বের করতে চাই, এখানে নিউট্রন কয়টা? এখানে হচ্ছে নিউট্রন 16 মাইনাস 8, এখানে হচ্ছে 8টা নিউট্রন। আর এখানে কত ভাইয়া? 17 মাইনাস 8 মানে কত? এখানে হচ্ছে 9টা নিউট্রন। তাহলে দেখো বেসিক্যালি নিউট্রন সংখ্যার ভিন্নতার কারণে, বা একইভাবে বলতে পারো হচ্ছে ভর সংখ্যার ভিন্নতার কারণে একই পরমাণু, অর্থাৎ দুইটাই অক্সিজেন পরমাণু, কিন্তু ভর সংখ্যা ডিফারেন্ট। তাহলে এদেরকে একে অপরের কি বলবো আমরা? এদেরকে একে অপরের আইসোটোপ বলবো, তাই না? এদেরকে একে অপরের আমরা আইসোটোপ বলতেছি। তাহলে দেখো এই যে এখানে আমাদের একটা ছক দেওয়া আছে, ছকে বেসিক্যালি হাইড্রোজেনের যে 3টা আইসোটোপ আছে, অর্থাৎ হাইড্রোজেনের প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম, এই 3টা হচ্ছে হাইড্রোজেনের একে অপরের আইসোটোপ। কেন ভাইয়া? দেখো প্রত্যেকের প্রোটন সংখ্যা 1 1 1, বাট এদের নিউট্রন সংখ্যাগুলো ডিফারেন্ট। অর্থাৎ আমরা যে এইটা লিখি হাইড্রোজেন, এটার প্রোটন সংখ্যা কত? প্রোটন সংখ্যা 1। ভর সংখ্যা কত ভাইয়া? ভর সংখ্যা হচ্ছে 1। তার মানে কি নিউট্রন নেই, যার কারণে ভর সংখ্যা 1 হয়েছে। কারণ আমরা জানি নিউট্রন সংখ্যা আর প্রোটন সংখ্যা এদের যোগফল হচ্ছে ভর সংখ্যা। তো ভর সংখ্যা যদি 1 হয়ে হচ্ছে প্রোটন সংখ্যা যদি 1 হয়ে থাকে, এটা হচ্ছে কি নিউট্রন সংখ্যা 0, অর্থাৎ কোনো নিউট্রন নেই, সেই জন্য টোটাল সমষ্টি হয়েছে 1। সো এখানে নিউট্রন সংখ্যা দেখো 1 বা ভর সংখ্যা 1। এখানে দেখো ডিউটেরিয়ামের প্রোটন সংখ্যাও 1, ট্রিটিয়ামের প্রোটন সংখ্যা, অর্থাৎ 3টার প্রোটন সংখ্যায় 1, বাট ভর সংখ্যা ডিফারেন্টের কারণে এরা কি একে অপরের আইসোটোপ, তাই না? প্রোটিয়াম, ডিউটেরিয়াম এবং ট্রিটিয়াম, এই 3টাই হচ্ছে হাইড্রোজেনের আইসোটোপ। তারপরে আসো, তারপর দেখো কি বলছে এখানে, ট্রিটিয়াম আইসোটোপের নিউট্রন সংখ্যা কত? আমরা কিছুক্ষণ আগেই দেখলাম যে ট্রিটিয়াম সেইটার ভর সংখ্যা হচ্ছে ভাইয়া 3, এবং যেহেতু এটা হাইড্রোজেন, তাহলে অলওয়েজ এর কি পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা হবে 1। তাহলে আমরা নিউট্রন সংখ্যা কত পাবো ভাইয়া? দেখো তো 3 - 1 = 2। তাহলে ট্রিটিয়াম আইসোটোপের নিউট্রন সংখ্যা কত? নিউট্রন সংখ্যা হচ্ছে 2টি। দেখো ম্যাগনেসিয়াম 2+ এবং সোডিয়াম প্লাস আয়নে নিম্নের কোনটি সমান থাকে? দেখো এই যে প্লাস চিহ্নটা আছে, কেন আছে ভাইয়া? আমরা রাদারফোর্ড পরমাণু মডেলে দেখছি যে কোনো একটা পরমাণু নিরপেক্ষ, চার্জ নিরপেক্ষ। কেন চার্জ নিরপেক্ষ? কারণ ওইখানে সমান সংখ্যক ইলেকট্রন থাকে যেটা নেগেটিভ চার্জ, এবং সমান সংখ্যক প্রোটন থাকে যেটা কিনা পজিটিভ চার্জ। অর্থাৎ আমি যদি এরকম একটা ম্যাগনেসিয়াম নেই, এই ম্যাগনেসিয়ামে 12টি ইলেকট্রন আছে এবং 12টি প্রোটন আছে, তাই না? 12টি ইলেকট্রন এবং 12টি প্রোটন, এদেরকে আমি যদি যোগ করি তাহলে এদের কি চার্জ কি হয়ে যায়? 0 হয়ে যায়। কারণ এর 12টি ইলেকট্রনের চার্জ যত হচ্ছে এটা আসলে মাইনাস, এবং 12টি প্রোটনের চার্জ সমসংখ্যক, বাট এটা প্লাস, যার কারণে প্লাস মাইনাস করে 0 চলে আসে। এখন এইখানে +2 মানে বুঝাইছে 2টা ইলেকট্রনকে তুমি বের করে দিছো। 2টা ইলেকট্রনকে যদি তুমি বের করে দাও, তাহলে এখানে কয়টা ইলেকট্রন থাকে ভাইয়া? এখানে ইলেকট্রন সংখ্যা হয়ে যায় 10টি, আর প্রোটন সংখ্যা কিন্তু স্টিল 12টি আছে, তাই না? যার কারণে এখানে কি 2টা প্লাস চলে আসতেছে। তার মানে আমরা বলতে পারি যে ম্যাগনেসিয়াম 2+ এখানে প্রোটন সংখ্যা কয়টি? প্রোটন সংখ্যা 12টি আছে ভাইয়া, কিন্তু ইলেকট্রন সংখ্যা হয়ে গেছে 10টি। ঠিক সেমভাবে সোডিয়ামের প্রোটন সংখ্যা কত? সোডিয়ামের প্রোটন সংখ্যা হচ্ছে 11টি, ইলেকট্রন সংখ্যাও 11টি হতো, কিন্তু এই যে একটা প্লাসের কারণে তার মানে কি ইলেকট্রন একটা কমে গেছে, তার মানে 11 - 1 এখানে আছে 10টি। তাহলে দেখো ম্যাগনেসিয়াম 2+এও ইলেকট্রন 10টি, সোডিয়াম প্লাসেও ইলেকট্রন 10টি। তাহলে কোনটি সমান থাকে? সমান থাকে হচ্ছে ইলেকট্রন, রাইট? ইলেকট্রন সমান থাকে। ওকে, ঠিক আছে, চলো আমরা সামনে এগিয়ে যাই। এই যে দেখো আমাদের পারমাণবিক সংখ্যা ভর সংখ্যার উপর বেস করে, অর্থাৎ পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা এই দুইটার উপর বেস করে তো আমাদের আইসোটোপটা গঠিত। পারমাণবিক সংখ্যা সেম থাকবে, ভর সংখ্যা ডিফারেন্ট হবে, এর উপর বেস করে আমাদের আইসোটোপটা গঠিত। এখন এই আইসোটোপের রিয়েল লাইফে অনেকগুলো ব্যবহার আছে। দেখো চিকিৎসা ক্ষেত্রে আমরা আইসোটোপকে ব্যবহার করতে পারি ক্যান্সার আক্রান্ত কোষ শনাক্ত এবং ধ্বংস করতে, বিভিন্ন ডাক্তারি যন্ত্রপাতি জীবাণুমুক্ত করতে। তারপর কৃষিকাজে ব্যবহার করি, কৃষিকাজে দেখো পতঙ্গ নিয়ন্ত্রণে আমাদের বিভিন্ন পেস্টিসাইড তৈরি করা, এখানে বিভিন্ন আইসোটোপ ইউজ করা হয়। তারপরে খাদ্যদ্রব্য সংরক্ষণে ইউজ করা হয়। তারপর আমাদের যে গবেষণার কাজে, অর্থাৎ ওই যে আমরা বলি না যে অনেক সময় দেখো না খুবই পুরাতন বা প্রত্নতাত্ত্বিক কোনো একটা জিনিস বা পাথর আবিষ্কৃত হয়েছে, বলা হয় যে 1400 বা 1500 বছর পূর্বের পাথর। এই যে এই বয়সটা কিভাবে নির্ধারণ করা হয়? আইসোটোপের মাধ্যমে নির্ধারণ করা হয়। তো এখান থেকে তোমরা বেসিক্যালি MCQ পাবা, এবং যে আমাদের যে হচ্ছে অনুধাবনমূলক কোয়েশ্চেন, সেখান থেকে তোমরা এই পোর্শন থেকে অনুধাবনমূলক কোশ্চেন যেগুলো আছে সেগুলো খুব কমন পাবা, ঠিক আছে? সো এইটা যদি পড়ে ফেলো, আই গেস তোমাদের এই চ্যাপ্টার থেকে কোনো অসুবিধা হওয়ার কথা না। তো দেখো এখানে বলছে অরবিট বা শক্তিস্তর। অরবিট বা শক্তিস্তর কি ভাইয়া? অরবিট বা শক্তিস্তর হচ্ছে আমাদের এইটা হচ্ছে, ধরো
এই যে এইটা হচ্ছে আমাদের ভাইয়া নিউক্লিয়াস, ঠিক আছে, পরমাণুর কেন্দ্র বা নিউক্লিয়াস। এই পরমাণুর চারপাশে বড় বড় যে শক্তি, এই যে গোলাকার যে ইয়েগুলো থাকে এগুলো হচ্ছে আমাদের কি ভাইয়া, এগুলোকে আমরা শক্তিস্তর বা অরবিট বলি। কেন শক্তিস্তর বা অরবিট বলি? এইগুলোতে বেসিক্যালি ইলেকট্রনগুলো থাকে, অর্থাৎ ধরো এখানে ইলেকট্রন 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 ইলেকট্রন, অর্থাৎ পরমাণুর চারপাশে যে বৃত্তাকার কক্ষপথে, যে পরমাণুর চারপাশে বা বৃত্তাকার পথ জুড়ে ইলেকট্রনগুলো অবস্থান করে সেগুলোকে আমরা কি বলতেছি ভাইয়া? অরবিট বলতেছি। এবং অরবিটে ইলেকট্রনগুলো এরকম ছড়ানো ছিটানো থাকে, ওকে, এইভাবে থাকে। তো এই কাল্পনিক বৃত্তাকার পথগুলোকে আমরা কি বলতেছি? অরবিট বা শক্তিস্তর বলতেছি। তারপর ক্যাটায়ন, দেখো ক্যাটায়ন মানে কি? একটা ইলেকট্রন তুমি যদি কোনো পরমাণু থেকে বের করে ফেলো, আমরা আগেই দেখছি একটা ইলেকট্রন যদি কোনো পরমাণু থেকে বের করে ফেলি, ওগুলো দেখো ধনাত্মক চার্জে চার্জিত হয়। তো এই ধনাত্মক চার্জে চার্জিত যে পরমাণু, এগুলোকে আমরা কি বলতেছি? এগুলোকে আমরা বলতেছি হচ্ছে ধনাত্মক আয়ন বা ক্যাটায়ন। আর অ্যানায়ন কি? তুমি যদি ধরো ক্লোরিন, এটা চার্জ নিরপেক্ষ, কারণ এখানে সমান সংখ্যক ইলেকট্রন এবং সমান সংখ্যক প্রোটন আছে। এর সাথে তুমি যদি একটা ইলেকট্রন অ্যাড করে দাও, তাহলে দেখো ইলেকট্রন সংখ্যা একটা বেড়ে গেল, তার মানে কি? চার্জ একটা নেগেটিভ হয়ে গেল, এই যে Cl মাইনাস। তাহলে নেগেটিভ চার্জে চার্জিত কোনো পরমাণুকে আমরা কি বলতেছি? হচ্ছে অ্যানায়ন। তাহলে পজিটিভ চার্জে চার্জিত ক্যাটায়ন, নেগেটিভ চার্জে চার্জিত অ্যানায়ন। ওকে, তাহলে বলছে দেখো সোডিয়াম পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে কয়টি ইলেকট্রন থাকে? আমরা জানি সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। পারমাণবিক সংখ্যা 11 মানে কি? প্রোটন সংখ্যা 11। প্রোটন সংখ্যা 11 হলে ইলেকট্রন সংখ্যা 11 হবে। তাহলে কিভাবে থাকবে? 2 8 তারপর 3। তার মানে প্রথম কক্ষপথে 2টি, দ্বিতীয় কক্ষপথে 8টি এবং তৃতীয় কক্ষপথে কয়টি থাকে ভাইয়া? 3টি থাকবে। তাহলে সোডিয়াম পরমাণুর সর্বশেষ শক্তি স্তর কোনটি? তৃতীয় কক্ষপথ, যেটা ইলেকট্রনের সংখ্যা কত ভাইয়া? ইলেকট্রনের সংখ্যা হবে হচ্ছে 3টি। এখানে বেসিক্যালি 3টি হবে, একটু ভুল আছে, এখানে 3টি হবে, হ্যাঁ 3টি, ঠিক আছে। তারপরে আসো আমাদের পরবর্তী যে চ্যাপ্টার অর্থাৎ ফিজিক্সের অংশ, সেটা হচ্ছে চ্যাপ্টার 7 অর্থাৎ পৃথিবী এবং মহাকর্ষ। দেখো পৃথিবী এবং মহাকর্ষের আমাদের মেইন আলোচনা কি? মেইন আলোচনা হচ্ছে আমাদের এই মহাবিশ্বে যা কিছু আছে, দুইটা বস্তুর কথা যদি বলি, দুইটা বস্তু পরস্পরকে একটা নির্দিষ্ট বলে আকর্ষণ করে, এই আকর্ষণ বলকে আমরা কি বলি? মহাকর্ষ বল। এখন এটা কার উপর ডিপেন্ড করে ভাইয়া? এটা নির্ভর করে যে দুইটা বস্তু পরস্পরের মধ্যে আকর্ষণ করতেছে তার ভর, অর্থাৎ M1 এবং M2-র মধ্যে। তাদের ভর যত বেশি হবে আকর্ষণ বল তত বেশি হবে, ভর যত কম হবে আকর্ষণ বল তত কম হবে। এবং আরেকটা জিনিসের উপর ডিপেন্ড করে, সেটা হচ্ছে কি ভাইয়া? এদের মধ্যবর্তী দূরত্ব। খেয়াল করো, আমাদের মধ্যে, আমাদের বন্ধু বান্ধবদের মধ্যে যখন দূরত্ব অনেক বেশি হয়ে যায়, ধরো তোমার এক ফ্রেন্ডের সাথে তোমার 1 মাস হলে দেখা হয় না, তাহলে কি তাদের প্রতি একটা আকর্ষণ কমে যায় না? টান কমে যায় না? কাছাকাছি থাকলে কিন্তু বন্ডিংসটা বেশি হয়, টানটা বেশি হয়, তাই না? আকর্ষণটা বেশি হয়। তো এইখানে ঠিক সেমভাবে দূরত্ব যদি কোনো দুইটা বস্তুর মধ্যে দূরত্ব যদি বেশি হয়ে যায়, তাহলে আকর্ষণ বলটা কমে যায়, এবং দূরত্ব যদি কম হয় আকর্ষণ বলটা অনেক বেশি হয়। তো এই যে দেখো আমাদের মহাকর্ষ বলের ফর্মুলা F = G। জি আসলে কি? জি হচ্ছে, বলো, সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক, যার মান 6.673 × 10⁻11। ওকে, আর M1 M2/d²। দেখো এখান থেকে সুন্দর মতো বোঝা যাচ্ছে বলটা আসলে ভরের সমানুপাতিক। সমানুপাতিক মানে কি? ভরের মান যত বাড়াবা ফোর্স তত বাড়বে। আর দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, অর্থাৎ দূরত্ব যত তুমি বাড়াবে বলটা তত কমবে, দূরত্ব যত কমাবে বলটা তত বৃদ্ধি পাবে। ওকে, তো চলো আমরা এক সুন্দর মতো এই ফর্মুলা ইউজ করে একটা ম্যাথ করে ফেলি, যে দুইটি বস্তুর ভর যথাক্রমে 100 কেজি, এটা ধরো আমাদের 100 কেজি, এবং আরেকটি হচ্ছে 200 কেজি। হ্যাঁ, এইটা হচ্ছে 200 কেজি। 200 কেজি কি বলছে? বস্তু দুটিকে পরস্পরের 3 মিটার দূরত্বে রাখা হয়েছে। বস্তু দুটিকে যদি 3 মিটার দূরত্বে রাখা হয়, অর্থাৎ এই যে এই দূরত্ব, এটা ধরো 3 মিটার, 3 মিটার, হ্যাঁ, তাহলে কি বলছে? যে তাদের মধ্যে মহাকর্ষ বল কত হবে? তাহলে মহাকর্ষ বলের ফর্মুলা আমরা এইমাত্র দেখলাম ভাইয়া, জি M1 M2/d², তাই না? জি এর মান কত দেখছি? জি এর মান দেখছি 6.673 × 10⁻11, তাই না? তারপর M1 অর্থাৎ 100, M2 অর্থাৎ 200, এবং মধ্যবর্তী দূরত্বের স্কোয়ার। তাহলে মধ্যবর্তী দূরত্ব 3, তাহলে 3-এর স্কোয়ার। তাহলে এখানে তোমরা যদি ক্যালকুলেট করো সুন্দর মতো, এখান থেকে ক্যালকুলেটর দিয়ে আমরা মানটা বের করে ফেলতে পারবো। তাহলে এই পরিমাণ বল ওদের মধ্যে কি হবে? ক্রিয়া করবে, তাই না? আশা করি তোমরা এইটুকু ক্যালকুলেশন নিজে করে নিতে পারবে। ওকে, ঠিক আছে, আমরা কথা না বলি, আমরা একটু লেকচারের দিকে মনোযোগ দিই, আমরা তাড়াতাড়ি শেষ করে ফেলবো। তারপর দেখো দুইটি বস্তুর মধ্যবর্তী দূরত্ব 4 গুণ করা হলে এদের মধ্যবর্তী আকর্ষণ বল কত হবে? তাহলে ধরে নিলাম যে তাদের মধ্যবর্তী আকর্ষণ বল এরকম ছিল, জি M1 M2/d²। এটা তাদের কি ছিল?
পূর্ববর্তী আকর্ষণ বল। এইবার কি করা হয়েছে, বস্তু দুটির মধ্যবর্তী দূরত্ব 4 গুণ করা হয়েছে, অর্থাৎ d2 হচ্ছে d × 4, অর্থাৎ আগে ছিল d দূরত্ব, পরবর্তী দূরত্ব হয়েছে আগের দূরত্বের 4 গুণ, তাই না? তাহলে পরবর্তী দূরত্ব d2 হচ্ছে d এর 4 গুণ 4d। তাহলে এবার আসো দেখি তো f2টা কত হয়, অর্থাৎ পরবর্তী বলটা কত হয়, g m1 m2 ডিভাইডেড বাই d2 স্কোয়ার। এখন d2 স্কোয়ার কত ভাইয়া, আমরা দেখছি g m1 m2 ডিভাইডেড বাই 4d স্কোয়ার, সুতরাং 1/16 g m1 m2 ডিভাইডেড বাই d স্কোয়ার, তাই না? দেখো তো এই যে পোর্শনটা আমরা পাইলাম, এই যে এই পোর্শন, এটা আসলে কার সমান ভাইয়া, আগের f এর সমান না? দেখো তাহলে এইটুকুকে আমরা লিখতে পারি 1/16 ইন্টু f, তার মানে আগের বলের 1/16 গুণ হয়ে গেছে, তাই না? তার মানে আগে বল যদি 16 নিউটন হইতো, এখন বল কত হয়ে গেছে, 1 নিউটন হয়ে গেছে, অর্থাৎ 16 ভাগ হয়ে গেছে। বলটা কত হয়ে গেছে ভাইয়া, 16 ভাগ হয়ে গেছে। তাহলে দেখো 1/16 গুণ হবে কারেক্ট অ্যান্সার। তাহলে মধ্যবর্তী দূরত্ব তুমি 4 গুণ বাড়াইছো, তাহলে 4 এর স্কোয়ার কত, 16, তাহলে 1/16 ভাগ হয়ে গেছে। দূরত্ব বৃদ্ধি করছো, বল কমে গেছে, দূরত্ব 4 গুণ বৃদ্ধি করছো, বল 4 এর স্কোয়ার 16 গুণ কমে গেছে, রাইট? ঠিক আছে, চলো পরবর্তীতে যাই। এখানে বলছে অভিকর্ষ দেয় আমাদের। দেখো আমরা হচ্ছে পৃথিবীতে তুমি যদি কোনো একটা বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করো বা ছাদ থেকে কোনো বস্তুকে ফেলে দাও, কি হয়, একটা নির্দিষ্ট ত্বরণে পড়ে। ওই ত্বরণকে আমরা কি বলি ভাইয়া, অভিকর্ষজ ত্বরণ। অর্থাৎ একটা বস্তুকে তুমি যদি ছেড়ে দাও, প্রতি সেকেন্ডে ও কতটুকু হচ্ছে ওর বেগ কতটুকু বৃদ্ধি হবে, প্রতি সেকেন্ডে কতটুকু বেগ বৃদ্ধি হবে, এটাকে আমরা বলি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। এটার মান কিভাবে বের করবো ভাইয়া, এটার মান বের করবো হচ্ছে g = gm/d স্কোয়ার। এখানে কার পরিচয় কি ভাইয়া, এখানে g হচ্ছে পৃথিবীর আমাদের হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, যার মান আমরা দেখছি 6.673 × 10⁻11। এমটা কি ভাইয়া, এমটা হচ্ছে পৃথিবীর ভর, এমটা হচ্ছে পৃথিবীর ভর। আর ডিটা কি ভাইয়া, ডিটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র থেকে ওই যে দূরত্ব থেকে তুমি ফেলে দিচ্ছ। তুমি যদি ছাদ থেকে ফেলে দাও, ধরো এটা হচ্ছে আমাদের পৃথিবী আর এটা তোমার হচ্ছে বাসা, তো তুমি বাসার ছাদ থেকে ধরো কোনো কিছু ফেলে দিচ্ছ, তাহলে এই ছাদ পর্যন্ত যে দূরত্বটা, এই দূরত্বটা হবে হচ্ছে আমাদের এখানে ডি, তাই না? ছাদ থেকে তোমার পৃথিবীর কেন্দ্রের যে দূরত্ব সেটা আমরা এখানে বসাবো, ঠিক আছে? এই যে দেখো বলছে অভিকর্ষ ত্বরণের মান পৃথিবীর কেন্দ্র হতে বস্তুর দূরত্বের উপর নির্ভর করে। তাহলে বস্তুটা যদি এখানে থাকে, বস্তুটা যদি ওখানে থাকে, তাহলে আমাদের দূরত্ব কত হচ্ছে ভাইয়া, এই যে এতটুকু এবং এই ছাদ পর্যন্ত দূরত্ব, এটা আমাদের নিচে বসবে, তাই না? ঠিক আছে, তারপর দেখো এখানে আমাদের ওইটা দিয়ে একটা ম্যাথ আছে। বলছে কি, পৃথিবীর ভর দেয়া আছে, পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে, ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান। তাহলে ধরো এই হচ্ছে আমাদের পৃথিবী, এইখান থেকে পৃষ্ঠ, এই যে এইটা হচ্ছে আমাদের পৃষ্ঠ থেকে 10 কিলোমিটার উচ্চতায়। পৃষ্ঠ থেকে যদি 10 কিলোমিটার হয়, এটা ধরো 10 কিলোমিটার, তাহলে ভাই আমাদের ডিটা কত হচ্ছে বলো তো, ডিটা কত হচ্ছে? ডিটা হবে হচ্ছে এই যে পৃথিবীর ব্যাসার্ধ আর এই যে দূরত্বের সমান। তাহলে কত ভাইয়া, টোটাল দূরত্ব হচ্ছে এই যে পৃথিবীর ব্যাসার্ধ আর তার সাথে হচ্ছে 10 কিলোমিটার, তাই না? 10 কিলোমিটার যোগ হয়ে যাবে, 10 কিলোমিটার যোগ হয়ে যাবে। তাহলে দেখো পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে 6400, তার সাথে 10, সো এটা হচ্ছে 6410 কিলোমিটার, 6410 কিলোমিটার। এটাকে যদি ভাইয়া মিটারে নেই তাহলে কত আসে, 6410 × 1000 মিটার, তাই না? তো আমরা দূরত্ব পেয়ে গেলাম, আমাদের অভিকর্ষ ত্বরণের মান জানতে চাইছি। তো অভিকর্ষ ত্বরণের মান আমরা কি দেখলাম কিছুক্ষণ আগেই, g = gm/d স্কোয়ার। তো g এর মান এখানে কত বসবো, 6.673 × 10⁻11। তারপর দেখো m এর মান কত ভাইয়া, m এর মান হচ্ছে 6.02 × 10⁻24, আর নিচে হচ্ছে ডি স্কোয়ার। তো ডি আমরা কেবলই বের করছি 6410 × 1000 স্কোয়ার, ঠিক আছে? এই হচ্ছে আমরা সব কিছু মান বসায় দিছি। এখন তোমরা জাস্ট ক্যালকুলেটারে বসাইলেই এখানে অ্যান্সার সুন্দর মতো বের হয়ে আসবে। আশা করি তোমরা এই পার্টটুকু পারবে, ওকে? ঠিক আছে, চলো আমরা সামনে এগিয়ে যাই। এখানে দেখো পৃথিবীটা কীরকম এটা দেখানো হয়েছে, ঠিক আছে? আমরা কিছুক্ষণ আগে কি দেখলাম ভাইয়া, আমরা জি এর মান দেখলাম, কার উপর ডিপেন্ড করে, gm/d স্কোয়ার, অর্থাৎ কেন্দ্র থেকে ওই বস্তুর অবস্থানটা কোথায় আছে এটার উপরে জি এর মান চেঞ্জ হয়। তাহলে একটা জিনিস খেয়াল করো তো ভাইয়া, আমি যদি এই কেন্দ্র থেকে এইখানে যাই, সেটার যে ব্যাসার্ধ সেটা কেমন হবে, আর আমি যদি
এইখানে যাই সেটা কেমন হবে, বা আমি যদি এখানে যাই বা এখানে যাই, দেখো প্রত্যেকটা জায়গায় দূরত্বগুলো ডিফারেন্ট না? এই যে এখানে পৃথিবীর ব্যাসার্ধ একরকম, এখানে পৃথিবীর ব্যাসার্ধ ছোট, এখানে সবচেয়ে বেশি, এখানে আরেকটু বেশি। তাহলে প্রত্যেক জায়গায় আমি যদি এইখানে জি এর মান বের করি সেটা একরকম হবে, এখানে একরকম হবে, এখানে একরকম হবে। কেন ডিফারেন্ট কেন হচ্ছে ভাইয়া? ডিফারেন্ট হচ্ছে কারণ আমাদের পৃথিবীর ব্যাসার্ধটা চেঞ্জ হচ্ছে, আর পৃথিবীর ব্যাসার্ধের উপরে আমাদের অভিকর্ষ ত্বরণের মান নির্ভর করে। তাহলে সেইটার উপর বেস করে দেখো মেরু অঞ্চল কোনটা ভাইয়া? এই যে এই অঞ্চলগুলো হচ্ছে মেরু অঞ্চল। এই যে এইখানে দেখো, এখানে ব্যাসার্ধগুলোও কম, সেই জন্য জি এর মানটা ভাইয়া বেশি, দেখো সবচেয়ে বেশি। তারপরে বিষুব অঞ্চলে ব্যাসার্ধটা দেখো, বিষুব অঞ্চলে ব্যাসার্ধটা সবচেয়ে বেশি। ব্যাসার্ধ যদি ভাইয়া বেশি হয়, ব্যস্তানুপাতিক না, ব্যাসার্ধ যদি বেশি হয় জি এর মান সবচেয়ে কম হবে। দেখো জি এর মান সবচেয়ে কম। আর মোটামুটি একটা এভারেজ মান ধরা হয় আদর্শ মান 9.8, যেটা দিয়ে আমরা সবসময় ম্যাথ করি। তাহলে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে জি এর মান কিন্তু ডিফারেন্ট। কেন ভাইয়া ডিফারেন্ট? কারণ পৃথিবীটা আসলে গোলাকার না, কমলা লেবুর মতো, এক এক জায়গায় ব্যাসার্ধ এক এক রকম। চলো সামনে এগিয়ে যাই। দেখো বস্তুর ওজন কত? ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম জি। এখন যেখানে বস্তুর ওজন বের করতে বলছে ওইখানকার জি ইউজ করবো। আমাকে যদি মেরু অঞ্চলে বস্তুর ওজন বের করতে বলে তাহলে মেরু অঞ্চলের জি ব্যবহার করব। আমাকে যদি বিষুবীয় অঞ্চলে বস্তুর ওজন বের করতে বলে তাহলে বিষুবীয় অঞ্চলের জি ইউজ করব। তো দেখো এটাকে ব্যবহার করে চলো একটা সামনে ম্যাথ দেখি আমরা। এখানে কি বলছে দেখো, মেরু অঞ্চলে জি এর মান দেওয়া আছে, দেখো সুন্দর মতো মেরু অঞ্চলে জি এর মান এবং বিষুবীয় অঞ্চলে জি এর মান দেওয়া আছে। বলছে 100 কেজি ভরের বস্তুর মেরু এবং বিষুবীয় অঞ্চলের ওজনের পার্থক্য। তাহলে ধরলাম ডাব্লু এম অর্থাৎ ডাব্লু মেরু, সেটা আমি এম জি। এখানে তাহলে মেরু অঞ্চলের ওজন বের করার জন্য মেরু অঞ্চলের জি ইউজ করব। তাহলে 100 গুণন মেরু অঞ্চলের জি কত? 9.83, তার মানে 980 নিউটন। তাহলে বিষুবীয় অঞ্চলে ডাব্লু বি, তাহলে যে অঞ্চলের ওজন বের করব ভাইয়া সেই অঞ্চলের জি ইউজ করব। বিষুবীয় অঞ্চলে জি এর মান কত বলো তো? 9.79, তাই না? তাহলে এখানে আসে 979 নিউটন। তাহলে এই দুইটার কি বের করতে বলছে? ওজনের পার্থক্য। তার মানে ডাব্লু এম মাইনাস ডাব্লু বি হবে হচ্ছে 983 মাইনাস 979, তাহলে 4 নিউটনের পার্থক্য দেখা যাবে, তাই না? তার মানে মেরু অঞ্চলে যদি তুমি নিয়ে যাও 4 নিউটন ওজন বেড়ে যাবে, বিষুবীয় অঞ্চলে নিয়ে গেলে 4 নিউটন কমে যাবে। ওকে চলো, এই ছিল হচ্ছে আমাদের চ্যাপ্টার 7। আমরা আসলে রাসায়নিক বিক্রিয়া একটি খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা একটু দেখি। দেখো প্রত্যেক কি জিনিস ভাই, এই যে আমাদের মৌলকে যেগুলোর মাধ্যমে প্রকাশ করা হয়, ঠিক আছে? যেমন হাইড্রোজেন একটা মৌল, এটাকে আমরা এইচ দ্বারা প্রকাশ করি। নাইট্রোজেন একটা মৌল, এটাকে আমরা এন দ্বারা প্রকাশ করি। তারপর অক্সিজেন একটা মৌল, এটাকে আমরা ও দ্বারা প্রকাশ করি। ক্যালসিয়ামকে সি এ দ্বারা প্রকাশ করি। এগুলো অর্থাৎ মৌলকে যে সকল চিহ্নের মাধ্যমে প্রকাশ করা হয় তাদেরকে আমরা কি বলতেছি? প্রতীক। এবং অণুকে, এটা ছিল হচ্ছে পরমাণু বা মৌল, আর এটা ছিল অণুকে কিসের মাধ্যমে প্রকাশ করা হয়? অণুকে যার মাধ্যমে প্রকাশ করে তাকে আমরা বলতেছি হচ্ছে সংকেত। অর্থাৎ দেখো O2, এটা কি আসলে আমরা কিছুক্ষণ আগেই দেখে আসছি যে একাধিক পরমাণু একত্রে যুক্ত হয়ে হচ্ছে অণু গঠন করে, তাই না? তাহলে দেখো এটা একটা অণু, একাধিক পরমাণু আছে, এটা একটা অণু, এটা একটা অণু। তাহলে এই অণুকে যার মাধ্যমে প্রকাশ করা হয় তাকে আমরা বলতেছি সংকেত, এবং পরমাণুকে যার মাধ্যমে প্রকাশ করা হয় তাকে আমরা কি বলতেছি? প্রতীক বলতেছি। ঠিক আছে, যোজনী কি? একটা মৌল আরেকটা মৌলের সাথে, অর্থাৎ ধরো আমি যদি H2 এর ওর কথা বলি, দেখো তো এখানে একটা অক্সিজেন কয়টা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে? 2টা হাইড্রোজেনের সাথে। তাহলে অক্সিজেনের যোজনী কত ভাইয়া? অক্সিজেনের যোজনী এখানে হবে হচ্ছে 2। আবার খেয়াল করো কার্বন ডাই অক্সাইড, একটা অক্সিজেন হচ্ছে 2টা অক্সিজেন কার্বনের সাথে যুক্ত হয়েছে। তাহলে অক্সিজেনের যোজনী যদি 2 হয়ে থাকে, কার্বনের যোজনী কত হবে? এর দ্বিগুণ, 4। অর্থাৎ যোজনী হচ্ছে কোনো মৌল অন্য আরেকটা মৌল সাথে কিভাবে যুক্ত হচ্ছে এটা প্রকাশ করার যে মাধ্যম, সেটা হচ্ছে আমরা যোজনীর মাধ্যমে প্রকাশ করতেছি। ঠিক আছে, ওকে। তাহলে সামনে একটু আসি, দেখি এই যে দেখো আমাদের বিভিন্ন যে যৌগ আছে বা মৌল আছে তাদের যোজনীগুলো দেওয়া আছে। যেমন এখানে অধাতু মৌলগুলো, যেমন হাইড্রোজেন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলোর যোজনী কত ভাইয়া? এগুলোর যোজনী হচ্ছে 1। তারপর অক্সিজেন, সালফার, কার্বন যোজনী 2, নাইট্রোজেন, ফসফরাস এদের 3, তারপর হচ্ছে কার্বন এবং সালফার এদের যোজনী কত? 4। এগুলো হচ্ছে ছিল আমাদের অধাতু, এবং ধাতুরও যোজনী আছে, তাই না? তাহলে ধাতুর যোজনী দেখো সোডিয়াম, পটাশিয়াম, কপার, সিলভার, তারপর সোনা, গোল্ড, এগুলোর যোজনী 1। তারপর ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এদের যোজনী 2। তারপর অ্যালুমিনিয়ামের যোজনী 3, টিনের যোজনী 4। তো এইগুলো আমরা একটু ভালো করে খেয়াল রাখবো, কারণ এগুলো আমাদের সামনে বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়ায় ব্যবহৃত হয়। হ্যাঁ, তো ঠিক আছে, চলো আমরা কিছু রাসায়নিক সমীকরণ দেখি। দেখো আমরা জানি রাসায়নিক সমীকরণ বিভিন্ন ধরনের হতে পারে। একটা হচ্ছে সংযোজন, তাই না? সংযোজন, যেখানে যেটা হয়, ধরো একটা নাইট্রোজেন পরমাণু অণুর সাথে একটা হাইড্রোজেন অণু যুক্ত হয়ে কি গঠন করে ভাইয়া? যেটা গঠন করে সেটা হচ্ছে যে
মিথেন গ্যাস গঠন গ্যাস গঠন করে, অ্যামোনিয়া গ্যাস গঠন করে, তাই না? এটা হচ্ছে সংযোজন, অর্থাৎ দুইটা আলাদা আলাদা অণু পরস্পরের সাথে যুক্ত হয়ে একটা অণু গঠন করছে। তারপর বিয়োজন রিঅ্যাকশন, বিয়োজন কি হয় ভাইয়া? উল্টা হয়, অর্থাৎ ভেঙে যায়। যেমন ধরো ক্যালসিয়াম কার্বনেট, এটাকে যদি আমরা একটু তাপ দেই, এইটা দ্বারা হচ্ছে হিট সাইন, তাহলে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড, দেখো একটা থেকে দুইটা ক্রিয়েট হলো, তাহলে এটা কি ভেঙে গেল না? বিয়োজন হলো। আর এটা সংযোজন, অর্থাৎ দুইটা যুক্ত হয়ে একটাতে পরিণত হইলো। ঠিক এরকম আছে দহন রিঅ্যাকশন, দহন বিক্রিয়া কি ভাইয়া? দহন বিক্রিয়া বেসিক্যালি হচ্ছে অক্সিজেনের সাথে বিক্রিয়া, অর্থাৎ ধরো কার্বনের সাথে আমি অক্সিজেনের বিক্রিয়া ঘটাইলাম, তাহলে এটা কি উৎপন্ন হবে? কার্বন ডাইঅক্সাইড। এই যে অক্সিজেনের সাথে যে রিঅ্যাকশন, সেগুলোকে আমরা বলতেছি হচ্ছে দহন বিক্রিয়া। তারপরে আসলে প্রতিস্থাপন বিক্রিয়া, প্রতিস্থাপন অর্থাৎ ধরো আমি এখানে নিয়েছি যে জিঙ্কের সাথে ধরো হাইড্রোজেন সালফাইড, ঠিক আছে? তাহলে খেয়াল করো এখানে হাইড্রোজেনটা কি করবে? জিঙ্ক দ্বারা প্রতিস্থাপিত হয়ে যাবে, অর্থাৎ জিঙ্ক যে হাইড্রোজেনের জায়গায় বসবে, জিঙ্ক সালফাইড প্লাস হাইড্রোজেন গ্যাস, এই যে একটা আরেকটাকে তুলে দিল, এই যে বিক্রিয়া, এটাকে আমরা কি বলতেছি ভাইয়া? প্রতিস্থাপন বিক্রিয়া, ঠিক আছে? এটাকে আমরা বলতেছি হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। তারপর দেখো এখানে বলছে এ এর যোজনী 2 এবং বি এর যোজনী 3 হলে এ বি দ্বারা গঠিত সংকেত কি? আমরা জানি যে যোজনী হচ্ছে অপর একটি মৌলের সাথে যুক্ত হওয়ার যে ক্ষমতা, কিভাবে যুক্ত হবে। তাহলে এ এর যোজনী যদি 2 হয়, তাহলে এর যোজনী কার কাছে যাবে? বি এর কাছে, বি এর যোজনী এ এর কাছে আসবে, অর্থাৎ ধরো এটা হচ্ছে এ আর বি দ্বারা গঠিত যৌগ, তাহলে এ এর যোজনী 2 সেটা দিব বি কে, বি এর যোজনী 3 অর্থাৎ সেটা দিব 3 কে, তাহলে এইটাই হচ্ছে আমাদের গঠিত যৌগ। দেখো কোনটা হয়? A3B2, অর্থাৎ ডি নাম্বারটা হচ্ছে কারেক্ট অপশন, ঠিক আছে? তাহলে আমরা কি করব? যেমন ধরো এখানে কার্বন ডাইঅক্সাইডের কথা যদি বলি, কার্বনের যোজনী আমরা 4 দেখছি, অক্সিজেনের যোজনী আমরা কত দেখছি ভাইয়া? 2 দেখছি। আমাদের যে চার্টটা ছিল সেখানে সবকিছু লেখা ছিল। তাহলে কার্বন আর অক্সিজেন মিলে যে কার্বন ডাইঅক্সাইড গঠন করবে, এইটাতে কার্বনের যোজনী যাবে অক্সিজেনের কাছে, অক্সিজেনের যোজনী আসবে কার্বনের কাছে, তাহলে অক্সিজেনের যোজনী 2, কার্বনের যোজনী 4। তারপর এটাকে দেখো কাটাকাটি যায় না? কাটাকাটি যায়, ম্যাথের মতো কাটাকাটি করে আমরা এখানে কার্বন ডাই অক্সাইড লিখতে পারি, ঠিক আছে? এইভাবে বেসিক্যালি যোজনীগুলো কাজ করে। তো আশা করি তোমরা এইভাবে আরও বিভিন্ন ধরনের যে যৌগগুলো সম্ভব হয় গঠন করা পসিবল হয়, সেগুলো তোমরা বের করতে পারবে। ওকে, এবার দেখো রিঅ্যাকশনটা দেখা যাচ্ছে এই সমীকরণটির সমতাকরণের ক্ষেত্রে কোনটি সঠিক? যারা বলতেছো সমতাকরণ বুঝি না, আসো আমরা একটু সমতাকরণটা দেখি। H2N2 ধরো এখানে কি হয়েছে? অ্যামোনিয়া গ্যাস ক্রিয়েট হয়েছে। তো ভাইয়া আমরা সমতাকরণ মানে কি বুঝাবো? সমতাকরণ মানে বুঝাবো তীর চিহ্নের এই পাশে পরমাণুর সংখ্যা এবং ওই পাশে পরমাণুর সংখ্যা যেন সেম হয়। খেয়াল করো আমি এখানে নাইট্রোজেন কয়টা আছে? 2টা আছে। ভাইয়া দেখো এখানে নাইট্রোজেন কয়টা, বাট ওখানে কয়টা আছে? একটা আছে। তার মানে আমাকে এখানে যদি 2 দেই, তাহলে দেখো এই পাশে নাইট্রোজেন 2টা হলো, এই পাশে নাইট্রোজেন 2টা হলো। খেয়াল করো এখানে অক্সিজেন 2 দেওয়ার কারণে এখানে হাইড্রোজেন কয়টা হয়ে গেল ভাইয়া? হাইড্রোজেন হয়ে গেল 6টা, বাট এখানে আছে কয়টা? 2টা। তার মানে 6টা মিলানোর জন্য এখানে আমরা কি দ্বারা গুণ দিব? 3 দ্বারা গুণ দিয়ে দিব। তাহলে এই যে হয়ে গেল সমতা। দেখো এই পাশে হাইড্রোজেন 6টা, এই পাশে হাইড্রোজেন 6টা, এই পাশে নাইট্রোজেন 2টা, ওই পাশে নাইট্রোজেন 2টা, সমান হয়ে গেছে। তাহলে বেসিক্যালি আমরা কি পাইলাম দেখো তো? সমতাকরণে, অর্থাৎ প্রথমটার জন্য 3, পরেরটার জন্য 1, তারপরেরটার জন্য 2। কারেক্ট অপশন কোনটা হবে? 1, 3, 1, 2। ওকে, আশা করি তোমরা নেক্সট টাইম থেকে সমতাকরণগুলো পেয়ে যাবে। ওকে, তারপর এই যে দেখো আমাদের যে রিঅ্যাকশনগুলো দেখলাম, সংযোজন বিক্রিয়া দেখছি, বিয়োজন বিক্রিয়া দেখছি, দহন বিক্রিয়া দেখছি, প্রতিস্থাপন, সবগুলো আমরা কিন্তু দেখে ফেলছি অলরেডি, তাই না? তো চলো আমরা হচ্ছে এবার আমাদের যে খুবই একটা গুরুত্বপূর্ণ এবং মজার টপিক, সেটা হচ্ছে আমাদের বর্তনী এবং চলবিদ্যুৎ। তো বর্তনীতে দেখো বিভব পার্থক্য কি জিনিস? বিভব পার্থক্য হচ্ছে 1 কুলম্ব ধনাত্মক চার্জকে এক বিন্দু হতে অন্য বিন্দুতে নিতে, অর্থাৎ যে কাজ করতে হয়, ধরো কিউ এর মান যদি 1 হয়, তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু ভি ইন্টু কিউ, তাই না? অর্থাৎ এখানে কিউ এর মান যদি 1 হয় তখন কি হবে? কিউ যদি 1 হয় তখন ডাব্লিউ ইজ ইকুয়াল টু ভি, অর্থাৎ 1 কুলম্ব চার্জকে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে নিয়ে যেতে যে পরিমাণ কাজ করতে হয়, সেটাকে আমরা কি বলতেছি? সেটাকে আমরা বলতেছি হচ্ছে বিভব। আচ্ছা, এখন এই যে বিভব পার্থক্যের কারণে কি হয় ভাইয়া? বিভব পার্থক্যের কারণে তড়িৎ প্রবাহ ক্রিয়েট হয়। এখন তড়িৎ প্রবাহ কি কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে একমুখী প্রবাহ, অর্থাৎ সবসময় একদিকেই প্রবাহিত হয়, আরেকটা হচ্ছে পর্যায়বৃত্ত প্রবাহ, অর্থাৎ কোনো এক সময় এইদিকে প্রবাহিত হচ্ছে, তারপর উল্টা দিকে প্রবাহিত হচ্ছে। তো এই পর্যায়বৃত্ত প্রবাহ আমরা কোথায় দেখি? এই যে আমাদের বাসা বাড়িতে লাইট ফ্যান যেগুলো চলতেছে, এগুলো সবগুলো কি? এগুলো সবগুলো হচ্ছে এসি কারেন্ট বা পর্যায়বৃত্ত প্রবাহ। আর ডিসি কারেন্ট কোথায় দেখি ভাইয়া? ডিসি কারেন্ট কোথায় দেখি? এই যে আমরা ব্যাটারি চালিত ফ্যান লাইট ইউজ করি না, কারেন্ট চলে গেলে আমরা জ্বালাই, ওগুলো হচ্ছে কি? ডিসি ফ্যান, ডিসি লাইট, অর্থাৎ ওইখানে কারেন্টের ফ্লোটা কনস্ট্যান্ট থাকে, একদিকেই থাকে, তাই না?
ওকে, সামনে চলো। তড়িৎ প্রবাহের একক কি? আমরা জানি প্রতি একক সেকেন্ডে যে পরিমাণ চার্জ প্রবাহিত হয় সেটাকে আমরা বলতেছি তড়িৎ প্রবাহ। এটার একক হচ্ছে অ্যাম্পিয়ার, তাই না? এটার একক হচ্ছে অ্যাম্পিয়ার। তারপর দেখো রোধকে বর্তনীতে এই যে এই চিহ্ন দ্বারা প্রকাশ করে, অর্থাৎ বর্তনী কি? এই যে ধরো এইটা হচ্ছে আমাদের ব্যাটারি, তারপর এই যে এটা হচ্ছে আমাদের রোধ, তাহলে এটা কি ভাইয়া? এটা হচ্ছে ব্যাটারি, বা আমরা বইয়ের ভাষায় আমরা এটাকে বলি হচ্ছে তড়িৎ কোষ, ব্যাটারি বা তড়িৎ কোষ। আর এই জিনিসটা কি ভাইয়া? এই জিনিসটা হচ্ছে রোধ। এই রোধকে কি দ্বারা প্রকাশ করি? আর দ্বারা প্রকাশ করি। এর একক কি? এর একক হচ্ছে ওম, তাই না? এর একক হচ্ছে ওম। দেখো এই যে লেখা আছে রোধের একক হচ্ছে ওম, একে আমরা এই যে এই চিহ্ন দ্বারা প্রকাশ করি, এবং গ্রিক বর্ণ, এটা হচ্ছে বেসিক্যালি গ্রিক বর্ণ ওমেগা। তাহলে আমরা এটা কি বলবো? ওম। বিজ্ঞানী ওম এটা আবিষ্কার করছে, যার কারণে হচ্ছে আমরা কি বলতেছি? ওম। তাহলে ওমের সূত্র কি বলছে? তাপমাত্রা যদি স্থির থাকে কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িতের মান পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। অর্থাৎ এই যে এই সার্কিট দিয়ে যে কারেন্টটা পাস হবে, ধরো আমরা আই কারেন্ট পাস হচ্ছে, এই আই কারেন্টটা কিসের সমানুপাতিক ভাইয়া? এই যে বিভব পার্থক্য, এখানে যে ভোল্টেজটা ক্রিয়েট হয় সেই ভোল্টেজের সমানুপাতিক। ঠিক আছে, এখান থেকে আমরা লিখতে পারি কি? ভি ইজ ইকুয়াল টু আই ইন্টু আর। এই আরটা কি ভাইয়া? আরটা হচ্ছে এই যে রোধের মান, এই আরটা হচ্ছে রোধ, আইটা কি ভাইয়া? আইটা হচ্ছে তড়িৎ প্রবাহ, আইটা হচ্ছে তড়িৎ প্রবাহ, এবং এই ভিটা কি ভাইয়া? এই ভিটা হচ্ছে ব্যাটারির ভোল্টেজ, তাই না? ঠিক আছে, তাহলে আমাদের যদি ব্যাটারি ভোল্টেজ দিয়ে দেয় এবং আমাদের যদি রোধ দিয়ে দেয়, তাহলে আমরা ওই বর্তনীতে তড়িৎ প্রবাহ বের করতে পারবো না? অবশ্যই বের করতে পারবো। এখানে ভি এর মান বসাবো, তারপর আর এর মান বসাবো, সেখান থেকে আমরা সুন্দর মতো আই পেয়ে যাব। ওকে, দেখো রোধের একক কি? আমরা কেবলই পড়লাম রোধের একক হচ্ছে ওম। তারপর কি বলছে? 5 ওম রোধের মধ্যে দিয়ে, দেখো তো আর এর মান দেয়া আছে, 5 ওম রোধের মধ্যে দিয়ে 3 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলো। দেখো এখানে আই এর মান দেয়া আছে, তাহলে বিভব পার্থক্য কত? আমরা কেবলই দেখলাম ভি ইজ ইকুয়াল টু কি ভাইয়া? ভি ইজ ইকুয়াল টু আই আর। তাহলে আই এর মান দেওয়া আছে কত? 3, রোধের মান কত দেওয়া আছে? 5। সুতরাং ভোল্টেজ কত হবে ভাইয়া? 15 ভোল্ট, ঠিক তাই না? 15 ভোল্ট। সো ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে এখানে হচ্ছে অ্যামিটার একটা বৈদ্যুতিক যন্ত্র, যার মাধ্যমে আমরা এই যে সার্কিটটা দেখলাম, এই সার্কিটে আসলে কতটুকু কারেন্ট প্রবাহিত হচ্ছে, এই আয়ের মানটা আসলে কত, এই আয়ের মানটা কত, সেটা যে যন্ত্রের মাধ্যমে বোঝা হয় সেটাকে বলতেছি আমরা অ্যামিটার। এবং ভোল্টমিটার কি জিনিস? দেখো ভোল্টমিটার হচ্ছে এই যে ব্যাটারি, এখানে আসলে কত ভোল্টেজ, ব্যাটারির ভোল্টেজটা আসলে কত, এটা যে যন্ত্রের মাধ্যমে আমরা পরিমাপ করি, সেটাকে আমরা বলতেছি কি ভাইয়া? ভোল্টমিটার। তাহলে দেখো অ্যামিটারের মাধ্যমে কোনো বর্তনীতে তড়িৎ প্রবাহ অ্যাম্পিয়ার এককে মাপা হয়, এবং ভোল্টমিটারের মাধ্যমে আমরা যে বিভব পার্থক্য, সেই বিভব পার্থক্যটা মাপতে পারি। এবং বর্তনীতে অ্যামিটার কিসের মাধ্যমে যুক্ত করা হয়? শ্রেণীতে। আর ওখানে ভোল্টমিটার কি? সমান্তরালে। অর্থাৎ এইভাবে দেখো, এইখানে হচ্ছে আমাদের ধরো এইখানে একটা রোধ আছে, এখানে একটা রোধ আছে, তো ওই রোধের মধ্যে দিয়ে আমরা তড়িৎ প্রবাহ মাপবো। তো তড়িৎ প্রবাহ যদি মাপতে চাই, এই যে শ্রেণীতে যুক্ত করলাম অ্যামিটার, এবং ভোল্টমিটার কিভাবে ভাইয়া? ভোল্টমিটার এই যে সমান্তরালে যুক্ত করতে হয়, তাই না? এখানে অ্যামিটার শ্রেণীতে, ভোল্টমিটার সমান্তরালে যুক্ত করতে হয়। আর এই যে অ্যামিটারকে বর্তনীতে এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, দেখো আমরা লিখছি, এবং ভোল্টমিটারকে কি দ্বারা প্রকাশ করা হয়? ভি দ্বারা প্রকাশ করা হয়। তো এই যে আমাদের যে পার্থক্য, এই পার্থক্য কিন্তু 2 মার্কের জন্য খুবই ইম্পর্টেন্ট। তোমরা আশা করি এটা এক্সামে যাওয়ার আগে এই পার্থক্যটা একটু ভালো করে দেখে যাবা। ওকে ওকে, তাহলে আমরা এবার আসো আমাদের অম্ল, ক্ষারক, লবণ, আমরা যে এই যে অ্যাসিড, তারপর ক্ষার, তারপর এই যে লবণ, এগুলা যে আমরা রিয়েল লাইফে অনেক ইউজ করি, এগুলো আসলে এগুলো নিয়ে একটু পড়াশোনা করি। চলো সামনে। বলছে অম্ল বা অ্যাসিড যা দ্রবণে হচ্ছে হাইড্রোজেন প্লাস আয়ন দান করে। অর্থাৎ খেয়াল করো, এটা হচ্ছে আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড, তাই না? খুবই শক্তিশালী অ্যাসিড কিন্তু, তাই তো? আমাদের শরীরে যদি লাগে, সেখানে কি হয়ে যায়? ক্ষত সৃষ্টি হয়ে যায়। তাহলে ধরো আমাদের কি নিলাম? আমরা একটা হাইড্রোক্লোরিক অ্যাসিড নিলাম। এই যে অ্যাকুয়াস মানে কি ভাইয়া? অ্যাকুয়াস মানে পানিতে দ্রবীভূত আছে, পানিতে দ্রবীভূত মানে কি ভাইয়া? অর্থাৎ একটা গ্লাসে তুমি কিছু পরিমাণ পানি নিছো, সেই পানির মধ্যে তুমি কিছু হাইড্রোক্লোরিক অ্যাসিড মিক্স করে রাখছো, এইটাকে আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড অ্যাকুয়াস বলতে পারি। তো এটা পানির ভিতরে দেখো এই যে এরকম হয়ে H+ আয়ন এবং ক্লোরাইড আয়ন আকারে কি হবে? বিশ্লেষিত হয়ে থাকবে। অর্থাৎ তুমি একটা পাত্রে HCl নিছো, এই HClটা কি হবে? ভেঙে H+ হবে এবং Cl- আকারে থাকবে। ঠিক আছে, তারপর দেখো সালফিউরিক অ্যাসিড কি হবে? 2H+ এবং সালফেট আয়ন আকারে থাকবে। তারপর নাইট্রিক অ্যাসিড কি হবে? H++ নাইট্রেট আয়ন আকারে থাকবে। তারপর এটা ইথানোয়িক অ্যাসিড, সেটা কি? H+ দিবে এবং ইথানয়েড আয়ন আকারে
এরকম হচ্ছে বিশ্লেষিত হয়ে থাকবে। তাহলে দেখো এই যে 4টা অ্যাসিড, প্রত্যেকটা অ্যাসিড আসলে দ্রবণে কিভাবে আছে, H+, 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 H+। তাহলে কোনো একটা জলীয় দ্রবণে যে ধরনের পদার্থ, মানে কোনো একটা পদার্থ যদি জলীয় দ্রবণে H+ আয়ন দান করে তাকে আমরা কি বলতেছি, তাকে আমরা বলতেছি অম্ল বা অ্যাসিড। অ্যাসিডের কাজ কি, তড়িৎ পরিবহন করে, ধাতুর সাথে বিক্রিয়া করে। এই যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে নীল লিটমাসকে ভাইয়া কি করে, লাল করে, নীল লিটমাসকে লাল করে। এটা খুবই ইম্পর্টেন্ট, জলীয় দ্রবণে H+ আয়ন দান করে। এবং দেখো এখানে আমাদের সুন্দর মতো যে অ্যাসিডগুলো রয়েছে সেগুলো এখানে উদাহরণ আকারে দেয়া আছে। অ্যাসিড কীরকম ভাইয়া, টকসারযুক্ত। এই জন্য যখন ওই যে তোমরা তেঁতুল খাও বা হচ্ছে বিভিন্ন বড়ই খাও, ওগুলোতে কিন্তু ভাইয়া অ্যাসিড থাকে, খুবই অল্প পরিমাণে অ্যাসিড থাকে, যার কারণে ওগুলো কীরকম আমাদের টকসারযুক্ত মনে হয়। ওকে, তারপর দেখো ক্ষার, যে সকল যে পদার্থ এগুলো পানিতে OH আয়ন দান করে তাদেরকে আমরা কি বলতেছি, হাইড্রোক্সিল আয়ন বা OH আয়ন দান করে তাদেরকে আমরা ক্ষার বলতেছি। ঠিক আছে, তো কীরকম দেখো, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এটাকে তুমি যদি পানিতে দাও সেটা কীরকম হবে ভাইয়া, ক্যালসিয়াম 2+ এবং OH- এরকম থাকবে। ঠিক আছে, দুইটা OH-। তারপরে আমি যদি বলি সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা একটা ক্ষার, এটাকে তুমি যদি এগুলো সবগুলোর সাথে কিন্তু অ্যাকুয়াস হবে, অর্থাৎ এগুলো পানিতে দ্রবীভূত আকারে আছে, পানিতে মিশানো আছে। তাহলে সোডিয়াম প্লাস এবং OH-। ওকে, তো এই যে প্রত্যেকটা ক্ষার যেরকম অ্যাসিড H+ আয়ন দান করতো, সেরকম ক্ষারগুলো কি করবে ভাইয়া, OH- দান করবে। ঠিক আছে, OH- দান করবে। তাহলে যে সকল পদার্থ OH- দান করে সেগুলোকে আমরা কি বলতেছি, ক্ষার বলতেছি। দেখো এটা কি ভাইয়া, এটা আসলে একটা অক্সালিক অ্যাসিড। ঠিক আছে, এটাকে সরি এটা হচ্ছে আমাদের হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিডও বলতে পারো, অ্যাসিটিক অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিড। ওকে, তো নিচের কোনটি ক্ষারকের বৈশিষ্ট্য নয়? দেখো জলীয় লাল লিটমাসকে নীল করে, লাল লিটমাসকে নীল করে, হ্যাঁ এটা বৈশিষ্ট্য ক্ষারের। জলীয় দ্রবণে H+ আয়ন দান করে, দেখছো ক্ষারকের বৈশিষ্ট্য নয় কোনটি ভাইয়া, জলীয় দ্রবণে H+ কে দান করে, অ্যাসিড দান করে না, এটা অ্যাসিড দান করে। তাহলে এটা কি ক্ষারের বৈশিষ্ট্য, এটা ক্ষারের বৈশিষ্ট্য নয়। তো আমার ওইটাই জানতে চাইছে, নিচের কোনটি ক্ষারের বৈশিষ্ট্য নয়, তাহলে গ নাম্বার হবে কারেক্ট অ্যান্সার, তাই না? ঠিক আছে, আমাদের আরগুলোকে দেখার দরকার নেই, আমরা অলরেডি কারেক্ট অ্যান্সার পেয়ে গেছি। ঠিক আছে, তারপর বলছে অ্যান্টাসিড ওষুধ কি ভাইয়া, অ্যান্টাসিডের কাজ কি? দেখো অনেক সময় তোমার পেটের ভিতরে গ্যাস ফর্ম করে না, পেটের ভিতরে জ্বালাপোড়া করে না, কেন জ্বালাপোড়া করে? কারণ আমরা যখন পেটের ভিতরে, ধরো তোমার অনেক ক্ষুধা লাগছে, তুমি খাবার দাও নাই, কিন্তু তোমাদের পেটে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে। কি করে হাইড্রোক্লোরিক অ্যাসিড? এই যে আমাদের খাবার হজম করতে হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহৃত হয়। এখন ধরো তোমার পেটে খাবার নাই, কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিড তোমার পেটে পড়ছে, তো ওটা অ্যাসিড না ভাইয়া, তখন আমাদের পেটের ভিতরে ওই অ্যাসিডটা কি করে, আমাদের ক্ষত সৃষ্টি করে, আমাদের তখন জ্বালাপোড়া করে। তখন আমরা যখন অ্যান্টাসিড খাই, অ্যান্টাসিডে ভাইয়া থাকে হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এবং অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে, এগুলো কি ভাইয়া, এগুলো এগুলো হচ্ছে ক্ষার, তাই না? এগুলো হচ্ছে ক্ষার। আর আমাদের পেটে কি থাকে ভাইয়া, আমাদের পেটে থাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড, পেটে থাকে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। তো এটা হচ্ছে কি, অ্যাসিড। তো অ্যাসিডের সাথে ক্ষার যখন বিক্রিয়া করে তখন বেসিক্যালি লবণ ক্রিয়েট করে। লবণ কি, একটা নিরপেক্ষ যৌগ, লবণ হচ্ছে একটা নিরপেক্ষ যৌগ। তো তুমি যখন অ্যান্টাসিড খাও, তোমার পেটের ভিতরে থাকে HCl, তুমি যখন অ্যান্টাসিড খাও সেই অ্যান্টাসিড থেকে যায় হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, তখন এটা কি ক্রিয়েট করে, এটা কি করে, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, লবণ এবং পানি ক্রিয়েট করে। অ্যান্ড প্রশমন বিক্রিয়ার মাধ্যমে যে লবণ ক্রিয়েট করলো, অ্যাসিডটা কি হলো, দ্রবীভূত হলো, বা অ্যাসিডটা ওখান থেকে সরে গেল তোমার পেট থেকে, তখন তুমি কি একটু আরাম অনুভব করো, তাই না? তো এইভাবে বেসিক্যালি অ্যাসিড এবং ক্ষারের মাধ্যমে আমরা আমাদের প্রশমন বিক্রিয়া ঘটায়, অর্থাৎ এই অ্যাসিড ক্ষারের বিক্রিয়াকে বলা হয় প্রশমন বিক্রিয়া। তার মাধ্যমে আমরা কি হয়, আমাদের শারীরিক যে অসুবিধা বা গ্যাস্ট্রিক যেটাকে বলি, গ্যাস্ট্রিক দূরীভূত হয়, তাই না? ওকে, তো দেখো এখানে কি বলছে, কোনটি লিটমাসের বর্ণ পরিবর্তন করে না? দেখো তো লিটমাসের বর্ণ কে কে পরিবর্তন করে? অ্যাসিডও করে, ক্ষারও করে। অ্যাসিড করে হচ্ছে নীল লিটমাসকে লাল করে, আর ক্ষার কি করে, লাল লিটমাসকে নীল করে, তাই না? তাহলে লিটমাসের বর্ণ পরিবর্তন দুইটাই করে, অ্যাসিডও করে, ক্ষারও করে। তো এটা অ্যাসিড, এটা করবে, এটা ক্ষার করবে, এটা ক্ষার করবে। তার মানে কি, একমাত্র লবণ আছে যে কিনা কি অ্যাসিডের লিটমাসের বর্ণ কি পরিবর্তন করে না, তাই না? লিটমাসের বর্ণ পরিবর্তন করে না। ঠিক আছে, চলো আমরা একদম লাস্টে চলে আসছি, অর্থাৎ আলো অধ্যায়। আলো অধ্যায়টা একটু দেখি। তো দেখো বলছে আলোর প্রতিসরণ, আলো এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে তির্যকভাবে যাওয়ার জন্য কি করে, একটু পথটা বাঁকায় ফেলে। অর্থাৎ ধরো এটা হচ্ছে আমাদের একটা মাধ্যম, এইটাকে ধরো আমরা বললাম এটা ধরো আমাদের একটা মাধ্যম, বায়ু মাধ্যম, এবং আমরা সেম আরেকটা মাধ্যম নিব, আচ্ছা ঠিক আছে, তাহলে এইটা ধরো আমাদের এটা ধরো আমাদের পানি মাধ্যম, হ্যাঁ,
এটা আমাদের পানি মাধ্যম এবং এটা হচ্ছে কি ভাইয়া বায়ু মাধ্যম। এটা পানি মাধ্যম এবং বায়ু মাধ্যম। তুমি যখন এইখান থেকে একটা আলোক রশ্মিকে ফেলবা, ধরো এখানে ফেলছো, এখানে এটাকে বলে বিভেদ তল, অর্থাৎ যেখানে পানি এবং বাতাস এসে একসাথে মিলিত হয়েছে, এই যে তলটা, এটাকে হচ্ছে বিভেদ তল বলে। এখন খেয়াল করো, তোমার কি এক্সপেক্ট হওয়ার কথা? তুমি এক্সপেক্ট করবা যে এই আলোক রশ্মিটা এইভাবেই চলে যাবে, কোনো পথ মানে হচ্ছে কি তার গতিপথের কোনো পরিবর্তন হবে না। কিন্তু দেখা যায় যে আলোক রশ্মিটা আসলে কি হয় ভাইয়া, আলোক রশ্মিটা এই যে এরকম করে বেঁকে চলে যায়, আলোক রশ্মিটা এরকম করে বেঁকে চলে যায়, অর্থাৎ যাওয়ার কথা ছিল তার এই পথ বরাবর, কিন্তু সে ওই পথ বরাবর না গিয়ে একটু বাঁকায় যায়। তো এই যে ঘটনা, আলোক রশ্মি একটা মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাওয়ার সময় যে বেঁকে যাচ্ছে, এই ঘটনাটাকে আমরা কি বলতেছি? আলোর প্রতিসরণ বলতেছি। ঠিক আছে, সো দেখো আলোর প্রতিসরণ বলতেছি। তো এখানে যেটা হয় দেখো, আলো পানি মাধ্যম ঘন না বায়ু মাধ্যম ঘন? বলো, তোমরাই জানো যে পানি হচ্ছে ঘন মাধ্যম, এটা হচ্ছে ঘন, আর বায়ু হচ্ছে কি ভাইয়া হালকা। তো পানি যখন আলো যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যায় তখন কি হয় দেখো তো, এই যে একটু বাঁকায় দূরে সরে যায় না, ওর যাওয়ার কথা ছিল এই বরাবর, সে কি হয়েছে একটু দূরে সরে যাচ্ছে। আর যখন হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যায়, হালকা থেকে যখন ঘনতে যায় তখন কি হয় ভাইয়া, জাস্ট এর উল্টা কেসটা হয়। ঠিক আছে, কি রকম হয় একটু দেখাই, জাস্ট এর উল্টা কেসটা হয়। ধরো এটা হচ্ছে আমাদের বাতাস, বায়ু মাধ্যম, এবং এখানে আমরা নিব হচ্ছে ভাইয়া কি, পানি মাধ্যম। এবার আমরা কি করতেছি, এবার আমরা বাতাস থেকে, অর্থাৎ এই যে হচ্ছে হালকা মাধ্যম থেকে, এটা হচ্ছে হালকা থেকে ঘনতে যাচ্ছি। এবার যেটা হবে, ধরো আলোক রশ্মি আসলো, এখানে পড়ে নর্মালি তোমার কি মনে হওয়ার কথা ভাইয়া, বলো নর্মালি কোন দিকে যাওয়ার কথা? তোমার অনুযায়ী সে পথ এরকম করেই চলে যাওয়ার কথা, কিন্তু আসলে দেখা যাবে সে আসলে ভিতর দিকে বেঁকে গেছে। সে আসলে কি, এই যে ভিতর দিকে বেঁকে গেছে, তাই না? ভিতর দিকে বেঁকে গেছে। তাহলে হালকা থেকে ঘনতে যাওয়ার সময় কি হয়, আলো ভিতর দিকে বেঁকে যায়, এবং ঘন থেকে হালকায় যাওয়ার সময় আলো বাইরের দিকে বেঁকে যায়। ঠিক আছে, আলো হচ্ছে বাইরের দিকে বেঁকে যায়। ওকে, তাহলে দেখো এখানে বলছে হালকা মাধ্যম থেকে আলো রশ্মি ঘন মাধ্যমে যাওয়ার সময় কোনটি সত্য? তো খেয়াল করো, আমার এই যে কোনটা প্রতিসরণ কোণ, এটা কাউন্ট করা হয় হচ্ছে এই যে এর মাধ্যমে একটা অভিলম্ব ড্র করা হয়। এই মাঝখান দিয়ে কি করা হয় ভাইয়া, একটা অভিলম্ব ড্র করা হয়, এরকম একটা অভিলম্ব ড্র করা হয়, এটাকে বলা হয় অভিলম্ব। তাহলে এখানে কি হচ্ছে, এখানে আলোক রশ্মি হালকা মাধ্যম থেকে যখন ঘন মাধ্যমে প্রবেশ করতেছে তখন অভিলম্বের দিকে বেঁকে যায়, আর এখানে ঘন মাধ্যম থেকে যখন হালকা মাধ্যমে হচ্ছে অভিলম্ব থেকে দূরে সরে যায়, তাই না? অভিলম্ব থেকে দূরে সরে যায়। তাহলে এটা হচ্ছে আমাদের আই, অর্থাৎ কি আপাতন কোণ, আর এইটা হচ্ছে আমাদের কি ভাইয়া, প্রতিসরণ কোণ। খেয়াল করো, যখন ঘন থেকে হালকাতে প্রবেশ করতেছে, প্রতিসরণ কোণের মানটা কি আপাতন কোণের থেকে বড় হয়, অর্থাৎ আয়ের চেয়ে আরটা বড় হয়। কিন্তু যখন হালকা থেকে ঘনতে প্রবেশ করতেছে, দেখো হালকা থেকে যখন ঘনতে প্রবেশ করতেছে, এটা হচ্ছে আমাদের আই ভাইয়া, এবং এইটা হচ্ছে আমাদের কি আর। দেখো চোখের দেখাই বলে দেওয়া যাচ্ছে যে আয়ের চেয়ে আরটা কি ছোট, সুতরাং এখানে হালকা থেকে ঘনতে যাওয়ার সময় আই ইজ গ্রেটার দেন আর। ঠিক আছে, এইটা একটু মাথায় রাখবো। তাহলে ঘন থেকে হালকায় যাওয়ার সময় যে আমাদের আই হচ্ছে আপাতন কোণটা প্রতিসরণ কোণের থেকে ছোট হয়, এবং হালকা থেকে ঘনতে যাওয়ার সময় আপাতন কোণটা প্রতিসরণ কোণের থেকে বড় হয়। এই যে এই চিত্রটা একটু দেখবা, তাহলে তোমরা সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো এখানে কি বলছে দেখো, হালকা মাধ্যম থেকে আলোক রশ্মি ঘন মাধ্যমে যাওয়ার সময় কোনটি ঘটে? আমরা জানি হালকা থেকে যখন ঘনতে প্রবেশ করে, কেবলই দেখলাম সেটা হচ্ছে যে আই ইজ গ্রেটার দেন আর হয়, অর্থাৎ আপাতন কোণের মান প্রতিসরণ কোণের মানের থেকে বেশি হয়। কোনটা হবে কারেক্ট অ্যান্সার? কারেক্ট অ্যান্সার ইজ এ। ঠিক আছে, তারপর বলছে সংকট কোণ এবং ক্রান্তি কোণ। দেখো আলোক রশ্মি যখন হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করে, তখন কি হয়, আলোক রশ্মি হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করার সময় অবিলম্ব থেকে দূরে সরে যায়। আর উল্টা কি হয়, ঘন মাধ্যম থেকে যখন হালকা মাধ্যমে প্রবেশ করে, অর্থাৎ ধরো এই যে আমি একটা আলোক রশ্মি নিলাম, এই যে এখানে গেল, যার কারণে কি হবে ভাইয়া, যার কারণে ও অবিলম্ব থেকে দূরে সরে যাবে। দূরে সরতে সরতে যদি এরকম হয় যে একদম এই বরাবর গেছে, অর্থাৎ অবিলম্বের সাথে 90 ডিগ্রি কোণ করে ফেলছে, এই যে কোণটা থেটার মান যদি 90 ডিগ্রি হয়ে থাকে, অর্থাৎ প্রতিসরণ কোণের মান যদি 90 ডিগ্রি হয়, প্রতিসরণ কোণ বা আর এর মান যদি 90 ডিগ্রি হয়ে থাকে, তাহলে কি পাবো ভাইয়া, তাহলে যে আয়ের কারণে
আয়ের যে মানের কারণে প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি, সেই কোণকে আমরা কি বলতেছি? সংকট কোণ, তাই না? এই যে এটা কি ভাইয়া? এটা ছিল আমাদের আপাতন কোণ। আপাতন কোণ, তাহলে আপাতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি, আপাতন কোণের ওই মানকে আমরা কি বলতেছি? সংকট কোণ বা ক্রান্তি কোণ। তাহলে আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাওয়ার সময় কি একটি নির্দিষ্ট আপাতন কোণের জন্য প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হয়, অর্থাৎ আর এর ভ্যালু 90 হয়। তাহলে যে আপাতন কোণের জন্য প্রতিসরণ কোণের মান 90 হয় সেটাকে আমরা কি বলতেছি? ক্রান্তি কোণ বা সংকট কোণ। তাহলে অনেকের এরকম কনফিউশন লাগে যে হচ্ছে প্রতিসরণ কোণটাকে মনে হয় সংকট কোণ বলতেছে। না ভাইয়া, প্রতিসরণ কোণকে আমরা সংকট কোণ বলি না, আমরা বলি হচ্ছে আপাতন কোণটাকে সংকট কোণ বলতেছি। প্রতিসরণ কোণের মান যদি 90 ডিগ্রি হয় সেক্ষেত্রে আপাতন কোণকে আমরা সংকট কোণ বলতেছি, ঠিক আছে? ওকে, এবার আসো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। তাহলে আমরা দেখলাম আলোক রশ্মি যখন ঘন থেকে হালকাতে প্রবেশ করে তখন আর এর মান যদি 90 হয়, অর্থাৎ প্রতিসরণ কোণের মান যদি 90 হয়, তাহলে আয়ের মান অর্থাৎ আপাতন কোণকে আমরা সংকট কোণ বা প্রতিসরণ কোণ সংকট কোণ বা ক্রান্তি কোণ বলতেছি, তাই না? সংকট কোণ বা ক্রান্তি কোণ বলতেছি। এখন যদি আপাতন কোণের মান যদি এমন হয় যে সেটা সংকট কোণ থেকে বড়, আপাতন কোণের মান যদি সংকট কোণ থেকে বড় হয়, তাহলে কি হয় ভাইয়া? তখন আর সেক্ষেত্রে আলোক রশ্মি আর হালকা মাধ্যমে প্রবেশ করে না, যে মাধ্যমে গেছে ওই মাধ্যম থেকেই চলে আসে। এই যে দেখো আপাতন কোণ, এটা ধরো আমাদের এই বরাবর ছিল, ধরো আমাদের সংকট কোণ। তাহলে সংকট কোণের জন্য প্রতিসরণ কোণটা কোন বরাবর হবে? এই বরাবর হইতো 90 ডিগ্রি। কি করছি এবার? আপাতন কোণটাকে আরো বাঁকায় দিছি। আপাতন কোণ যখন আরো বাঁকায় দিছি, সেই আপাতন কোণটা সংকট কোণের থেকে বড় হয়ে গেছে, যার কারণে যে মাধ্যম থেকে গেছে, অর্থাৎ পানি থেকে যদি যায় পানিতেই ফিরে চলে আসে, পানিতেই ফিরে চলে আসে। তাহলে এখানে কি হচ্ছে? আপাতন কোণের মানটা আসলে সংকট কোণের থেকে বেশি হচ্ছে, যার কারণে যে মাধ্যম থেকে গেছে ওই মাধ্যমে ফিরে আসতেছে। এই যে ঘটনা, এই ঘটনাকে আমরা বলতেছি হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। তাহলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হওয়ার জন্য কোনটা শর্ত ভাইয়া? পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হওয়ার জন্য শর্ত হচ্ছে আপাতন কোণের মানটা সংকট কোণের থেকে বেশি হবে, বা আই উড বি গ্রেটার দেন থেটা সি, ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের একমাত্র শর্ত, ঠিক আছে? এইখানে দেখো কি বলছে, নিচের চিত্রের আলোকে পরবর্তী কোশ্চেন উত্তর দাও, সংকট কোণ কোনটি? খেয়াল করো এখানে এই যে এই আলোক রশ্মির জন্য আমাদের এই যে এটা হচ্ছে আমাদের প্রতিসরণ কোণ, কারণ এর জন্য আমরা কি পাইছি? এর জন্য এ প্রাইম পাইছি। তাহলে এই যে এই কোণটা, এই আপাতিত রশ্মির জন্য আমাদের প্রতিসরিত রশ্মি হচ্ছে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে, তাই না? অর্থাৎ আর এর ভ্যালু এখানে কত ভাইয়া? আর এর ভ্যালু 90। এখন আয়ের কোন মানের জন্য আর এর ভ্যালু 90? আয়ের কোন ভ্যালুর জন্য দেখো তো আমাদের কোনটা ভাইয়া? কোণ হচ্ছে এই যে এ ও ই কোণ। তাহলে কোণ এ ও ই, এটা হচ্ছে আমাদের আপাতন কোণ। এই আপাতন কোণের জন্য আমাদের প্রতিসরণ কোণের মান হইছে 90 ডিগ্রি। সুতরাং আমাদের সংকট কোণ কোনটা ভাইয়া? সংকট কোণ হচ্ছে কোণ এ ও ই, এটা হচ্ছে আমাদের সংকট কোণ। তো এই ছিল হচ্ছে আমাদের আজকের লেকচার। আশা করি তোমরা আমাদের লেকচারের মাধ্যমে একটু হলেও উপকৃত হয়েছো। তো তোমরা আমাদের আজকের যে আলোচনার টপিক ছিল, এই টপিকগুলো যদি তোমরা একটু ভালোভাবে দেখো, আশা করি তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য মোটামুটি সিলেবাস কমপ্লিট হয়ে গেছে, এবং তোমরা এই জিনিসগুলো একটু বারবার রিভিশন করবা, তাহলে ইনশাল্লাহ তোমাদের পরীক্ষার প্রস্তুতি একদম অনেক ভালো হয়ে যাবে। তো ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য, অনেক রাত হয়ে গেছে। তো আজকের মতো এখানে শেষ করছি। তোমাদের আগামী বার্ষিক পরীক্ষার জন্য শুভকামনা জানাচ্ছি। আসসালামু আলাইকুম সবাইকে।